আসসালামু আলাইকুম, ওয়েলকাম আজকে আপনাদের নেফ্রোলজি ক্লাসে ফর ডেভিডসন ব্যাচ। তো আমরা এখন আজকে প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি হলাম ডক্টর মাইশা, আমি সলিমুল্লাহ থেকে পাস করেছি 11-12 সেশন, এফসিপিএস পার্ট 1 করেছি আর এমআরসিপি পার্ট 1-2 করা আছে। আর এখন আমি কারেন্টলি এমডি রেসিডেন্সিতে আছি ফেজ এ কার্ডিওলজিতে। তো এখন শুরু করি আমরা। হ্যাঁ, আজকে আমাদের নেফ্রোলজি নিউরোলজি ক্লাস। প্রথমেই ক্লাসের শুরুতে যেটা বলবো যে আজকে আপনার যদি ডেভিডসন ব্যাচ, আমাদের আজকে মেইন উদ্দেশ্যটা থাকবে হলো ডেভিডসনটাকে গুছানো, যাতে আপনারা মানে পরীক্ষার আগে বইটাকে অচেনা না মনে হয়, সব টপিকগুলো নিজেদের মতো করে পড়ে নেওয়া। হ্যাঁ, বইতে তো সব কিছুই লেখা আছে, প্যারা প্যারা বিশাল প্যারা প্যারা আছে, এটার ভিতর থেকে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা লাগবে পরীক্ষায়, কোনটা জাস্ট রিডিং পড়ার মতো, এগুলো জাস্ট আমরা বলে দিব আজকে। এখন হলো এটা শুরু করার আগে একটা জিনিস বলে নেই, আমরা আজকে মেইনলি ডিসকাস করবো দ্য ক্লিনিক্যাল পার্ট, ক্লিনিক্যাল নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি আমাদের এত বেশি লাগে না, ওগুলো তাও ডিসকাশন আছে। হ্যাঁ, আমরা মেইনলি আমাদের আজকে টপিক ইজ ক্লিনিক্যাল নেফ্রোলজি। নেফ্রোলজি পড়তে হলে ফার্স্টেই renal anatomy and renal physiology, which includes everything, glomerulus, nephron, তারপর হলো কিভাবে কোনটা ট্রান্সপোর্ট হয়, অ্যাসিড বেস ব্যালেন্স, এগুলো খুবই ভালো করে ভালো একটা কনসেপশন, একটা ফিজিওলজি ক্লাস তো আপনাদের ডেফিনেটলি হয়েছে, ওগুলো জেনে তারপর আসতে হবে, কারণ অনেক কিছু না হলে হয়তো কনফিউজিং লাগতে পারে। আর ওগুলো পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট, ওগুলো পরীক্ষাতে আসেও, যেটা কিন্তু ডেভিডসন পড়ে এনাফ না, ওই অ্যানাটমি ফিজিওলজিটা পার্টটুকু। আরেকটা হলো খুব ভালো একটা ধারণা থাকতে হবে ওয়াটার ব্যালেন্স, আর হলো সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়ামের উপর, অ্যাসিড বেস তো অবশ্যই। এইগুলো আপনাদের ক্লাস তো অবশ্যই হয়েছে, ওগুলোর ক্লাসগুলো করে ওগুলো ভালো করে একটা ধারণা নিয়ে তারপর আপনাদেরকে আগাতে হবে নেফ্রোলজি ক্লিনিক্যাল পার্টটা। ক্লিনিক্যাল পার্টটা কিন্তু অনেক ইজি, অনেক ছোট, ওই পার্টটাই বরং একটু বুঝার আছে, অনেক কিছু কঠিন আছে। সো আজকে আমাদের মেইন টপিক কিন্তু এই কয়টা, আমি একসাথে সাইডে লিখে রাখছি। জিএন ইজ দ্য মেইন টপিক। আমাদের নেফ্রোলজি ক্লিনিক্যাল পার্টের মেইন টপিক ইজ glomerulonephritis. Glomerulonephritis can either present with nephritic syndrome, can present either with nephrotic syndrome or RPGN. আর এটার ভিতরে মোটামুটি 10টা বেশি সাব টাইপ আছে, তো আমরা এগুলো সবগুলোই ডিসকাস করব। দেন নেক্সট ইজ AIN আর CIN, acute interstitial nephritis, জেনেটিক ডিসঅর্ডার একটা মেইন, যেটা পরীক্ষায় খুব বেশি আসে, দ্যাট ইজ ADPKD। এটা হলো রেনাল আর্টারি স্টেনোসিস, প্লাস আরও কিছু ভাস্কুলার প্রবলেম নিয়ে আলোচনা করব আমরা। এরপরে AKI, সিকিডির কমপ্লিকেশনস অ্যান্ড সিকিডির ম্যানেজমেন্ট ইজ RRT, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এইটাই মেইনলি নেফ্রোলজির আজকে পড়া। ইউরোলজি আমরা যেহেতু মেডিসিনের, আমাদের এত বেশি লাগে না যতটা পরীক্ষায় আছে। আমরা শুরু করি। প্রথমে আপনাদের ডেভিডসনটা সাথে নিয়ে বসেন, আমি কিন্তু শীট বেসড পড়াবো না। শীটে আপনাদেরকে আমি যেটা বলবো যে আপনারা ফার্স্টে ডেভিডসনটা পড়বেন, ডেভিডসনটা গুছাবেন, তারপরে শীটটা জাস্ট রিডিং পড়ে দেখবেন যে কোনো এক্সট্রা কিছু আছে কিনা, ওইটা যদি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে ওইটা অ্যাড করে নেবেন। এই সো দেখেন এখানে যে ফার্স্ট ছবিটা, এখানে কিন্তু আসলে তেমন কিছু মানে খুব আলাদা করে না, যে স্কিনে কি কি হতে পারে এটা দেখতে পারেন, যে কিডনি ডিজিজে স্কিনে কি কি চেঞ্জেস হতে পারে, এটা একটু দেখলেই হবে। এটা বড় করাই, আর বড় হয় না তো, এই যে আর বড় হয়, এটা বড় করা, ম্যাক্সিমাইজ করা। আচ্ছা, এখন যে ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা এখানে লেখা, এটা কিন্তু একদমই এনাফ না পরীক্ষার জন্য। হ্যাঁ, পরীক্ষা কিন্তু এর থেকে অনেক বেশি জানতে হবে, অনেক বেশি লাগবে। আপনারা ওইটা যখন পড়বেন, তখন যখন এটা রিডিং দেবেন, তখন দেখবেন যে এখানে কিন্তু আলাদা করে খুব একটা বেশি কিছু নাই। আমি যেগুলো একটু আলাদা করে আসে আমি ওগুলো লিখে রেখেছি, দেখেন এগুলো কাইন্ডলি লিখে ফেলেন। এখানে লেখা কিডনি সাইজ ইজ 11 to 14 সেন্টিমিটার ইন লেন্থ, ওকে, দ্যাট ইজ দ্য নর্মাল সাইজ। কিডনির লেভেলটা হলো T12 to L3, T12 মানে thoracic 12 to lumbar 3 পর্যন্ত হলো কি কিডনি থাকে আমাদের বডিতে লেভেলটা। ব্লাড ফ্লো ইজ 20 to 30% অফ দ্য কার্ডিয়াক আউটপুট, ওকে, এইটুকু জানলেই হবে। আর কিছু নর্মাল ভ্যালুজ লিখে রাখছি, কারণ এটা হলো কি পরীক্ষায় অনেক সময় এফসিপিএসসি কিন্তু ভ্যালু নর্মাল রেঞ্জটা দেওয়া থাকে না, সো এটা অবশ্যই জানতে হবে। অনেকে জানে না, তখন পরীক্ষা হলে অনেক সমস্যা হয়। So GFR, first one is GFR. Huh? GFR normal is 120 plus minus 25 ml per minute per 1.73 square meter body surface area. এটা হলো GFR এর নর্মাল ভ্যালু। হ্যাঁ, এইটাই ডেভিডসনের লেখা, দিস ইজ দ্য ওয়ান উই উইল স্টাডি, আমরা এটাই মনে রাখবো। সিরাম ক্রিয়েটিনিন দুইটা
ইউনিটে দিয়েছি, কারণ হলো কি দুইটা ইউনিটে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। ফার্স্ট ওয়ান ইজ মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা 0.6 to 1.2, আবার অনেকে বলে 0.7 to 1.4, মানে 1.7 আর 14 এভাবে বলে, বাট 6-12 যে কোনো দুইটা মনে রাখতে পারেন, মেল ফিমেল। ইউজুয়ালি 1.4 এর উপরে গেলেই এলিভেটেড বলা হয়। আর মাইক্রোমোল পার লিটার আমরা এই ইউনিটটা বেশি ইউজ করি না, কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে, কারণ এমআরসিপিতে এই ইউনিটটা ইউজ করে। সো এখন যেহেতু কিছু কোয়েশ্চেন একদম ডিরেক্ট এমআরসিপিতে দিয়ে দেয় পরীক্ষায়, সো আই উড সে যে এই ভ্যালুটা জানতে। এখন এইটা থেকে এটাতে কনভার্ট করা যায় বাই ডিভাইডিং 88.4, তার মানে 60কে যদি 88.4 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা মিলিগ্রাম পার ডেসিলিটারের ভ্যালুটা পাবো। ক্যালসিয়াম ফসফেট, এএলপি, এগুলো আমরা রিউমাটোলজি ক্লাসে অলরেডি একবার আলোচনা করেছি, বাট তাও এখানে লিখে রাখছি কারণ এগুলো আসবে রিলেটেড টু সিকেডি অ্যান্ড ইটস কমপ্লিকেশনস, তাই না এগুলো। ওকে, এখন আসি ইউরিন আরই। ইউরিনারিতে পিএইচ আমরা জানি নর্মাল ইজ 4.5 to 8, স্পেসিফিক গ্র্যাভিটি 1010 থেকে 1020, এখানে 1030ও বলে অনেকে, বাট এইটা মনে রাখলেই হবে। পাস্টাল ইজ সিগনিফিক্যান্ট ওয়েন দ্যার ইজ মোর দেন 5 per high power field, দ্যাট মিনস এটাকে বলে পাইউরিয়া। আরবিসি ইউজুয়ালি থাকে না, খুব মানে ফিমেলদের ক্ষেত্রে 0 to 2 থাকতে পারে, কিন্তু আমরা ইউজুয়ালি নীলই ধরি। হ্যাঁ, আরবিসির একটা সিগনিফিকেন্স হলো ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি করে আমরা দেখতে পারি যে আরবিসিটা কীরকম, আরবিসিটা কি ডিসমরফিক নাকি নর্মাল। যদি ডিসমরফিক থাকে অ্যান্ড ইট ইজ মোর দেন 5%, এটা কিন্তু সিগনিফিকেন্ট। দিস সিগনিফাইজ যে এই আরবিসিটা গ্লোমেরুলাস থেকে আসছে। হ্যাঁ, পরীক্ষায় হয়তো দিয়ে দিল যে ইউরিনারিতে আরবিসি প্লেন্টি আর হলো তার মধ্যে 10% ডিসমরফিক, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই আরবিসিটা গ্লোমেরুলাস থেকে আসছে। দ্যাট মিনস গ্লোমেরোনেফ্রাইটিস, গ্লোমেরুলাসের কিছু হয়েছে, নট টিবিউলস। আরবিসি তো অনেক জায়গা থেকে আসতে পারে, হেমাচুরিয়ার তো অরিজিন অনেক কিছু, ইট ক্যান বি ব্লাডার, ইট ক্যান বি ইভেন ইউরেথ্রা থেকেও তো আরবিসি আসতে পারে। যদি ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপিতে মোর দেন 5%-এর বেশি ডিসমরফিক পাওয়া যায়, দ্যাট মিনস ইটস গ্লোমেরুলার ইন অরিজিন। প্রোটিন, এটা খুব ইম্পর্টেন্ট জানা। নর্মাল হলো আমাদের বডিতে যে ডেইলি প্রোটিন কিন্তু একটু হলো বের হয়। হ্যাঁ, কারণ হলো আমরা জানি যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা তার প্রোটিনটাকে ধরে রাখে হলো গিয়ে মেইনলি দুইটা ভাবে, একটা হলো চার্জ সিলেক্টিভিটি আর একটা হলো সাইজ সিলেক্টিভিটি। চার্জ সিলেক্টিভিটি হলো যে প্রোটিন তো একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, তাই না, আর এখানে আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনেও নেগেটিভলি চার্জ কিছু প্রোটিনস থাকে, সাইলো প্রোটিনস থাকে। সো এই নেগেটিভলি চার্জ প্রোটিনগুলো একটা আরেকটাকে রিপালশন করে, একটা আরেকটাকে দূরে সরায় দেয়, এই জন্য হলো কি প্রোটিন পাস করতে পারে না গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থেকে। আরেকটা বললাম সাইজ সিলেক্টিভিটি। সাইজ সিলেক্টিভিটি হলো নর্মালি 20 কিলো ডালটনের নিচেরগুলো ফ্রিলি ফিল্টার্ড হয়ে যায়। সো এই জন্য আমরা কিছুটা প্রোটিনুরিয়া এভরিডেই পাই। অ্যালবুমিনের সাইজ হলো 67। সো 20 থেকে 67 যেটা, এটা ডিপেন্ড করবে সাইজ সিলেক্টিভিটি আর হলো চার্জ সিলেক্টিভিটির উপর। ওকে, সো নর্মালি proteinuria is 150 milligram per day. This is protein in total. এটার মধ্যে অ্যালবুমিন থাকে 30 milligram per day, একটা রেঞ্জ। যদি এটার থেকে বেশি হয় 30 to 300 milligram per deciliter ডে হয়, তাহলে এটাকে আমরা বলি মাইক্রো অ্যালবুমিনুরিয়া। মাইক্রো অ্যালবুমিনুরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, বিকজ এটার সাথে রিলেশন ইজ উইথ ডায়াবেটিস মেলাইটাস। ওকে, ডায়াবেটিস মেলাইটাসের যে নেফ্রোপ্যাথি হয় ওটার আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ ইজ মাইক্রো অ্যালবুমিনুরিয়া, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর যদি 300 মিলিগ্রামের বেশি হয় তাহলে এটা একদম ওভার প্রোটিনিউরিয়াই হয়ে গেল। ওকে, সো এইটা খুব ইম্পর্টেন্ট প্রোটিনটা। এখন আসি ইউটিআই এ আমরা ইউরিনারিতে কি কি পাই, এই তিনটা হলো বইয়ের ভিতরে লেখা আছে, আমি একসাথে লিখে নিছি। একটা হলো ডাব্লিউবিসি পাই, আরেকটা হলো নাইট্রাইটস, আরেকটা হলো লিউকোসাইট এস্টারেজ। কাস্টের মধ্যে ডাব্লিউবিসি কাস্ট, আরবিসি কাস্ট। আরবিসি কাস্ট ইজ ইউজুয়ালি সিগনিফিকেন্স ইজ উইথ গ্লোমেরোনেফ্রাইটিস, আর ডাব্লিউবিসি কাস্ট পাওয়া যায় পাইলোনেফ্রাইটিসে। তো এইটা একটা আমরা জেনে নিলাম। এগুলো বইয়ের ওই যে প্রথমে যা লেখা ওগুলোকে জাস্ট একটু গুছায় লিখছি যেটা আপনাদের দেখতে সুবিধা হয়। আমরা একটু ডেভিয়েশনটা দেখে ফেলি তাহলে। এখানে যেটা লেখা আছে যে অ্যানাটমি নিয়ে, এটা আমি লিখে দিছি যতটুকু ইম্পর্টেন্ট লাগছে আমার কাছে। আচ্ছা, বাকি যেগুলো এগুলো বললাম, তো এগুলো থেকে আসলে নট এনাফ। আপনি আগে
অ্যানাটমি ফিজিওলজিটা ভালো করে পড়বেন, তখন যখন এইটা পড়বেন তখন দেখবেন যে এখানে আসলে আলাদা করে খুব একটা কিছু লেখা নাই। হ্যাঁ, এটা অলরেডি লিখছি জিএফআর এর ভ্যালুটা, এটা আমরা আলাদা করে দিছি আপনাদের। জিএফআর এস্টিমেশন কিভাবে করে, এটা আসলে পরীক্ষায় আসার মতো কিছু না, বাট দুইটা ফর্মুলা আছে, একটা হলো এমডিআরডি আর একটা হলো সিকেডি ইপিআই। ওকে, এখানে এই দুইটা পয়েন্ট একটু দেখবেন। হ্যাঁ, কখন ক্রিয়েটিনিন লেভেলটা বেশি দেখায়, আবার ক্রিয়েটিনিনের জন্য কখন জিএফআর লেভেল হয়তো একটু বেশি হয় আবার কম হয়, এটা একটু দেখলেই বুঝবেন এটা কি। ইউরিন ইনভেস্টিগেশনে এখানে যা লেখা ওটা আমি আলাদা করে আরো ভালো করে গুছাই দিছি আপনাদেরকে। এইটা আমরা পরে পড়বো, 15.3টা আমরা পরে পড়বো। ওকে, এগুলো এখানে যেটা লেখা আছে, হ্যাঁ, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, এগুলো আলাদা করে পড়লেই বুঝবো। বায়োকেমিস্ট্রির মধ্যে যেটা লেখা এটা আমরা সিকেডি থেকে পড়বো। ইমিউনোলজি আমি আলাদা করে খুব ভালো করেই বলবো, আল্ট্রাসাউন্ডও আলাদা করে তেমন কিছু বলার নাই। এই ইনভেস্টিগেশনগুলোর মধ্যে আলাদা করে বলার মতো কিছু নাই। হ্যাঁ, এখন হলো যেটা একটু বলি, সেটা হলো কি যে রেনাল কমপ্লিকেশনস অফ রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস। হ্যাঁ, আমরা তো রেডিওলজিতে ইনভেস্টিগেশনগুলো করি, এগুলো কিন্তু আমরা কন্ট্রাস্ট ইউজ করি, তাই না? সেই কন্ট্রাস্টের জন্য একটা পেশেন্টের যদি অলরেডি কিডনি ইম্পেয়ারমেন্ট থাকে, কন্ট্রাস্টের জন্য কিন্তু তার আরও একটু প্রবলেম হবে। হ্যাঁ, কি কি প্রবলেম হয়? তিনটা। একটা হলো কন্ট্রাস্ট নেফ্রোটক্সিসিটি, আনাদার ইজ কোলেস্ট্রল এম্বলিজম, এটা পড়বো ভালো করে পরে। আরেকটা হলো নেফ্রোজেনিক স্ক্লেরোজিং ফাইব্রোসিস। তো তিনটা, এটা নামটা পড়ে, এটার মধ্যে কন্ট্রাস্ট নেফ্রোটক্সিসিটিটা এখান থেকে পড়ে। এটা কি একটা আমরা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করার জন্য যদি কন্ট্রাস্ট মিডিয়া দিই, নট জাস্ট এই রেনালের জন্য, যে কোনো কারণেই তো আমরা কন্ট্রাস্ট দিতে পারি, তাই না? ইভেন আমরা অ্যানজিওগ্রাম করতে গেলেও তো কন্ট্রাস্ট দিই। তো এই কন্ট্রাস্টের জন্য 48 আওয়ার্সের ভিতরে যদি রেনাল ফাংশনের অ্যাকিউট ডিটোরিয়েশন হয়, দ্যাট ইজ কল কন্ট্রাস্ট নেফ্রোটক্সিসিটি। সবার হয় না, কাদের হয়? একটা হলো কি প্রি এক্সিস্টিং রেনাল ইম্পেয়ারমেন্ট যদি থাকে, হাইলি অসমোলারিটি মানে এক ধরনের কন্ট্রাস্ট যদি ইউজ করা হয়, ডায়াবেটিস আর মায়োলোমা। এই জন্য আমরা সবসময় সিরাম ক্রিয়েটিনিন, আরবিএস, HbA1c এগুলো কিন্তু চেক করে নিই কন্ট্রাস্ট দেওয়ার আগে, তাই না? প্রিভেনশন ইজ মেইনলি বাই হাইড্রেশন অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ নেফ্রোটক্সিক ড্রাগস। এই দুইটা আমরা পরে পড়ব। এখন আসি রেডিও নিউক্লিয়াইড স্টাডিজ। ওকে, এই রেডিও নিউক্লিয়াইড স্টাডিজ নিয়ে যেটা অল্প একটু জানলেই হবে, সেটা হলো যে তিনটা হলো কি রেডিও নিউক্লিয়াইড স্টাডিজ করা হয়, এটা আমরা একটু পরে পড়বো। রেডিও নিউক্লিয়াইড স্টাডিজ হলো কি ইউজুয়ালি তিন রকম হয়। একটা হলো টেকনিশিয়াম ম্যাগ 3, হ্যাঁ, একটা হলো ডিটিপিএ, একটা হলো ডিএমএসএ। তো মেইনলি যেটা জানতে হবে কোনটা কখন করি অ্যান্ড কেন করি। এই দুইটা করি আমরা হলো গিয়ে পারফিউশন, রেনাল পারফিউশন প্লাস অবস্ট্রাকশন আছে কিনা, মানে কোনো এই ফ্লোতে কোনো রেনাল যে ট্র্যাকটা এটার মধ্যে কোনো অবস্ট্রাকশন আছে কিনা। ডিটিপিও এই দুইটার জন্যই করি, প্লাস ডিটিপিএ দিয়ে জিএফআর এস্টিমেশন করা যায়। ওকে, ডিটিপিএ রেনোগ্রাম, আর এটাকে বলি ডিএমএসএ স্ক্যান। ডিএমএসএ স্ক্যানটা মেইনলি করি আমরা মরফোলজি দেখতে। ওকে, ফাংশনাল মরফোলজি। সো এইটা একটু লিখে রাখেন যে কোনটা কিসের জন্য করি, এটা বইয়ে লেখা আছে যেভাবে ওভাবে আমরা পড়ে নিচ্ছি। সো রেডিও নিউক্লিয়াইড স্টাডিজ, এটা এখানে এভাবে লেখা, দেখেন এই যে টেকনিশিয়াম ম্যাগ 3। ওকে, দিস ইজ মেইনলি ডান টু is about the perfusion and the obstruction, এই দুইটা। এখানে ডিপিটিএ লিখছে, এটা ডিটিপিএ। হ্যাঁ, ডিটিপিএটা আমরা মেইনলি করি জিএফআর এস্টিমেশন করা যেতে পারে। আর ডিএমএস এটা দেখেন মেইনলি হলো কি যে we can see the individual function of the each kidney, that means functional morphology দেখতে পারি, যে একদম সব কিছু দেখেন, renal cortex, medulla, size, shape, relative function, that means functional morphology we can see। এই তিনটাই জানলেই হবে। ওকে, আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট, দিস ইজ রেনাল বায়োপসি। এটা পরীক্ষায় ইনভ্যারিয়েবলি আসে, স্পেশালি আসে হলো গিয়ে আপনাদের এটা মেইনলি আসে হলো ট্রু ফলসে, এটা এসবি আসার মতো কিছু না, মেইনলি আসে হলো গিয়ে ট্রু ফলসে। ওকে, তো আমরা এটা পড়ার আগে আরেকটা জিনিস পড়ে নিই, সেটা হলো এই চারটা 15.9, এই চারটা আগে পড়ে নিই, তারপর আমরা রেনাল বায়োপসিটা পড়বো। সো আমরা তো প্রোটিনিউরিয়ার রেঞ্জটা জানলাম না, যে প্রোটিনিউরিয়ার রেঞ্জটা জানছি যে প্রোটিন হলো কিছু যদি 300 মিলিগ্রাম পার ডে বেশি হয়, দ্যাট ইজ
ইউজুয়ালি প্রোটিনিউরিয়া, কিন্তু এটা কিন্তু সিগনিফিকেন্ট না। হ্যাঁ, সিগনিফিকেন্ট এইটা না, সিগনিফিকেন্ট কোনটা এটা আমি বলছি। আর হলো কি এটা মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, যেটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ ডায়াবেটিক পেশেন্টস। বক্স 15.9 যেটা লেখা যে আমরা শুধু প্রোটিনিউরিয়া না দেখে আমরা দুইটা রেশিও দেখতে পারি, একটা হলো অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অর ACR, আর একটা হলো প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও অর PCR। ACR এর নর্মাল ভ্যালু হলো মহিলাদের ক্ষেত্রে 3.5 এর নিচে আর পুরুষদের ক্ষেত্রে 2.5 এর নিচে, আর PCR ইজ 25 এর নিচে। দিস ইজ নর্মাল। 30 to 70 অথবা 50 to 100 হলে দিস ইজ ডিপস্টিক পজিটিভ। হ্যাঁ, আর এটা ইউরিনারিতে 1+ বা 2+, আমরা যে হিট কোয়াগুলেশন টেস্ট করি ওটাতে 1+ বা 2+ আসে, এইটা ইম্পর্টেন্ট। 70 to 300 অথবা 100 to 350, দিস ইজ 2+ or 3+, and this signifies যে প্রোটিনিউরিয়াটা হলো 1 গ্রাম পার ডে এর বেশি, এইটা হলো সিগনিফিকেন্ট। 300 হতে পারে, বাট দিস ইজ নট অ্যাজ সিগনিফিকেন্ট, এটা হলো সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া। More than 1 gram per day is a significant proteinuria, except একটা ডিজিজ, সেটা হলো লুপাস। এখানে একটু স্টার্ট দিয়ে লিখে রাখি, লুপাস নেফ্রাইটিসের ক্ষেত্রে হলো 0.5 গ্রাম পার ডেতেই সিগনিফিকেন্ট। ওকে, SLE নর্মালি হলো 1 গ্রাম পার ডে যদি বেশি প্রোটিনিউরিয়া হয় দ্যাট ইজ সিগনিফিকেন্ট, এক্সেপ্ট SLE, SLEতে 0.5 গ্রাম পার ডে এর উপরে। আর এরকম যদি হয় যে ACR 300 বেশি, PCR 350 বেশি, দ্যাট ইজ নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা আমরা পড়বো কারণ আমরা নেফ্রোটিক সিনড্রোম তো অনেকবার পড়বো। হোয়াট ইজ নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া? দ্যাট ইজ 3+ or 4+ ইউরিন হিট কোয়াগুলেশন টেস্ট, আর হলো 3.5 এর বেশি গ্রাম পার ডে, মোর দেন 3.5 গ্রাম পার ডে। সো ইম্পর্টেন্ট হলো সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া ইজ মোর দেন 1 গ্রাম পার ডে, যেটা হলো 70 আর 100 এর বেশি। ACR 70, PCR 100 এর বেশি। নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া ইজ 3.5 গ্রাম পার ডে এর বেশি। এইটা হলো বায়োপসির ইন্ডিকেশন। ওকে, এই 3 নাম্বারটা। সো বায়োপসির ইন্ডিকেশন হলো প্রোটিনিউরিয়া যদি 1 গ্রাম পার ডে এর বেশি হয়, ACR যদি 70 এর বেশি হয়, PCR যদি 100 এর বেশি হয়। দিস ইজ দ্য ইন্ডিকেশন ফর বায়োপসি, রেনাল বায়োপসি। সো আমরা এখন এটা মুছেই রেনাল বায়োপসি সম্পর্কে বলি। আচ্ছা, বক্স 15.9টা দেখে আমরা রেনাল বায়োপসিতে যাবো, তাই তো? সো বক্স 15.9টা আমরা দেখলাম। সো আমি যেটা বলছি যে সাবস্ট্যান্সিয়াল হলো প্রোটিনিউরিয়া মোর দেন 1 গ্রাম পার ডে, ACR 70, PCR 100 এর উপরে হলে উই উইল গো অ্যান্ড কনসিডার রেনাল বায়োপসি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই সাইডেরটা ঠিক আছে জানার লাগবে, কিন্তু এইটা ইম্পর্টেন্ট যে কখন কখন বায়োপসি বা আমাদের সিগনিফিকেন্স আমাদের মনে হবে। তো এখন আসি হোয়াট ইজ রেনাল বায়োপসি অ্যান্ড এটার ইন্ডিকেশনস অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশনস, এগুলো পরীক্ষায় খুবই আসে, স্পেশালি ট্রু ফলসে। ওকে, সো আমি এটা লিখছি, দেখেন, যদি AKI and CKD হয় of uncertain etiology, nephrotic syndrome or glomerular proteinuria more than 100 in adults, nephrotic syndrome in children has atypical features or is not responding to treatment, nephrotic syndrome, renal transplant dysfunction, আর একটা হলো রেয়ারলি করা হয় আইসোলেটেড হেমাচুরিয়া অথবা আইসোলেটেড লো গ্রেড প্রোটিনিউরিয়াতে। তাহলে 6টাই মেইনলি। হ্যাঁ, AKI plus CKD of unknown origin, nephrotic syndrome চিলড্রেনে করা হয় যদি অ্যাটিপিক্যাল হয় ফিচার্স অথবা নন রেসপন্সিভ টু ট্রিটমেন্ট হয়। অ্যাডাল্টসে নেফ্রোটিক সিনড্রোমে করা হয় যদি গ্লোমেরুলার প্রোটিনিউরিয়া, দ্যাট মিনস PCR মোর দেন 100 হয়। রেনাল ট্রান্সপ্লান্ট ডিসফাংশন আর রেয়ারলি আইসোলেটেড হেমাচুরিয়া আর লো গ্রেড প্রোটিনিউরিয়া। আচ্ছা, আমি হেমাচুরিয়াটা এরকম H দিয়ে লিখবো না, প্রোটিনিউরিয়াটা P দিয়ে লিখবো, সো আপনাদের বারবার এত বড়টা যাতে আমার না লেখা লাগে। সো দিস ইজ দ্য ইন্ডিকেশন। ওকে, এটা এইভাবেই পড়েন, 6টা ইন্ডিকেশন মেইনলি। কন্ট্রাইন্ডিকেশন কি? কন্ট্রাইন্ডিকেশন হলো DIC, থ্রম্বোসাইটোপেনিয়া, যদি ব্লিডিং কোনো রিস্ক থাকে, আনকন্ট্রোলড হাইপারটেনশন, সলিটারি কিডনি, আর কিডনি সাইজ লেস দেন 60% প্রেডিক্টেড। দ্যাট মিনস কন্ট্রাক্টেড কিডনি যদি থাকে, তাই না? কন্ট্রাক্টেড কিডনি থাকলে তো বায়োপসি করতে গেলে ইনজুরি হয়ে যাবে, কারণ আপনি যেখানে আশা করবেন যে কিডনি থাকার কথা ওখানে তো থাকবে না। কমপ্লিকেশনগুলো দেখে নেবেন। আর এটা দেখেন স্টার দিছে না, সলিটারি কিডনি ইজ আ রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, সো এখানে একটা স্টার দেওয়া আছে। আচ্ছা, এখন হলো আমরা 4টা টপিক পড়বো একসাথে। ওয়ান ইজ অলিগুরিয়া, অ্যানুরিয়া, হেমাচুরিয়া, পলিউরিয়া, আর আরেকটা পড়বো হলো নকচুরিয়া। সো এখান থেকে আগে বই থেকে পড়ে নেই। অলিগুরিয়া ইজ লেস দেন 400 ml আর পার ডে, আর অ্যানুরিয়া যদি 100 ml এর কম হয়। সেটার বক্সটা দেখি কেন হতে পারে। একটা হলো ইউরিনারি অবস্ট্রাকশন, যদি সেটা
কমপ্লিট হয়, হ্যাঁ, অ্যান্ড অলসো বাইল্যাটারাল হতে হবে, ওকে, অ্যান্ড অলসো ডিস্টাল টু দ্য ব্ল্যাডার নেক, তাহলে কিন্তু এরকম অ্যানুরিয়া হবে। সো দেখেন এই কজগুলো দেওয়া যে কোথায় কোথায় অবস্ট্রাকশন হলে অ্যানুরিয়া হতে পারে। আরেকটা হলো কিডনিতে ব্লাড ফ্লো যদি কম থাকে তাহলে তো অবশ্যই ইউরিন প্রোডাকশনও কমে যাবে, তাই না? সো ওইটা যেমন অ্যাওরটিক ডিসেকশন ইনভলভিং রেনাল আর্টারিজ, এটাও বাইল্যাটারাল হতে হবে। সিভিয়ার এটিএন, সিভিয়ার ফাংশনাল হাইপোপারফিউশন, যেমন কার্ডিয়াক অথবা যদি লিভার কজ থাকে। আরপিজিএন সম্পর্কে আমরা পরে অনেক ডিটেলস আলোচনা আছে। সো তাহলে হলো গিয়ে ইউরিনারি অবস্ট্রাকশন, ল্যাক অফ রেনাল পারফিউশন আর র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নাই। হ্যাঁ, দেখেন এখানে লিখছে যে অকেশনাল হতে পারে ইভেন এত বেশি সেলস পার এমএল। আমি যেটা বলছিলাম যে 0 to 2 এটা ছিল হাই পাওয়ার ফিল্ডে, হ্যাঁ, এখানে বইয়ে এটা লেখা আছে। হেমাচুরিয়ার কজটা আপনারা এই বক্সটা দেখবেন আর হলো এই চার্টটা দেখবেন। এটা আমরা আলাদা করে যখন সব ডিজিজগুলো পড়বো তখন পড়া হয়ে যাবে, ওকে? এটা আপনারা এখন এত চিন্তা করে লাভ নাই। এখানে একটা কথা ইম্পর্টেন্ট, হ্যাঁ, দ্যাট ইজ এই লাইনটা, ওকে, এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা দাগান। আর একটা আমরা পড়বো সেটা হলো পলিউরিয়া। ওকে, পলিউরিয়া হলো যদি 3 লিটার পার ডে এর বেশি হয়। আর কজেসগুলো দেখেন, এক্সেসিভ ফ্লুইড ইনটেক, অসমোটিক ডায়ারেসিস, দ্যাট মিনস ডায়াবেটিস মেলাইটাস। সো একদম ইজিলি মনে রাখার উপায় হলো মেইনলি 3টা ফার্স্টে পলিউরিয়ার কারণ। একটা হলো এক্সেস ফ্লুইড ইনটেক, দ্যাট ইজ সাইকোজেনিক পলিডিপসিয়া, তাই না? বেশি পানি খেলে তো বেশি ইউরিনেশন হবেই। ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাসের কিছু কজ আছে যেগুলো আমি লিখছি, আমি এখন আলোচনা করবো এটা, ওকে। এখন হলো নকটুরিয়া কি ডিফাইন অ্যাজ ওয়েকিং আপ এট নাইট টু ভয়েড ইউরিন, ওকে। এটা কেন হবে? এটা হলো যদি 4টা কারণ মেইনলি। একটা হলো ফ্লুইড ইনটেক, যদি রাত্রেবেলা বেশি পানি খাওয়া হয় তাহলে তো রাত্রে হবেই ইউরিনেশন। যদি ডায়াবেটিক ইউজ করা হয় লেট ইভিনিংয়ে। আরেকটা হলো অকার্স সিকেডি, এটা কিন্তু সিকেডির আর্লি একটা ফিচার নকটুরিয়া। আরেকটা হলো প্রস্টেটিক এনলার্জমেন্ট। সো 4টা, ওকে। এক্সেসিভ ফ্লুইড ইনটেক, ডায়াবেটিক ইউজ ইন দ্য নাইট, সিকেডি আর প্রস্টেটিক এনলার্জমেন্ট। সো এখানে আমরা কি আছে এটা পড়ে নেই আগে, তারপরে আমরা আসবো। So oliguria is less than 400 ml per day, anuria is less than 100 ml per day. হেমাচুরিয়ার ক্ষেত্রে যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হলো হেমাচুরিয়াটা ভিজিবল হতে পারে, যে ইউরিন একদম দেখতে পাচ্ছি, অথবা নন ভিজিবল হেমাচুরিয়া হতে পারে। যদি কোনো 40 ইয়ার ওল্ডের বেশি, দ্যাট মিনস এজেড পার্সনের নন ভিজিবল হেমাচুরিয়া হয়, সেটা মাইক্রোস্কোপিক, নন ভিজিবল মানেই তো মাইক্রোস্কোপিক। তো আমরা এটা বুঝলাম কেমনে যে হেমাচুরিয়া হচ্ছে, দ্যাট মিনস এটা ডিপস্টিকে আসছে। তখন কিন্তু আমাদের সিস্টোস্কোপি অথবা ইমেজিং করে দেখতে হবে, ওকে। এই কথাটা ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসে, আপনাদের এসবিএতে আসার সম্ভাবনা বেশি, কারণ এসবিএতে ইনভেস্টিগেশন কোনটা করবেন এগুলো বেশি আসে। যদি এরকম আসে যে আপনার হলো কি এরকম একজন 55-year-old মেল, হি হ্যাজ বিন টেস্টেড ইনসিডেন্টালি ইউরিনারিতে, তার হলো কি যে ডিপস্টিক পজিটিভ আসছে, ডিস্ট্রিক্ট পজিটিভ আরবিসি পাওয়া গিয়েছে, হেমাচুরিয়া পাওয়া গিয়েছে। হোয়াট ইজ দ্য নেক্সট ইনভেস্টিগেশন ইউ উইল ডু? দ্যাট ইজ সিস্টোস্কোপি, ওকে। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পলিউরিয়ার হলো গিয়ে এটা বললাম যে মোর দ্যান 3 লিটার পার ডে। এটার বক্সটাতে আমি তো বললাম যে হ্যাঁ মেইনলি হলো 3টা। একটা হলো সাইকোজেনিক পলিডিপসিয়া, ডায়াবেটিস মেলাইটাস, আরেকটা হলো ডায়াবেটিস ইনসিপিডাস, ওকে। এই 3টাই মেইন কারণ পলিউরিয়ার। ডায়াবেটিস ইনসিপিডাস আবার 2 রকম, একটা হলো ক্রেনিয়াল, আরেকটা হলো নেফ্রোজেনিক। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসের কজটা আপনারা এটা পড়তে পারেন, এন্ডোক্রাইনোলজিতেও আছে আবার এখানেও আছে। সো আমি দুইটাকে মিলাই, আমি যেভাবে পড়ি ওইভাবে পড়লাম। KLMNOP, তাই না? আমাদের অ্যালফাবেটটা এরকমই, KLMNOP, RS নাই, সো আর কিউ নাই, দিস ইজ S, ওকে। KLMNOP দেন S। সো এই দুটো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জোড়াটা অনেক জায়গায় আছে, হ্যাঁ। হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালসিমিয়া। L for lithium, আরো 2টা ড্রাগস, ডেমেক্লোসাইক্লিন, ডায়াবেটিক্স। M for মিউটেশন কিসের? V2 রিসেপ্টরের। আর হলো মেটালস। N for নেফ্রাইটিস, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। O for obstruction, P for polycystic kidney disease, আর S for sickle cell anemia। এটা লিখে রাখতে পারেন, এটা মনে রাখার জন্য ইজি। এন্ডোক্রাইনও আছে আবার এখানেও আছে, সো দুইটা মিলে আমি এভাবে লিখে রাখলাম। তো আমাদের এই 4টা টপিক শেষ, এখন মেইন জিনিসে ঢুকবো আমরা, হ্যাঁ, দ্যাট ইজ গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস জিনিসটা মানে ডিজিজ অফ দ্য গ্লোমেরুলাস, রাইট? ইট ক্যান প্রেজেন্ট মেইনলি অ্যাজ টু সাবটাইপস। একটা হলো নেফ্রাইটিক সিনড্রোম, আর একটা হলো নেফ্রোটিক সিনড্রোম।
অনেকে যারা আমরা এভাবেই পড়ছিলাম থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যখন আমরা প্যাথোলজি পড়ছিলাম, যে আমরা পড়ছিলাম যে অ্যাকিউট গ্লোমেরোনেফ্রাইটিস একটা জিনিস আর নেফ্রোটিক সিনড্রোম একটা জিনিস, কিন্তু আসলে এটা না, বোথ আর গ্লোমেরোনেফ্রাইটিস, বাট প্রেজেন্টেশন ক্যান বি হয় নেফ্রাইটিক অর নেফ্রোটিক। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, রাইট? নেফ্রাইটিকটা কি অ্যান্ড নেফ্রোটিকটা কি? প্রোটিনিউরা আমরা এটা পড়ে ফেলছি যে এটা মেইন ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিস ইজ ইম্পর্টেন্ট যে 40 ইয়ার্সের উপরে যদি ভিজিবল হেমাচুরিয়া অথবা যদি ডিপস্টিক পজিটিভ নন ভিজিবল হেমাচুরিয়া হয়, উই গো ফর সিস্টোস্কোপি। ভেরি ইম্পর্টেন্ট এটা। এইটা this is what we are going to study. So glomerulonephritis mainly presents in two ways. এছাড়া আরো ভাবে কিভাবে প্রেজেন্ট করতে পারে, মেইনলি হলো নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, আরেকটা হলো আরপিজিএন, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরোনেফ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। অ্যানাদার ইজ নেফ্রাইটোনেফ্রোটিক, মানে দুই রকমই আছে, যে আপনার এদিকে নেফ্রাইটিকের ফিচার্স আছে, নেফ্রোটিকের ফিচার্স আছে। এটা কেন জানা লাগবে? কারণ পরীক্ষায় তো আপনাকে বলে দিবে না যে ইটস নেফ্রাইটিক সিনড্রোম, বা এটা বলে দিবে না এটা নেফ্রোটিক সিনড্রোম। আপনাকে নিজের থেকে বুঝতে হবে, তাই না? কারণ আপনাদেরকে ডেটা দেওয়া থাকবে, আপনাদেরকে ইউরিনারিটা দেওয়া থাকবে, অথবা অনেক সময় বায়োপসি ফাইন্ডিং দেওয়া থাকবে, তো আপনাকে তো বুঝতে হবে যেটা কি, বা ক্লিনিক্যাল ফিচার দেখে বুঝতে হবে, তাই না? সো এই চার্টটা এটা মেইনলি আমি এভাবে লিখছি যেভাবে। সো হোয়াট ইজ নেফ্রাইটিক সিনড্রোম? এগেন আমি এইভাবে লিখতেছি, নেফ্রাইটিককে আই দিয়ে আর নেফ্রোটিককে ও দিয়ে লিখছি, যাতে বারবার আমাকে পুরোটা না লেখা লাগে, আপনারা হোপফুলি বুঝবেন। নেফ্রাইটিক সিনড্রোম ইজ মেইনলি অ্যাকিউট, ওকে, অ্যাকিউট একটা কন্ডিশন, অ্যাকিউট একটা প্রেজেন্টেশন। আর নেফ্রোটিক সিনড্রোম ইজ মেইনলি ইনসিডিয়াস, মানে আস্তে আস্তে হয়। নেফ্রাইটিক সিনড্রোমে আচ্ছা আরেকটা জিনিস হলো, গ্লোমেরুলোনেফ্রাইটিসের হলমার্ক ইজ প্রোটিনিউরিয়া, ওকে, হলমার্ক প্রোটিনিউরিয়া দুইটাতেই থাকবে। ডিফারেন্স ইজ দ্য রেঞ্জ, কতটুকু রেঞ্জে প্রোটিনিউরিয়া থাকে। প্রোটিনিউরিয়া ইজ দ্য হলমার্ক অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা ডেভিডসনে লেখা আছে, দাগাই দিব আপনাদেরকে। দিস ইজ দ্য হলমার্ক অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। So this is present in both, but what is the difference, right? So nephritic syndrome hematuria, hypertension, oliguria, fluid retention and decreased renal function এইটা থাকে। হেমাচুরিয়া, হাইপারটেনশন, অলিগুরিয়া, ফ্লুইড রিটেনশন, ডিক্রিজ রেনাল ফাংশন। সিনিয়রটা দেওয়া থাকলো যে একজনের 2-3 দিনের একটা হিস্ট্রি, হি হ্যাজ বিন নোটিসিং ভিজিবল হেমাচুরিয়া, তারপর হলো ডিক্রিজ ইন ইউরিন ভলিউম, হি হ্যাজ নোটিস পাফি ফেস, অ্যান্ড আপনি ইনভেস্টিগেশন করলেন। ইউরিনারিতে দেখা গেল, ফিজিক্যাল এক্সামিনেশনে দেখা গেল ব্লাড প্রেশারটা হাই। ইউরিনারিতে দেখা গেল যে দের ইজ অ্যাক্টিভ ইউরিনারি সেডিমেন্টস। হোয়াট আর অ্যাক্টিভ ইউরিনারি সেডিমেন্টস? দিজ আর সেলস অর কাস্ট, তার মানে অনেক অনেক আরবিসি বা অনেক পাস সেলস এরকম থাকতে পারে, প্লাস আরবিসি কাস্ট এরকম আছে, বা অন্যান্য কাস্টও থাকতে পারে, মেইনলি আরবিসি কাস্টই থাকে। সিরাম ক্রিয়েটিনিন করলেন, সিরাম ক্রিয়েটিনিনটা হাই আসলো। সো দিস আর প্রোটিনিউরিয়া দেখা যাবে নন নেফ্রোটিক রেঞ্জ। তো আমরা পড়েছিলাম না 3.5-এর বেশি পার ডে, 3.5 গ্রাম পার ডে এর বেশি হলো দ্যাট ইজ নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া। এখানে হবে নন নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া, সো দ্যাট মিনস 1+, 2+ এরকম হবে, কিন্তু 1 গ্রামের ইউজুয়ালি বেশি থাকে। হ্যাঁ, 1+, 2+, ডিপস্টিক টেস্ট দেওয়া থাকলো 1+, 2+। সো দিস ইজ নেফ্রাইটিক সিনড্রোম। প্রেজেন্টেশনটা পরীক্ষায় এসবিএতে এভাবেই দেওয়া থাকবে। আরেকটা নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম ইজ টেট্রাড, না, 4টা, এটা আমরা সবসময় পড়ি 4টা। মেইনলি ফার্স্টে শুরু করে এটাই যে নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া, দ্যাট ইজ ম্যাসিভ প্রোটিনিউরিয়া, মোর দেন 3.5 গ্রাম পার ডে। অ্যালবুমিনটা এই জন্য কমে যাবে যেহেতু প্রোটিনটা বডি থেকে বের হয়ে গেছে, সে অ্যালবুমিন উড বি লেস দেন 3 গ্রাম পার ডিএল। প্রোটিন যেহেতু বের হয়ে যাচ্ছে বডি থেকে, সো প্লাজমা অনকোটিক প্রেশারটাও কমে যাবে, অ্যান্ড দেয়ার ইজ জেনারেলাইজড ইডেমা অ্যান্ড হাইপারকোলেস্টেরোলেমিয়া। হাইপারকোলেস্টেরোলেমিয়া কেন? কারণ এত প্রোটিন যে লস হয়ে গেছে, লিভার উড ট্রাই টু কম্পেনসেট। লিভার কম্পেনসেট করতে গিয়ে এখানে অ্যাপোপ্রোটিনগুলো সিনথেসিস করবে বেশি। সো এই ক্ষেত্রে আমরা জানি যে অ্যাপোপ্রোটিন ইজ আ পার্ট অফ অল দ্য কাইরোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল, এইগুলোর কোলেস্টেরলের পার্ট। সো এই জন্য ওগুলো কম্পেনসেশনের হিসাবে বেড়ে যাবে। হাইপারকোলেস্টেরোলেমিয়ার কারণে দের উইল বি হাইপারকোয়াগুলেবিলিটি, তার মানে থ্রম্বোসিসের একটা ফিচার পাওয়া যেতে পারে। ব্লাড ভলিউম এই ক্ষেত্রে নর্মাল থাকতে পারে, ইনক্রিজ ও ডিক্রিজ, কিন্তু এখানে কিন্তু হাইপারটেনশন থাকে মাস্ট। এখানে নর্মাল টেনশনও থাকতে পারে, ব্লাড প্রেশার বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। এই কথাটা বইয়ে লেখা আছে যে রেনাল সোডিয়াম রিটেনশন ইজ দ্য আর্লি অ্যান্ড দ্য মোস্ট ইউনিভার্সাল ফিচার অফ নেফ্রোটিক সিনড্রোম। সো এটা দাগায় রাখলাম যদি পরীক্ষায় আসে এই জন্য।
সেইটার সিনারিওটা কিভাবে দিবে, যে একজনের 1 to 2 weeks অথবা আর একটু বেশি 2 weeks-এর একটা হিস্ট্রি, হি হ্যাজ নোটিস জেনারেলাইজ সোয়েলিং, একদম পুরা হোল বডি সোয়েলিং, অ্যানাসার্কার মতো একটা ফিচার নিয়ে আসছে আপনার কাছে, নট নেসেসারিলি হেমাচুরিয়া আছে, হ্যাঁ, এইটা নিয়ে আপনার কাছে আসছে। আপনি হলো ফার্স্টে ফিজিক্যাল এক্সামিনেশন করলেন, ব্লাড প্রেশার আপনি যে কোনো একটা পেতে পারেন, নর্মাল পেতে পারেন, আবার ইনক্রিজ ও ডিক্রিজ পেতে পারেন, আপনি জেনারেলাইজড ইডেমাটা পাবেন। ইনভেস্টিগেশন করবেন ইউরিনারিতে, ফার্স্ট থিং ইউ নোটিস ইজ নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া, হ্যাঁ, 3.5 মানে ইউটিপি করলে 3.5 গ্রাম পার ডে বেশি হবে, ডিপস্টিক টেস্ট করলে 3+4+ হবে। সিরাম অ্যালবুমিন করলেন কম আসবে, কোলেস্ট্রলস বা আমাদের লিপিড প্রোফাইল করলে ওগুলো বেশি আসবে। সো দিস ইজ দ্য কমপ্লিট পিকচার অফ নেফ্রোটিক সিনড্রোম। প্রেজেন্টেশনটা এরকমই হয়। আচ্ছা, মোর দেন এখানে দেখি, এটাই আমি মোটামুটি বলছি, হ্যাঁ, যে এইগুলো ফিচারগুলো আর এখানে এইগুলোর ফিচারগুলো। আচ্ছা, এখন দেখেন এখানে একটু ভুল আছে, এখানে মোর দেন 30 গ্রাম পার লিটার লেখা, তো লেস দেন 30 হবে। আমি 3 গ্রাম পার ডেসিলিটার লিখছি, কিন্তু এই জন্য 0 একটা কমাই দিয়েছিলাম। সো এটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, এটা একটু ভুল আছে এখানে, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এই জন্য এগুলো আগে পড়ছি যাতে এখন বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, নেফ্রাইটিক সিনড্রোম যেটা লেখা আছে আগে, আপনি দেখেন নেফ্রাইটিক সিনড্রোমের এখানে ভিতরে যেটা লেখা ওটা আমরা মোটামুটি পড়ছি। নেফ্রাইটিক সিনড্রোমটা এই যে ইনভেস্টিগেশনে কি কি করা যায় এটা আমরা আলাদা আলাদা করে পড়বো, সেটা এখান থেকে খুব একটা নট সিগনিফিকেন্ট। ওকে, নট দ্যাট সিগনিফিকেন্ট। এগেন আসে এখন নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম এগেন এই যে এখানে যেটা লিখছে ওটা আমরা আলাদা আলাদা করে সব কয়টা ডিজিজই পড়বো, সো খুব একটা ইম্পর্টেন্ট না। এটার মধ্যে আমরা অ্যামাইলয়েডটা একটা ইম্পর্টেন্ট, আর এটা হলো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, দিজ আর ইম্পর্টেন্ট। এই দুইটা একটু ভালো করে দেখবেন, বাকিগুলো আমরা আলাদা করে আলোচনা করব। ইডেমা তো ইউজুয়ালি আমরা পড়ি এখান থেকেই পড়বো, ঠিক আছে। ইডেমার যে বক্সটা আছে এটা পড়বেন, যে 5 কজেস অফ ইডেমা, কোনটা কেন হয় এটাই, এটা আলাদা করে খুব পরীক্ষায় আসার মতো কিছু না, এক্সেপ্ট ফর ধরেন দিয়ে দিল যে হোয়াট ইজ দ্য কজ অফ ইডেমা ডিউ টু লো প্লাজমা অনকোটিক প্রেশার সিরাম অ্যালবুমিন, এইভাবে দিতে পারে। আচ্ছা, এটা আমরা বলছি না যে হাইপো অ্যালবুমিনিয়া হয় কারণ হলো গিয়ে ইউরিন দিয়ে লস হয়ে গেছে, সোডিয়াম রিটেনশন হয় কারণ যেহেতু হাইপোভলিমিয়া হচ্ছে, সো এই জন্য সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরিনিজম হবে, যেটা আবার ইডেমা করে, তাই না, ফাংশনাল ভলিউমটা কমে যায় বডিতে। হাইপার কোলেস্টেরোলিমিয়া কেন হয় এটা বলছি, লাইপোপ্রোটিন সিনথেসিসটা বেড়ে যায়, এই কারণেই মেইনলি হাইপার কোয়াগুলেবিলিটি হয়। এছাড়া আরেকটা কারণ হলো যে আমাদের যে বডিতে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টগুলো থাকে, যেমন প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রম্বিন 3, এই তিনটাও এইগুলো লস হয়ে যাচ্ছে ইউরিনের সাথে, বিকজ দিজ আর অলসো প্রোটিনস, এই জন্য হাইপার কোয়াগুলেবিলিটি হয়। প্রোটিনের মধ্যে আরেকটা হলো আমাদের গামা গ্লোবুলিন, যেটা একটা প্রোটিন, সো এই গামা গ্লোবুলিনও বের হয়ে যাবে, সো আমাদের অ্যান্টিবডি কমে যাচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে, ইনফেকশন বেশি হয়। কোন ইনফেকশনটা বেশি হয়, নিউমোকক্কাল আর মেনিঙ্গোকক্কাল ইনফেকশন। কেন, কারণ হলো কি যে এটা ছাড়াও মেইনলি যেটা হয় যে কমপ্লিমেন্ট পাথওয়েতে আমাদের যে অপশনাইজেশনটা, কমপ্লিমেন্টগুলো তো লুজ হয়ে যাচ্ছে, কমপ্লিমেন্টগুলো তো প্রোটিন, আমাদের যে অপশনাইজেশন করে C3, এগুলোও তো লুজ হয়ে যাচ্ছে। সো ক্যাপসুলেটেড অর্গানিজম যেমন নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, যেগুলো অপশনাইজেশন লাগে কিল করতে, এগুলো চলে যাচ্ছে, এই জন্য এই ইনফেকশনগুলো বেশি হয়, সো এগুলো ভ্যাকসিনেট করতে হয়। এটা ইম্পর্টেন্ট, মোটামুটি তো বুঝে পড়লেই হয়, তাই না, কনসিকুয়েন্সেস কি কি। ইডেমাটা বলছি, ওকে, পলিউরিয়া দিস ইজ এটা অলরেডি ডিসকাসড, নকচুরিয়া ইজ ডিসকাস, ইউরিনারি ইনকন্টিনেন্সটা পরে পড়বো। গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই যে দেখেন এই কথাটা এখানে লেখা আছে, হ্যাঁ, যে প্রোটিনিউরিয়া ইজ দ্য হলমার্ক অফ গ্লোমেরুলার ডিজিজ, বাট এটা ডিপেন্ড করবে কখন কোন রেঞ্জে হয়। হ্যাঁ, এটা দেখবেন যে পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টরস কি কি গ্লোমেরুলার ডিজিজে। আচ্ছা, দেখেন যে কোন কোন গ্লোমেরুলোনেফ্রাইটিসটা কোথায় হচ্ছে, গ্লোমেরাসের কোন পার্টে হয় এন্ড কেন হয়, এই ছবিটা দেখবেন, কিন্তু মেইনলি আমরা যখন আলাদা আলাদা করে সবগুলো আলোচনা করব তখন এইগুলো আসলে হয়ে যাবে, তখন এটা পরে দেখলে অসুবিধা নাই। ওকে, সো দিস ইজ দ্য মোস্ট 5-star বক্স এই নেফ্রোলজি, হ্যাঁ, জিএন এর সবগুলো টাইপ অ্যান্ড কোনটাতে কি হয়, এটা আপনার সিনারিও হিসাবেও আসতে পারে, ইয়ে তো আসেই, ট্রু ফলস তো আসেই পরীক্ষায়।
এই বক্সটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বক্স ফ্রম নেফ্রোলজি, ইনফিনিটি স্টার। দিস ইজ 15.15। এখানে হলো মেইনলি যেটা লিখছে যে কোন ডিজিজগুলো নেফ্রোটিক প্রেজেন্টেশন করে, কোনটা নেফ্রাইটিক প্রেজেন্টেশন করে, আর কোনটা আরপিজিএন হিসেবে প্রেজেন্ট করতে পারে। এখন দেখেন these are all the primary diseases, যে কি মানে একদম কি গ্লোমেরুলাসের প্রাইমারি ডিজিজ, যে গ্লোমেরুলাসের নিজের থেকে কোনো একটা ডিজিজ হয়েছে। আর মেইনলি নেফ্রোটিক সিনড্রোম হিসাবে প্রেজেন্ট করে সেকেন্ডারি যে ডিজিজ, দ্যাট ইজ ডায়াবেটিস। আরেকটা হলো অ্যামাইলোডোসিস, যেটা ওই বক্সে দাগানো ছিল। আর নেফ্রোটিক সিনড্রোম আলাদা করে সেকেন্ডারি ডিজিজ হিসাবে কোনটা কোনটা আসে ওগুলো এই আলোচনার মধ্যে চলে আসবে। সো আমরা এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, তো আমরা দেখি প্রথমে যে নেফ্রোটিক সিনড্রোম ইউজুয়ালি প্রেজেন্ট করে তিনটা গ্লোমেরুলার ডিজিজ, মিনিমাল চেঞ্জ ডিজিজ অর এমসিডি, এফএসজিএস or focal segmental glomerulosclerosis, another is membranous nephropathy. ওকে, এই তিনটা প্রেজেন্ট করে নেফ্রোটিক সিনড্রোম হিসাবে, নেফ্রোটিক প্রেজেন্টেশন হিসাবে। আইজিএ নেফ্রোপ্যাথি আর মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস প্রেজেন্ট করে গ্লোমেরুলার নেফ্রাইটিক প্রেজেন্টেশন নিয়ে। আর আরপিজিএন হিসাবে প্রেজেন্ট করে এই তিনটা আমরা আলোচনা করব, খুব বেশি করে আলোচনা করব। তো শুরু করি নেফ্রোটিকটা, আমরা দুইটা করে একটা একসাথে পড়বো, একটা মিনিমাল চেঞ্জ আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এই বক্সটা কিন্তু খুবই ভিজুয়ালি আনপ্লিজিং, এটা দেখতে ভালো না। এই বক্সটা একদমই, এটা দেখতে একদমই সুন্দর না বক্সটা। এটা পড়তে ওই জন্য কষ্ট হয়, কারণ এটা এরকম মানে হরাইজন্টালি ইনফরমেশনগুলো দেওয়া, যদি ভার্টিক্যালি দেওয়া থাকতো আসলে দেখতে আরও সুবিধা হতো, তাই না? হরাইজন্টালি দেওয়া দেখে এই বক্সটা দেখতে সুন্দর। নেফ্রোলজির সব বক্সগুলোই আসলে এই প্রবলেমটা আমার মনে হয়েছে, যেরকম হরাইজন্টালি ইনফরমেশন দেওয়া দেখে দেখতে একটু কষ্ট হয়, বা আসলে মনে থাকে না অত, ভিজুয়াল মেমোরি যেটা নর্মালি হয় মানুষের ওটা অ্যাকচুয়ালি কম হয় এখানে। আমি যেটা বলবো আপনাদেরকে যে আমি এইটা তো পড়বোই, সাথে হলো এটা তো আবার আলাদা করে ডেসক্রিপশনস গুলো দেওয়া আছে কিছু, ওই দুইটা মিলায় আই উইল ট্রাই যে পড়ার। হ্যাঁ, সো এটা আমরা শুরু করি এখন আমরা নেফ্রোটিক প্রেজেন্টেশন যে তিনটা ডিজিজ মেইনলি লেখা, মিনিমাল চেঞ্জ ডিজিজ, এফএসজিএস, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এগুলো আমি তো আলোচনা করছি না যে নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশনটা পরীক্ষায় কিভাবে দেওয়া থাকবে, যে জেনারেলাইজ সোয়েলিং, ইউরিনে এই ফাইন্ডিং দেওয়া থাকে, এভাবে আসবে পরীক্ষায়। কিন্তু এখন জিনিসটা হলো ইটস মোর স্পেসিফিক, যে কেন হলো, তাই না? কেন এই ডিজিজটা হলো, কেন নেফ্রোটিক সিনড্রোমটা হলো। সো মেইনলি তিনটা ভাবে হতে পারে, একটা হলো মিনিমাল চেঞ্জ ডিজিজ, এগুলো প্রাইমারি ডিজিজ। হ্যাঁ, এছাড়া এফএসজিএস আর একটা হলো মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এখন এগুলো আমি আলোচনা করবো, বললাম তো এই চার্টটা আসলে ভালো না দেখতে, সো আমি এভাবে লিখছি যাতে দেখতে সুবিধা হয়। হোয়াট ইজ এমসিডি? মিনিমাল চেঞ্জ ডিজিজ। এমএন মানে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। ওকে, চিলড্রেন, মিনিমাল চেঞ্জ ডিজিজ অ্যান্ড মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এগুলো নামের মধ্যে কিন্তু কোনো প্রলিফারেটিভ নাই, তার মানে এগুলো কিন্তু প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস না, তার মানে এগুলো ইউরিনারিতে আপনি অনেক গাদা সেল আশা করবেন না, এখানে জাস্ট প্রোটিনিউরিয়াটাই থাকবে। ওকে, এমসিডি তার মানে হলো কি এটা চিলড্রেনদের নেফ্রোটিক সিনড্রোম করে, আর 1/4 অফ অ্যাডাল্ট নেফ্রোটিক সিনড্রোমের কজ হতে পারে। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি মেইনলি অ্যাডাল্টসদের হয়, অ্যাডাল্টস বলতে নট জাস্ট 20 to 30, ইউজুয়ালি এটা 40 পরে। প্যাথোজেনেসিস আননোন অথবা পোডোসাইট ইনজুরি। এখানে একটা অ্যান্টিবডি পজিটিভ অ্যান্টিবডি পাওয়া যায়, দ্যাট ইজ অ্যান্টিবডি টু ফসফোলাইপেজ A2 রিসেপ্টর 1, অ্যান্টিবডি টু ফসফোলাইপেজ A2 রিসেপ্টর 1। ওকে, আর এখানেও কমপ্লিমেন্ট মিডিয়েটেড পোডোসাইট ইনজুরি হতে পারে। অ্যাসোসিয়েশনস তিনটা, অ্যাটপি, এনএসআইডি, হজকিন্স লিম্ফোমা। এখানে বইয়ে ম্যালিগন্যান্সি লেখা, হজকিন্স লিম্ফোমা ইউজুয়ালি। এখানে ইডিওপ্যাথিক হতে পারে, যেটার একটা এইচএল অ্যাসোসিয়েশন আছে, এইচএল DQ1, যেমন আমরা এইচএল B27 পড়ি স্পন্ডাইলার আর্থ্রোপ্যাথিগুলোর সাথে, সেরকম এখানে এইচএল B21। আর সেকেন্ডারি কি কারণে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হতে পারে, মানে আর কি কারণে, এখানে যেমন এনএসআইডি অথবা হজকিন্স লিম্ফোমা দিয়ে মিনিমাল চেঞ্জ ডিজিজ হতে পারে। সেকেন্ডারি কিসের মধ্যে হতে পারে? ড্রাগসের মধ্যে পেনিসিলামিন, এনএসআইডি, গোল্ড। চিন্তা করে দেখেন, দিজ আর অল ট্রিটেড ফর রিউমাটোলজিক্যাল ডিজিজে, কিন্তু এই তিনটা জিনিস ইউজ করে। কানেকটিভ টিস্যু ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু এইগুলোই, পেনিসিলামিন, এনএসআইডি, গোল্ড, এগুলো ওখানে ইউজ করে। সো কানেকটিভ টিস্যু ডিজিজ যেমন এসএলই, আরএ, এখানেও মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হয়। ভাইরাস একটা, সেটা হলো হেপাটাইটিস বি ভাইরাস, এখানেও ম্যালিগনেন্সি, বাট দিজ আর সলিড ম্যালিগনেন্সিস। এখানে কিন্তু ব্লাড ম্যালিগনেন্সি, দিজ আর সলিড ম্যালিগনেন্সি, যেমন হলো লাং ক্যান্সার, ইভেন ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এগুলোর সাথে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি অ্যাসোসিয়েটেড। তাহলে সিনারিওটা কি দেওয়া থাকবে? বাচ্চাদেরটা আমাদের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা কম, তাই না, যেহেতু আমরা
অ্যাডাল্ট মেডিসিন নিয়ে পড়াশোনা করি, বা দিতে পারে যে 6-year-old বয় কেম উইথ নেফ্রোটিক প্রেজেন্টেশন, হ্যাঁ এরকম দিতে পারে। আর অ্যাডাল্টস দিয়ে দিতে পারে উইথ লিম্ফোমা, যে হ্যাঁ একটা অ্যাডাল্টের লিম্ফোমা হয়েছে, এখন তার নেফ্রোটিক সিনড্রোম হয়েছে। সো দিস ক্যান বি যে 1/4 যে অ্যাডাল্ট, সেটা মেমব্রেনাস মিনিমাল চেঞ্জেস হতে পারে। আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি এটা যে আমি বললাম অ্যাডাল্টসদের হয়, যদি প্রাইমারি হয় তাহলে তো হলোই, প্রাইমারিতে এই অ্যান্টিবডি পজিটিভ থাকে। যদি সেকেন্ডারি হয় তাহলে হয়তো দিয়ে দিল যে সে হেপাটাইটিস বি পজিটিভ, অথবা ইভেন এরকম দিয়ে দিতে পারে যে লিভার ফাংশন টেস্ট করা, ALT ASTটা রেজড, হয়তো SLEর ফিচার্স আছে অথবা R এর ফিচার্স আছে, এরকম দেওয়া। আবার ম্যালিগনেন্সিগুলোর যে কোনো একটা সিনারিওতে এভাবে দেওয়া থাকতে পারে। ক্লিনিক্যাল ফিচার বলুন, দিস ইজ নেফ্রোটিক সিনড্রোম ইন চাইল্ডহুড, দিস ইজ নেফ্রোটিক সিনড্রোম ইন অ্যাডাল্টস। ইনভেস্টিগেশন করে ফার্স্টের ইনভেস্টিগেশনগুলো, এটা বারবার রিপিট করবো না, যে ইউরিনের কি পাওয়া যাবে, অবভিয়াসলি নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনুরিয়া পাওয়া যাবে, তাই না, 3.5-এর বেশি থাকবে পার ডে ইউটিপি করলে, আর ডিপস্টিক করলে 3+4+ থাকবে। নেফ্রোটিক সিনড্রোম ইন অ্যাডাল্টস is a indication for renal biopsy, right? যেহেতু 1 গ্রামের উপরেই বায়োপসি করতে হয়, সেখানে 3.5-এ তো অবশ্যই বায়োপসি করবো, তাই না? সো বায়োপসি করে কি পাওয়া যাবে? মিনিমাল চেঞ্জে কোনো চেঞ্জই পাওয়া যায় না, হ্যাঁ, এটার জন্য এটার নাম মিনিমাল চেঞ্জ ডিজিজ। আর এখানে দেখেন একটা কথা লিখছি, সিলেক্টিভ প্রোটিনুরিয়া। সিলেক্টিভ প্রোটিনুরিয়া মানে এখানে শুধু অ্যালবুমিনই পাস করে, হাইলি সিলেক্টিভ, জাস্ট অ্যালবুমিনই পাস করবে, আরও যে বডিতে প্রোটিনস আছে এগুলো পাস করে না, হ্যাঁ। সো ইট ইজ হাইলি সিলেক্টিভ প্রোটিনুরিয়া। সো লাইট মাইক্রোস্কোপি করলে নর্মাল, ইলেকট্রন মাইক্রোস্কোপিতে একটা জিনিস পাওয়া যায় যেটা পরীক্ষায় আসে খুবই, ইফেসমেন্ট অফ ফুড প্রসেস অফ পোডোসাইটস, ইফেসমেন্ট অর ফিউশন অফ ফুড প্রসেস অফ পোডোসাইটস। এখানে নাম যেহেতু মেমব্রেনাস, সেখানে মেমব্রেনেরই চেঞ্জটা হয়, দের ইজ থিকেনিং অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। যেহেতু এখানে কোনো পলিফারেশন না, এখানে কোনো সেল টেল এগুলো কিছু পাওয়া যায় না, বা কোথাও কোনো পলিফারেশন কথাটা থাকবে না এখানে। গ্র্যানুলার সাব এপিথেলিয়াল আইজিজি ডিপোজিশন, সাব এপিথেলিয়াল, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, সাব এপিথেলিয়াল, যে কোথায় সাব এপিথেলিয়াল আইজিজি ডিপোজিশন হয়? মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এটা ভেরি রেসপন্সিভ টু স্টেরয়েড, মিনিমাল চেঞ্জ ডিজিজ, কজ এখানে সিলেক্টিভ প্রোটিনুরিয়া, এইটার সাথে এটা রিলেটেড। যেহেতু সিলেক্টিভ প্রোটিনুরিয়া থাকে এখানে, ইটস ভেরি হাইলি স্টেরয়েড সেন্সিটিভ, শুধু স্টেরয়েড দিয়ে এটা ট্রিটমেন্ট করা যায়। মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে স্টেরয়েডের সাথে সাইক্লোফসফেনামাইড লাগবে। প্রগনোসিস ইজ ভেরি গুড, এখানে কোনো সিকেডি হয় না। এখানকার প্রগনোসিসে দের ইজ এ রুল অফ 1/3, 1/3 নিজে নিজেই ভালো হয়ে যায়, রেমিশন হয়ে যায়, 1/3 এইরকম নেফ্রোটিক সিনড্রোম নিয়েই থাকে, আর 1/3 হলো সিকেডি হয়। ওকে, সো 1/3 রেমিশন হয়ে যায় স্পন্টেনিয়াস, 1/3 ইজ স্টেবল, স্টেজ অ্যাজ নেফ্রোটিক সিনড্রোম, another 1/3 progresses to CKD. So this is important, পরীক্ষায় এটার সিনারিও আসার সম্ভাবনাটা বেশি, যেহেতু আমরা অ্যাডাল্ট মেডিসিনে ধরেন এইভাবেই দিল যে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ একটা মানুষের নেফ্রোটিক সিনড্রোম হয়েছে, অথবা লাং ম্যালিগনেন্সি এরকম করে দিল। NSAID দিয়ে দুইটাই হয়, তাই না? এটা কনফিউজিং, কিন্তু পরীক্ষায় আই ডোন্ট থিঙ্ক এই জন্য NSAIDটা দিবে। আচ্ছা, এখন আসি এইটা FSGS, F for focal. What is focal? Focal মানে গ্লোমেরুলাসের 50%, less than 50% of glomerulus affected, that is focal. Less than 50% of glomerulus is affected. যদি more than 50% হয়, that is called diffuse. Segmental, segmental মানে গ্লোমেরুলাস যে 50% affected হলো, এটার মধ্যেও সেগমেন্ট মানে কিছুটা অংশ সমস্যা। গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এখানে প্রবলেমটা হলো স্ক্লেরোসিস, এখানেও কিন্তু কোনো প্রলিফারেশন কথাটা নাই, তার মানে এখানেও আপনি সেল পাবেন না, এখানেও আপনি জাস্ট পাবেন প্রোটিনুরিয়া। ওকে, সেটা অল এজেই হয়, ইউজুয়ালি একটু মিডল এজটাই হয়তো দিবে। অ্যাব্রাপ্ট নেফ্রোটিক সিনড্রোম হয়। প্যাথোজেনেসিস এগেন এটার মতোই সেম, আননোন আর পোডোসাইট ইনজুরি। অ্যাসোসিয়েশনস হলো ওয়েস্ট আফ্রিকানস, আর এখানে আরেকটা জিন ভ্যারিয়েন্ট আছে, দিস ইজ APOL1 জিন ভ্যারিয়েন্ট। ওকে, এখানে আমরা অ্যান্টিবডি পেয়েছিলাম, ফসফোলাইপেজ A2 রিসেপ্টর 1, এখানে হলো APOL1। ওকে, আর সেকেন্ডারি কজেস কি কি? হ্যাঁ, সেকেন্ডারিগুলো আমি মনে রাখতাম H দিয়ে, 5টা H। হিলিং অফ প্রিভিয়াস ইনফেকশন স্কার্স, HIV। ওকে, এখানে ছিল হেপাটাইটিস বি, দিস ইজ HIV। হেরোইন মিসইউজ, ক্রনিক হাইপারটেনশন, আর হেভি মানে মরবিড ওবিসিটি, হেভি পিপল, মরবিড ওবিসিটি। সো হিলিং অফ প্রিভিয়াস ইনফেকশন স্কার্স, HIV, হেরোইন মিসইউজ, ক্রনিক হাইপারটেনশন, মরবিড ওবিসিটি। পরীক্ষায় দিল একজন মরবিড ওবিস, হয়তো এভাবে না লিখে দিয়ে দিল BMI is 35 এর বেশি, তার এখন নেফ্রোটিক সিনড্রোম হয়েছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি বায়োপসি ফাইন্ডিং, এভাবে দিয়ে দিতে পারে। বললো না ডায়াগনোসিস কি, বায়োপসি ফাইন্ডিং কি পেতে পারেন, এরকম দিতে পারে।
বা দিল যে একজন এইচআইভি পজিটিভ, সেখানে এইচআইভি পজিটিভ না দিয়ে দিল যে সিবিসিতে লিম্ফোসাইটটা কম, লিম্ফোপেনিয়া, তাহলে এটা কি? হিরোইন ইউজের একটা হিস্ট্রি দিয়ে দিল, তাহলে তো এটা এফএসজিএস। হ্যাঁ, বায়োপসি করলে there is segmental scarring, scarring মানে স্ক্লেরোসিস। অনেক সময় বায়োপসি ক্যান বি মিসড মানে যেহেতু এটা ফোকাল অ্যান্ড অলসো সেগমেন্টাল, তার মানে আপনি বায়োপসি করলেন ওই জায়গাটাতে বায়োপসিটা হলো না যেখানে ডিজিজটা, তাহলে কি হবে? বায়োপসি নর্মাল লাগবে। নর্মাল হলে তখন এটাকে আমরা মিনিমাল চেঞ্জ ডিজিজ হিসেবে ডায়াগনোসিস করে দিলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা আমরা বায়োপসি করছি, কিছু পাওয়া যায় না, মিনিমাল চেঞ্জ ডিজিজ, অ্যাডাল্টদের যেটা হয়। পরে সিনারিওটা হয়তো এরকম দিতে পারে যে বায়োপসি করা অ্যান্ড ওয়াজ ট্রিটেড অ্যাজ মিনিমাল চেঞ্জ ডিজিজ উইথ স্টেরয়েড, বাট কোনো রেসপন্স হয় নাই, তাহলে এটা কি হতে পারে? এফএসজিএস হতে পারে, তাই না? কারণ আমরা তো জানি যে মিনিমাল চেঞ্জ ডিজিজে স্টেরয়েড রেসপন্সিভ, ভেরি মাচ রেসপন্সিভ। সো মিস হলে ইট ক্যান বি মিসডায়াগনোসড অ্যাজ এমসিডি। ট্রিটমেন্ট এখানে স্টেরয়েড দিতে হয়, ইমিউনোসাপ্রেসিভ, এটার প্রগনোসিস ইজ ব্যাড। এখানে সিকেডি আর ইএসআরডি পর্যন্ত প্রগ্রেস করে অনেক কমনলি। সেটা বলি এমসিডি ইজ নেফ্রোটিক সিনড্রোম ইন চিলড্রেন, দিস ইজ ইন অ্যাডাল্টস। এটা মেইনলি অল এজে, অ্যাসোসিয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট, বায়োপসি ফাইন্ডিংগুলো খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় ইনভ্যারিয়েবলি আসবে, সিনিয়র হিসেবে আসবে, ট্রু ফলস হিসেবে আসবে, যেভাবে আসুক এটা পরীক্ষায় আসবেই। আচ্ছা, তো আমরা নেফ্রোটিক প্রেজেন্টেশনের পরে এখন পড়বো হলো নেফ্রাইটিক প্রেজেন্টেশন। হ্যাঁ, নেফ্রাইটিক প্রেজেন্টেশন মেইনলি দুইটা করে, একটা হলো আইজিএ নেফ্রোপ্যাথি আর একটা হলো মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটাকে আমি এমসিজিএন হিসাবে লিখবো, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে আপনাদের। আর আরপিজিএন হিসাবে প্রেজেন্ট করে মেইনলি 3 রকম, একটা হলো ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, আরেকটা হলো ডিফিউজ পলিফেরেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, আরেকটা হলো অ্যান্টি জিবিএম বেস মেমব্রেন ডিজিজ। এই ডিপিজিএন বা ডিফিউজ পলিফেরেটিভের মধ্যে একটা দেখেন দ্যাট ইজ পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, তাই না, ইনফেকশন রিলেটেড যেটা। সো এইটা আর আইজিএ নেফ্রোপ্যাথিটা একসাথে ডিসকাস করবো, কারণ এই দুইটা একটা ডিডি, আর মেসেঞ্জার ক্যাপিলারিটা আলাদা ডিসকাস করবো। তো একটু এখন শুরু করি। So these are the nephritic presentation. যদি এইটা nephritic plus it can progress to RPGN, হ্যাঁ, এটা usually nephritic presentation নিয়ে আসে। Okay, so IgA nephropathy, এটার আরেকটা নাম হলো mesengial-proliferative, okay, mesengial-proliferative glomerulonephritis। আরেকটা নাম হলো বার্জাস ডিজিজ, BERGER, not BUER। BUER-টা হলো যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, তাই না? পরীক্ষায় কোন একটা নাম দিলে কনফিউজ হয়ে যাবেন না। আর এটা হলো পোস্ট ইনফেকশাস, মানে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, যেটা আমরা সবসময় তো আমরা প্যাথোলজিতে এইটাই পড়তাম, তাই না, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটাকে আমরা এজিএন বলতাম তখন। সাথে হলো ডিফিউজ পলিফেরেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটার পার্ট, তাই না, একরকম। আইজিএ নেফ্রোপ্যাথি হয় হলো ইয়াং অ্যাডাল্টসদের, আর পোস্ট ইনফেকশাসটা হয় হলো চিলড্রেন প্লাস ইয়াং অ্যাডাল্টসদের। এটার ক্লিনিক্যাল ফিচারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা হলো অ্যাকিউট সেলফ লিমিটিং এক্সারবেশনস অফ ভিজিবল হেমাচুরিয়া, মানে পেশেন্ট নিজেই বলবে যে আমার ম্যাক্রোস্কোপিক বা ভিজিবল হেমাচুরিয়া হচ্ছে। যেহেতু ভিজিবল হয়, নন ভিজিবল হেমাচুরিয়াটা ইউনিভার্সাল থাকবেই। পেশেন্ট হাইপারটেনশনে প্রেজেন্ট করে, যেহেতু নেফ্রাইটিক প্রোটিনিউরিয়া থাকবে কিন্তু নন নেফ্রোটিক রেঞ্জ, তাই না? এখানে প্রেজেন্ট করে ইউজুয়ালি নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে, যেটা আরপিজিএন থেকে একেআই পর্যন্ত হয়ে যেতে পারে। এখানে হাইপারটেনশন হয়, যেটার জন্য দুইটা কমপ্লিকেশন হয়, একটা হলো লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, আরেকটা হলো হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। এখন আসি কেন এই দুইটা একটা ডিডি, দুইটাই নেফ্রাইটিক সিনড্রোম হিসেবে প্রেজেন্ট করতে পারে, দুইটাই হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, দুইটাই ইয়াং অ্যাডাল্টসদের হয়, যদিও এটা চিলড্রেনদের হতে পারে। অ্যাসোসিয়েশনটার জন্য আসলে ইম্পর্টেন্ট। পরীক্ষায় দেওয়া আছে যে একটা পেশেন্ট, ইয়াং মেল, হি নোটিসড হেমাচুরিয়া, 2 থেকে 3 দিন আগে ওনার একটা সোর থ্রোটের হিস্ট্রি আছে, অথবা দেওয়া আছে সেম হিস্ট্রি, হেমাচুরিয়া নেফ্রাইটিক প্রেজেন্টেশন নিয়ে একজন আসছে, তার 2 থেকে 3 সপ্তাহ আগে একটা সোর থ্রোটের হিস্ট্রি আছে, কোনটা কি, তাই না? সো আরটিআইটা মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা যদি শর্ট ডিউরেশন, ইউজুয়ালি ডেজ, হ্যাঁ, লেস দেন 7 ডেজের মধ্যে হয়, তাহলে ইট ইজ মোর ফেভারেবল ফর আইজিএ নেফ্রোপ্যাথি। যদি 10 দিন অথবা উইকসে দেওয়া থাকে, যে 2 to 3 উইকস পর, স্কিন ইনফেকশন তো অবভিয়াসলি আমরা জানি, স্কিন ইনফেকশন হলে আরও পরে হয়, 10 দিন তো আরও পরে হয় পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিসটা। স্কিন ইনফেকশন এগুলো কিন্তু স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট অথবা স্ট্রেপ্টোকক্কাল স্কিন ইনফেকশন। সো এটার নাম হলো সিনফ্যারিঞ্জাইটিক ভ্যারাইটি। সিন মানে সিনোনিমাস, মানে একসাথে, তাই না?
সিনক্রোনাস, মানে সিনক্রোনাস মানে একই সাথে। আরটিআইটা হলো 2-3 দিন পরে আইজিএ নেফ্রোপ্যাথি হয়ে গেল, কিন্তু এটা পোস্ট ইনফেকশাস মানে ইনফেকশনটা হওয়ার পরে, এটা সাথে সাথে। সো এইটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য এটা একটা ডিডি পরীক্ষায় আসলে এইভাবে আলাদা করতে পারবেন। আরেকটা হলো এটার অ্যাসোসিয়েশন হলো সিএলডির সাথে আর সিলিয়াক ডিজিজের সাথে। এটা ইম্পর্টেন্ট জানার জন্য, যেহেতু এটার নাম মেসেঞ্জিও প্রলিফারেটিভ, সে ইনভেস্টিগেশন মানে বায়োপসি করলে এখানে মেসেঞ্জিয়াল প্রলিফারেশন পাওয়া যাবে। সো মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স আর সেলসটা বেশি বেশি থাকবে, যেহেতু এটা প্রলিফারেটিভ সো এখানে সেলস। নেফ্রটিকগুলো যেগুলো পড়ছিলাম ওগুলোতে কিন্তু কোনো সেলস ছিল না, তাই না? আরেকটা হলো মেসেঞ্জিয়াল আইজিএ আর সি3 ডিপোজিশন। অবভিয়াসলি আইজিএ যেহেতু নামই আইজিএ নেফ্রোপ্যাথি, আর সি3 ডিপোজিশন হয় মেসেঞ্জিয়ামে, যেহেতু এটার নাম মেসেঞ্জিয়াল প্রলিফারেটিভ। ট্রিটমেন্ট কি? এটা সেলফ লিমিটিং, যেহেতু আমরা পড়লাম অ্যাকিউট সেলফ লিমিটিং এক্সারবেশন। প্রগনোসিস গুড, কিন্তু আরপিজিএন এটাতেও হতে পারে। এখানে ইনভেস্টিগেশন করলে এখানে সি3 সি4টা কম পাওয়া যায়, এএসও টাইটারটা 95% ক্ষেত্রে পজিটিভ পাওয়া যায়। বায়োপসি করলে যেহেতু এটা নামই ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই জিনিসই পাওয়া যায়। আর ক্রিসেন্ট পাওয়া যায়। ক্রিসেন্টটা কি আমরা বলবো? ক্রিসেন্ট ইজ আ হলমার্ক অফ আরপিজিএন, যেহেতু এটা আরপিজিএন করতে পারে, সো যদি আরপিজিএন হয়ে যায় তাহলে ক্রিসেন্ট পাওয়া যাবে। ট্রিটমেন্ট হলো সাপোর্টিভ প্লাস হাইপারটেনশনটা কন্ট্রোল করতে হবে, যেহেতু এই কমপ্লিকেশন দুইটা হয়। প্রগনোসিস ইজ গুড, সিকেডি হতে পারে 20 to 30 ইয়ার্স পরে। এটার আরেকটা অ্যাসোসিয়েশন হলো হেনক-শনলেন পারপুরা। হেনক-শনলেন পারপুরাটা এখন আমরা পড়ি। এটা একটা আঙ্কা নেগেটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিস। আপনাদের রিউমাটয়েড কাজটা আমি নিছিলাম, আঙ্কা পজিটিভ আঙ্কা নেগেটিভ ভাস্কুলাইটিসগুলো আলাদা করছিলাম। দিস ইজ আঙ্কা নেগেটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিস। দিস অকার্স ইন চিলড্রেন। এটা টেট্রাড, ইটস অফ 4টা পি দিয়ে মনে রাখতে পারবেন। পেটিচিয়াল র্যাশ, যেহেতু পারপুরা, পারপুরিক র্যাশ ইউজুয়ালি থাকে হলো বাটক্স অ্যান্ড লোয়ার লিমসে। পেইন ইন দি অ্যাবডোমেন, পলিআর্থ্রালজিয়া মানে জয়েন্ট পেইন নিয়ে আসবে। প্যাথি, দিস ইজ আইজিএ নেফ্রোপ্যাথি। সো এটার বায়োপসি করলে, যদি স্কিনের বায়োপসি করে, এটা একটা ইম্পর্টেন্ট, এটা লিখে রাখেন, there is leukocytoclastic picture। আর রেনাল বায়োপসি করলে আইজিএ নেফ্রোপ্যাথি পাবো। ট্রিটমেন্ট সেলফ লিমিটিং, আইজিএ নেফ্রোপ্যাথিও সেলফ লিমিটিং, এটাও সেলফ লিমিটিং। আচ্ছা, মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটার আরেকটা নাম হলো মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এগেন প্রলিফারেটিভ, সো এখানে আমরা সেল পাবো, তাই না? মেসেঞ্জিও ক্যাপিলারি অথবা মেমব্রেনো প্রলিফারেটিভ। এটা হলো মেসেঞ্জিও প্রলিফারেটিভ, হ্যাঁ ভুল করবেন না। এটা হলো 2 টাইপ, মেইনলি 3 টাইপ, কিন্তু বইয়ের যেহেতু 2টাই দেওয়া, তো 2টাই পড়বো আমরা। টাইপ 1, টাইপ 2। টাইপ 1 is IgG mediated, টাইপ 2 is complement mediated। আমরা মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে পড়ছিলাম there is sub-epithelial deposition of IgG, এখানে হলো sub-endothelial deposit, এটা ইম্পর্টেন্ট, ওকে, of IgG। আর এখানে কি হয়, কমপ্লিমেন্টের সমস্যাটা কি হয়, এখানে অল্টারনেট পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, যে জন্য সি3 সি4টা কমে যায়, সি3 নেফ্রাইটিক ফ্যাক্টরটা কম থাকে। আর এটার আরেকটা নাম হলো ডেন্স ডিপোজিট ডিজিজ, কারণ এখানে পার্শিয়াল লাইপোডিস্ট্রফি হয়, এখানে লিপিড ডিপোজিশন হয়, স্পেশালি মুখে ফেশিয়াল লাইপোডিস্ট্রফি হতে পারে, এটা ইম্পর্টেন্ট। এটার সাথে কি কি অ্যাসোসিয়েটেড? ইনফেকশন, মনোক্লোনাল গামোপ্যাথি, অটোইমিউনিটি। এটা মনে রাখবেন সি দিয়ে, রাইট? মেসেঞ্জিও ক্যাপিলারি, সি ফর হেপাটাইটিস সি ভাইরাস, সি ফর সিজিএন অথবা ক্রায়োগ্লোবুলিনিমিয়া। বায়োপসিতে দুইটাতেই সেম পাওয়া যায়, একটা হলো মেসেঞ্জিও সেলুলারিটি উইথ থিকেনিং অফ গ্লোমেরুলার ওয়াল, মেসেঞ্জিও ক্যাপিলারি, তাই না? সো ক্যাপিলারি মানে মেসেঞ্জিয়ামের সেলুলারিটি বাড়বে, সাথে মেমব্রেনেরও থিকেনিং হবে, যেহেতু মেমব্রেনও প্রলিফারেটিভ। এখানে দিব ইমিউনোসাপ্রেসিভ, এখানে অ্যান্টি C5 ইকুলিজুমাব। আচ্ছা, আবার প্রথম থেকে বলি, নেফ্রাইটিক প্রেজেন্টেশন করে মেইনলি 2টা, আইজিএ নেফ্রোপ্যাথি আর মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। আইজিএ নেফ্রোপ্যাথির আরেকটা নাম মেসেঞ্জিও প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা বার্জার্স ডিজিজ। এটার একটা ডিডি হলো পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটাতে পাওয়া যায় হলো ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে ডিপিজিএন। এটা ইয়াং অ্যাডাল্টসদের হয়, এটা চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টসদের হয়। এখানে মেইনলি হয় অ্যাকিউট সেলফ লিমিটিং এপিসোডস অফ হেমাটুরিয়া। আর এখানেও নেফ্রাইটিক সিনড্রোম থাকে, ইট ক্যান প্রগ্রেস টু আরপিজিএন ইভেন একেআই। হাইপারটেনশন থাকে, হাইপারটেনশনের কমপ্লিকেশন হতে পারে। দিস ইজ সিন ইনফেকশাস মানে আরটিআই এর 2 থেকে 3 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যেই হয়।
এটা আরটি এর সপ্তাহ পরে, অ্যাটলিস্ট 10 days পরে হয়। এটার অ্যাসোসিয়েশন হলো সিএলডি, সিলিয়াক ডিজিজ, হ্যানক্সন পারপুরা, স্কিন ইনফেকশন, যেটা আমরা সবসময় বললাম যে একটা পেশেন্টের স্ক্যাবিসের হিস্ট্রি আছে, স্ক্যাবিসের উপরে সেকেন্ডারি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হলো, তার 3-4 সপ্তাহ পরে এরকম নেফ্রাইটিক সিনড্রোম হলো। এখানে যেহেতু এটা মেসেঞ্জার প্রলিফারেটিভ, সো দের ইজ ইনক্রিজ ইন দ্য মেসেঞ্জারিয়াল ম্যাট্রিক্স অ্যান্ড সেলস আর IgA অ্যান্ড C3 ডিপোজিশন। এখানে C3 C4টা কনজাম্পশন হয়ে যায়, বায়োপসি করলে আমরা ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস পাবো, আরপিজিএন হলে ক্রিসেন্ট পাবো। ট্রিটমেন্ট হলো সেলফ লিমিটিং, এখানে সাপোর্টিভ প্লাস হাইপারটেনশন কন্ট্রোল। প্রগনোসিস ইজ গুড, এখানেও গুড, কিন্তু সিকেডি হতে পারে 20 to 30 ইয়ার্সে। হ্যানক্সন পারপুরা, আঙ্কা নেগেটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিস, চিলড্রেনদের হয় 4টা P, পেটিচিয়া অথবা পারপুরা, পেইন ইন দ্য অ্যাবডোমেন, পলিআর্থালজিয়া অ্যান্ড প্যাথি। স্কিন বায়োপসিতে পাওয়া যায় লিউকোসাইটোক্লাস্টিক পিকচার, আর রেনাল বায়োপসিতে পাওয়া যায় IgA নেফ্রোপ্যাথি। মেমব্রেনোপ্রলিফারেটিভ অথবা মেসেঞ্জিওক্যাপুলারি, 1 or 2, 1 is IgG mediated, 2 is complement mediated. Subendothelial deposit, খুব ইম্পর্টেন্ট, C, HCV আর CGN রিলেটেড। সিনারিওতে দিবে হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ, এখন নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে আসছে, কোনটা? দিস ইজ মেসেঞ্জিওক্যাপুলারি। অথবা সিনারিওতে দিল নেফ্রাইটিক সিনড্রোম, হঠাৎ করে এখন ফেসের লাইপোডিস্ট্রফি আছে, দিস ইজ ডেন্স ডিপোজিট ডিজিজ। এখানে ইমিউনোসাপ্রেসিভ দিতে হয়, এখানে দিতে হয় একুলিজুমাব, হুইচ ইজ অ্যান অ্যান্টি-C5। এখন আসলে আমরা 3টা ভাইরাস পড়ছি, একটা হলো হেপাটাইটিস বি, একটা হেপাটাইটিস সি, একটা হলো HIV। হেপাটাইটিস বি ভাইরাস করে হলো মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, হেপাটাইটিস সি ভাইরাস করে সি দিয়ে মেসেঞ্জিওক্যাপুলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর HIV করে হলো FSGS। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় ভাইরাস সহ যদি দেয় আপনারা ইনশাল্লাহ এখন পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, সো আরপিজিএন হলো 3 রকম, একটা হলো ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, ডিপিজিএন আর অ্যান্টি গ্লোমেরুলার বেসড মেমব্রেন ডিজিজ। ডিপিজিএন বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল যে ইনফেকশনটা, এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। এখন হলো হোয়াট ইজ আরপিজিএন, তাই না? আর মানে র্যাপিডলি প্রোগ্রেসিভ, তার মানে ডেজ টু উইকসের মধ্যে দের ইজ র্যাপিড ডিটোরিয়েশন অফ রেনাল ফাংশন, দ্যাট ইজ এভিডেন্স বাই ডাবলিং অফ সিরাম ক্রিয়েটিনিন অথবা ইউরিয়া, সাথে দের মাস্ট বি ক্রিসেন্ট ফর্মেশন। হ্যাঁ, দেখেন এই যে ক্রিসেন্ট ফর্মেশন কথাটা 3টা জায়গায় লেখা। সো এটার আরেকটা নাম হলো ক্রিসেন্টেরিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বা ক্রিসেন্টেরিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রিসেন্টেরিক নেফ্রাইটিসও বলা যায়। সো ফোকাল নেক্রোটাইজিংটা, ডিফিউজ প্রলিফারেটিভটা আমরা আলোচনা করছি অলরেডি, এই দুইটা এখন আলোচনা করা বাকি আছে, তো আমরা এই দুইটা একটু আলোচনা করি। হ্যাঁ, ফোকাল নেক্রোটাইজিং যেটা, সেটা হয় হলো একটা পসি ইমিউন, মানে এখানে ইমিউন ডিপোজিশনটা হয় না, আর এটা ইউজুয়ালি আঙ্কা নেগেটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিসগুলোর সাথে রিলেটেড, যেটা হলো গ্র্যানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস বা ওয়েগনার্স গ্র্যানুলোমাটোসিস অথবা মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, এই দুইটার সাথে রিলেটেড। এই দুইটা একটু পরে আলোচনা করি। ডিপিজিএন এর মধ্যে পোস্ট ইনফেকশনসটা অলরেডি আলোচনা হয়ে গেছে। এসএলইও কিন্তু করতে পারে ডিফিউজ প্রলিফারেটিভ। হ্যাঁ, এসএলই বা লুপাস নেফ্রাইটিস, তাই না? এসএলইর কিন্তু একটা ক্রাইটেরিয়া ইজ নেফ্রোলজিক্যাল ম্যানিফেস্টেশন। নেফ্রোলজির মধ্যে দের 6 রকমের ক্লাস আছে, WHO ক্লাসিফিকেশন। একটা হলো মিনিমাল, ওয়ান ইজ মেসেঞ্জিয়াল, তারপর হলো ফোকাল প্রলিফারেটিভ, আরেকটা হলো ডিফিউজ প্রলিফারেটিভ, আরেকটা হলো মেমব্রেনাস, লাস্টেরটা হলো স্ক্লেরোসিং। মিনিমাল মেসেঞ্জিয়াল, দুইটা করে পড়ি, মিনিমাল মেসেঞ্জিয়াল, ফোকাল, ডিফিউজ, মেমব্রেনাস আর স্ক্লেরোসিং। তো মিনিমাল মেসেঞ্জিয়াল দুইটা করে পড়লে মিনিমাল মেসেঞ্জিয়াল, ফোকাল, ডিফিউজ, মেমব্রেনাস আর স্ক্লেরোসিং। এটার মধ্যে টাইপ 4 বা ক্লাস 4 যেটা ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসটা মোর কমন। মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ভিতরেও কিন্তু একটা আমরা পড়েছিলাম না, এসএলই একটা কজ ছিল এসএলই। এখন আসি 3 নাম্বার যেটা অ্যান্টি জিবিএম ডিজিজ। হ্যাঁ, আমি যে আরপিএস লিখছি, আরপিএস মানে হলো রেনো পালমোনারি সিনড্রোম। এই অ্যান্টি জিবিএম ডিজিজও একটা রেনো পালমোনারি সিনড্রোম, এই দুইটাও রেনো পালমোনারি সিনড্রোম। রেনো পালমোনারি মানে অবভিয়াসলি রেনাল ম্যানিফেস্টেশন আর সাথে পালমোনারি ম্যানিফেস্টেশন থাকে। অ্যান্টি জিবিএম ডিজিজটা HLA DR15 এর সাথে রিলেটেড, এটা একটা অটোইমিউন ডিজিজ। এখানে there is antibody to alpha 3 chain of the type 4 collagen of the glomerular basement membrane। আমরা তো জানি বেসমেন্ট মেমব্রেনে থাকেই টাইপ 4 কোলাজেন, তাই না? টাইপ 4 কোলাজেনের আলফা 3 চেইনের এগেইনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়। ক্লিনিক্যাল ফিচার যেটা বললাম, এটা একটা আরপিএস মানে রেনো পালমোনারি সিনড্রোম। there is রেনালের মধ্যে এখানে আরপিজিএন হয়, লাংসের মধ্যে পালমোনারি হেমোরেজ হয়।
যখন এই দুইটা একসাথে থাকে তখন এটার আরেকটা নাম হলো গুড পাস্টার সিনড্রোম বা গুড পাস্টার ডিজিজ, ঠিক আছে? অ্যান্টি জিবিএম ডিজিজেরই আরেকটা নাম হলো গুড পাস্টার সিনড্রোম। এখানে বায়োপসি করলে কি পাওয়া যায়? বায়োপসি করলে পাওয়া যায় লিনিয়ার আইজিজি ডিপোজিশন অ্যালং দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। আর আরপিজিএন এর জন্য এখানে ক্রিসেন্ট ফর্মেশন পাওয়া যেতে পারে। ট্রিটমেন্ট হলো গিয়ে প্লাজমা এক্সচেঞ্জ প্লাস স্টেরয়েড অ্যান্ড আদার ইমিউনোসাপ্রেসিভস। তাহলে অ্যান্টি জিবিএম ডিজিজ ইজ এ রেনোপালমোনারি সিনড্রোম। মেইন প্রবলেম হলো অ্যান্টিবডি থাকে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের টাইপ 4 কোলাজেনের আলফা 3 চেইনের এগেনস্টে। রেনোপালমোনারি, সো রেনালে থাকে আরপিজিএন, পালমোনারি থাকে পালমোনারি হেমোরেজ। বায়োপসিতে পাওয়া যায় লিনিয়ার আইজিজি ডিপোজিশন অ্যালং দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড আরপিজিএন এর ক্রিসেন্ট ফর্মেশন পাওয়া যেতে পারে। প্লাজমা এক্সচেঞ্জ প্লাস স্টেরয়েড। সিনারিও দেওয়া থাকলো যে একজনের, ইয়াংদেরই ইউজুয়ালি হয় এটা, একজনের এরকম র্যাপিডলি ডিটোরিয়েটিং রেনাল ফাংশন, হেমাচুরিয়া এরকম নিয়ে প্রেজেন্ট করছে, সাথে দের ইজ এক্সট্রা বা সিটি স্ক্যান করছে চেস্টে, দের ইজ পালমোনারি হেমোরেজ। বায়োপসি করা হলো, বায়োপসিতে লিনিয়ার আইজিজি ডিপোজিশন পাওয়া গেছে আর ক্রিসেন্ট ফর্মেশন পাওয়া গেছে। দিস ইজ অ্যান্টি জিবিএম ডিজিজ অথবা গুড পাস্টার সিনড্রোম। এই একই জিনিস আবার আরো দুইটাতে হয়, যেটা হলো এই যে এটা ফোকাল নেক্রোটাইজিং। এখানে নেক্রোসিসও থাকে, হ্যাঁ, এখানে যেমন লিনিয়ার আইজিজি ডিপোজিশন ছিল, এখানে নেক্রোসিস থাকে অ্যালং উইথ ক্রিসেন্ট। জিপিএ বা গ্র্যানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, এই দুইটা হলো আঙ্কা পজিটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এখানে পজিটিভ হয় সি আঙ্কা আর এখানে পজিটিভ হয় পি আঙ্কা। দুইটাতেই রেনোপালমোনারি সিনড্রোম, তার মানে আরপিজিএন অ্যান্ড পালমোনারি হেমোরেজ নিয়ে প্রেজেন্ট করতে পারে। কিন্তু এখানে আপার আরটিআই সিমটমসগুলো বেশি থাকে, যেটা এখানে থাকে না। আপার আরটিআই সিমটমসগুলো কি কি? আপার আরটিআই সিমটমসের মধ্যে এখানে মেইনলি যেটা পরীক্ষায় দেয়, একটা হলো সাইনোসাইটিস, রিকারেন্ট এপিস্ট্যাক্সিস, ক্রাস্টিং অফ দ্য নোজ আর ওটাইটিস মিডিয়া। এই চারটা, সাইনোসাইটিস, এপিস্ট্যাক্সিস, ক্রাস্টিং অফ দ্য নোজ আর ওটাইটিস মিডিয়া থাকে। দিস ইজ কল্ড রেনোপালমোনারি সিনড্রোম। এসএলইটা আলোচনা হয়েছে। সো দিস, এই তিনটা হলো আরপিজিএন, যেটার মধ্যে এটা অলরেডি আগে আলোচনা করলাম। এখন হলো আমরা জিপিএ এমপিএ নিয়ে পড়ছি, অ্যান্টি জিবিএম ডিজিজ অথবা গুড পাস্টার সিনড্রোম আর এসএলই। এগুলো এসএলইর মধ্যে টাইপ 4 মানে ডিফিউজ পলিফেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসটা ইজ দ্য মোস্ট কমন ভ্যারাইটি। এটাই এনাফ মোটামুটি জানার জন্য। সেই ছবিগুলো যদি দেখি তাহলে আমরা বুঝবো দিস ইজ নর্মাল গ্লোমেরুলাস। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসে দেখেন এখানে কিন্তু ক্যাপিলারিগুলো বন্ধ হয়ে গেছে, তাই না? যে এখানে ক্যাপিলারিগুলো গোল গোল ছিল, এখানে ক্যাপিলারিগুলো বন্ধ হয়ে গেছে। দিস ইজ স্ক্লেরোসিস। এটা হলো ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা পাওয়া যায় জিপিএ এমপিতে। দেখেন এখানে একটা নেক্রোসিসের একটা ফিচার আছে, প্লাস এখানে একটা ক্রিসেন্ট আছে। মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি, দেখেন বেসমেন্ট মেমব্রেনটা কত মোটা হয়ে গেছে, এখানে বেসমেন্ট মেমব্রেনটা কত থিকেনিং অফ দ্য বেসমেন্ট মেমব্রেন। ক্রিসেন্টারিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, দেখেন একটা ক্রিসেন্ট মানে হাফ মুন, মানে চাঁদের অর্ধেকের মতো, হাফ মুন। মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিসে এই যে এখানে দেখিয়েছে হলো গ্র্যানুলার ডিপোজিটসগুলো, আইজিএ নেফ্রোপ্যাথি ডিপোজিট দেখাচ্ছে, আর অ্যান্টি জিবিএম ডিজিজের ডিপোজিটগুলো দেখেছে। সেটা যেটা বলছিলাম যে ফোকাল মানে কি, ডিফিউজ মানে কি, সেগমেন্টাল মানে কি, কোনটা মানে কি, এটা এখানে লেখা আছে। আমরা এগুলো সবগুলো আলোচনা করছি মোটামুটি 10 থেকে 12টার মধ্যে। এগুলো থেকে পরীক্ষায় সিনারিও হিসাবে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, যে কোনটাতে কোন কি পাওয়া যায়, এভাবে সিনারিওতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখেন এই বক্সটা ইজ ইনফিনিটি স্টার, এই 5টা কজ, যে কোন কোন গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাসোসিয়েটেড উইথ লো সিরাম কমপ্লিমেন্ট। পিএসজিএন পড়ার সময় আমরা বলছি, এমসিজিএন টাইপ 2টা যেটা কমপ্লিমেন্ট টাইপ, ওইটা পড়ার সময় বলছিলাম, ওইটার কারণ একটা ছিল সি, রাইট, সিজিএন বা ক্রায়োগ্লোবুলিনিমিয়া। এসএলই আর সাবএকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, এই 5টা একদম মুখস্থ করতে হবে। এগুলো যে কোনোভাবে আসতে পারে, ট্রু ফলসে আসতে পারে, আর সিনারিওতে দিয়ে দিল যে C3 C4 নর্মাল অথবা বেশি কম, এভাবে দিয়ে দেয়। হ্যাঁ, এগুলো সবগুলো আলোচনা করা হয়ে গেছে। এখন আসি টিবিউলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ। টিবিউলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ মেইনলি কিডনির কিন্তু 4টা পার্ট, যেগুলো আমাদের নেফ্রোলজিতে লাগে। একটা হলো গ্লোমেরুলাস কিন্তু আমরা আলোচনা করে ফেললাম, হ্যাঁ, গ্লোমেরুলোনেফ্রাইটিস। এরপরে আছে টিবিউল,
and then there is interstitium, আর একটা হলো vessels বা blood vessels. তো এখন আমরা যেটা করব সেটা হলো acute interstitial nephritis. Acute interstitial nephritis is একটা immune mediated disorder. এখানে যেটা acute, এটা মানে কি acute interstitial nephritis মানে acute inflammation of the tubular interstitium of the kidney. এটার কজটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ড্রাগস, মেইনলি পিপিআই। সিনারিওটা কি থাকে আমি বলি, যে একটা পেশেন্ট সে অনেকদিন ধরে পিপিআই খাচ্ছে, এখন হঠাৎ করে তার ফিভার হয়েছে, র্যাশ দেখা গিয়েছে, তারপর হলো জয়েন্ট পেন দেখা গিয়েছে, সাথে আপনি যখন করলেন ইনভেস্টিগেশন করলেন, সিবিসিতে দেখা যাচ্ছে যে ইউসিনোফিল কাউন্টটা বেশি, ইউরিনারি করলে দেখা যাচ্ছে যে ইউরিনে আরিসে ডাব্লিউবিসি বের হতে, ডাব্লিউবিসি যাচ্ছে, ইভেন ইউসিনোফিলও বেশি থাকতে পারে, ইউসিনোফিলুরিয়া বলে এটাকে, মানে ইউসিনোফিল ইউরিন দিয়ে যাবে। আর যে রেনাল ফাংশনটা একটু ডিটোরিয়েট করলো, এখানে একটু মডেস্ট প্রোটিনিউরিয়া থাকতে পারে, ইউজুয়ালি নন নেফ্রোটিকই হয়, সাথে ক্রিয়েটিনিনটা একটু বেশি থাকতে পারে, রেনাল ইম্পেয়ারমেন্ট, ভ্যারিয়াস ডিগ্রি অফ রেনাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। এটার ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন ইজ বায়োপসি। বায়োপসিটা হলো ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন। তো এটা কি সিনারিওটা হলো অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। তাহলে দেখেন আমি যেটা বললাম ওইটাই লেখা, এটা ইমিউন মিডিয়েটেড ডিসঅর্ডার, টিউবুলার ইন্টারস্টিশিয়ামে ইউজুয়ালি ড্রাগ ইনডিউস, সে মেইনলি পিপিআই দিয়ে সিনারিওটা থাকতে পারে। এটা পরীক্ষায় খুবই আসে, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের ড্রাগগুলোর নাম, এটা আমি সবসময় এমএনপি দিয়েই পড়ছি, এমএনওপি কিউআরএস না, তো এমএনপি মানে মেসালাজিন, এন দিয়ে এনএসআইডি, পি দিয়ে প্রোটন পাম্প ইনহিবিটর পেনিসিলিন। এটা পরীক্ষা আসে, ট্রু ফলসে এত বেশি আসে এটা। আর বাকিগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সার্কয়েডোসিস, যেটা এটার ভিতরে লেখা নাই কিন্তু সার্কয়েডোসিস হিসাবে আসতে পারে। দেখেন যেটা বললাম সেটাই লেখা, হ্যাঁ, ফিভার, র্যাশ, ইভেন জয়েন্ট পেন নিয়ে আসতে পারে, সাথে ইউসিনোফিলিয়া, প্রোটিনিউরিয়াটা মডেস্ট অ্যান্ড টিউবুলার ইন টাইপ, ইউরিনে ডাব্লিউবিসি থাকতে পারে, ডাব্লিউবিসি কাস্ট থাকতে পারে, অ্যান্ড ইউসিনোফিল থাকতে পারে। এখানে একেআই পর্যন্ত হতে পারে, হ্যাঁ, নন অলিগুরিক একেআই এর একটা কজ, এটা আমরা একেআইটা একটু পরে পড়বো যখন, তখন দেখবো। রেনাল বায়োপসিতে থাকে হলো গিয়ে যে যেহেতু অ্যাকিউট ইনফ্ল্যামেশন, তাই না, অ্যাকিউট ইনফ্ল্যামেশনের সেলগুলো থাকবে ইন্টারস্টিশিয়াম বাই দ্য পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট অ্যান্ড লিম্ফোসাইটস, আর ইউসিনোফিল থাকতে পারে। এই বায়োপসিতেও ইউসিনোফিল পাওয়া যেতে পারে, বায়োপসি করলে ইভেন গ্র্যানুলোমা পাওয়া যেতে পারে, ড্রাগ ইনডিউসড অথবা সার্কয়েডোসিস, এতটুকু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সিনারিওটা আবার বলি, যে একটা পার্সন অনেকদিন ধরে পিপিআই পাচ্ছে অথবা এনএসআইডি পাচ্ছে, এখন হঠাৎ করে আসছে ফিভার নিয়ে, র্যাশ নিয়ে, আর্থ্রালজিয়া নিয়ে, ইনভেস্টিগেশনগুলো করে দেখা গেলো সিবিসিতে ইউসিনোফিলটা বেশি, ইউরিনারি করে দেখা গেলো যে ইউসিনোফিল পাওয়া যাচ্ছে, ডাব্লিউবিসি বেশি পাওয়া যায়, বায়োপসি করে অ্যাকিউট ইনফ্লামেশন পাওয়া যায়, আর সাথে হলো ইউসিনোফিলও বায়োপসিতে পাওয়া যেতে পারে। দিস ইজ অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। Chronic interstitial nephritis, না ক্রনিক, নামটা ক্রনিক, সো there is inflammation and there is scarring, there is fibrosis. এটাই তো ক্রনিক ইনফ্লামেশনের হলমার্ক, তাই না, ইনফ্লামেশন and fibrosis is side by side. Renal dysfunction with fibrosis and infiltration of the parenchyma with chronic inflammatory cells. Chronic inflammatory cell কি কি, lymphocyte, plasma cell আর macrophage. এটা AIN এর মতো এত ইম্পর্টেন্ট না, হ্যাঁ। এখানে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস লেখা আছে, দ্যাট ইজ কল্ড বালকান নেফ্রোপ্যাথি, এটা একটু রিডিং দিয়ে নেবেন, এটা এত ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসটা ইউজুয়ালি ফিচার প্রেজেন্ট করে মেইনলি সিকেডি নিয়ে অ্যান্ড হাইপারটেনশন অ্যান্ড স্মল কিডনি নিয়ে। সিকেডিতে আমরা জানি যে সিকেডি ইজ কজেস হাইপারটেনশন, কিন্তু এখানে যখন সল্ট লুজিং নেফ্রোপ্যাথি হয়ে যেতে পারে তখন কিন্তু হাইপোটেনশন নিয়েও প্রেজেন্ট করতে পারে। বক্সে কজগুলোর মধ্যে দেখেন এস দিয়ে পড়তে পারবেন, হ্যাঁ, এসএলই, সার্কয়েডোসিস, শোগ্রেন সিনড্রোম, এইটা ইম্পর্টেন্ট। আর যেগুলো অ্যাকিউট করতো ওগুলোই ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসও করে। এছাড়া কি কি করতে পারে, এই কয়টা, লিথিয়াম, টেনোফোবির, অ্যানালজেসিক, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, এই দুইটাই মোটামুটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট টপিক হলো প্যাপিলারি নেক্রোসিস। প্যাপিলারি নেক্রোসিসটা ইজ মেইনলি যে ইসকেমিক চেঞ্জ হয় ইন দ্য প্যাপিলা, ইসকেমিক চেঞ্জ হলে নেক্রোসিস হয়ে যায়। এটার তিনটা কজ আছে, একটা হলো গিয়ে ডায়াবেটিস, তারপর হলো সিকেল সেল ডিজিজ আর এনএসএআইডি। এগুলো মেইনলি ট্রু ফলসের জন্য পড়তে হবে। আর এখানে হলো গিয়ে ডায়াগনোসিস করা হয় সিটিইউ মানে সিটি ইউরেথ্রোগ্রাম অথবা আইভি পাইলোগ্রাফি দিয়ে, এটা ইম্পর্টেন্ট। প্যাপিলারি নেক্রোসিস থেকে একটু জানলে এনাফ।
জেনেটিক ডিজিজের মধ্যে ইম্পর্টেন্ট যেটা আমরা পড়বো দ্যাট ইজ অ্যালপর্ট সিনড্রোম। হ্যাঁ, অ্যালপর্ট সিনড্রোমটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যালপর্ট সিনড্রোমটা একটা জেনেটিক ডিসঅর্ডার, তাই না? জেনেটিক ডিসঅর্ডার, এটা হলো কি যে কিভাবে ট্রান্সমিশন হতে পারে, মেইনলি এক্স লিঙ্ক রেসিসিভ, এছাড়াও এক্স লিঙ্ক ডমিনেন্ট হিসাবে হতে পারে, ইভেন অটোসোমাল রেসিসিভ হিসাবে হতে পারে। এখানে কি সমস্যা হয়, এখানে যখন এক্স লিঙ্কড রেসিসিভ হয় তখন এখানে মিউটেশনটা থাকে কোল A4 জিনে, কোল 4A5 জিনে, মানে কোলাজেন 4 এর A5 জিনে। আর যখন অটোসোমাল রেসিসিভ হয় তখন মিউটেশনটা থাকে কোল 4A3 কোল 4A4 এর জিনে। এটা ইম্পর্টেন্ট, তাহলে লিখে রাখেন জাস্ট যে এক্স লিঙ্ক রেসিসিভ মানে কোল A5 4A5, আর অটোসোমাল রেসিসিভ মানে A3 অথবা A4। এখানে যেটা হয় অ্যাবনর্মাল কোলাজেন, যেহেতু কোলাজেনের একটা মিউটেশন হচ্ছে জেনেটিক কারণে, তখন হয় কি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা থিন হয়। এটার আরেকটা নাম কিন্তু থিন অ্যান্ড স্প্লিট বেসমেন্ট মেমব্রেন। এখানে যে বেসমেন্ট মেমব্রেনটা থাকে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এটা কিন্তু থিন অ্যান্ড স্প্লিট হয়। এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেহেতু এটা এক্স লিঙ্ক ডমিনেন্ট, ইভেন অটোসোমাল রেসিসিভ হিসাবেও হয়, এটা কিন্তু মেইনলি আর্লি হয়, তাই না? লেট টিনস অথবা 20s হয়। এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা একটু দাগায় ফেলেন। এখন একটা জিনিস, এই অ্যালপর্ট সিনড্রোমের সিনারিওটা পরীক্ষা কিভাবে আসবে? ইয়াং মেল, যেহেতু ইউজুয়ালি এক্স লিঙ্ক রেসিসিভ, তাই না? ইয়াং মেলদেরই হবে, যেহেতু ফিমেলরা এক্ষেত্রে ক্যারিয়ার হয়। ইয়াং মেলের এরকম হেমাচুরিয়ার একটা হিস্ট্রি আছে, সাথে ফ্যামিলি হিস্ট্রি আছে যে ব্রাদার অথবা ফাদার বা গ্র্যান্ডফাদার সামওয়ান ডাইড, না, বা সিবলিংসদের হিস্ট্রিটা বেশি থাকে যে প্যাটার্নাল কাজিন বা এরকম কেউ ডাইড ফ্রম রেনাল ডিজিজ, এভাবে দিয়ে দিল। অ্যান্ড অলসো দের ইজ টু অ্যাসোসিয়েশনস, একটা কানের সাথে একটা চোখের সাথে। কানে থাকে সেন্সরি নিউরাল হেয়ারিং লস, চোখে থাকে লেন্টিকোনাস আর রেটিনাইটিস পিগমেন্টোসা। রেটিনাইটিস পিগমেন্টোসা বইয়ে লেখা নাই, হ্যাঁ? তো দেখেন সেন্সরি নিউরাল ডেফনেস অ্যান্ড অকুলার অ্যাবনর্মালিটিস। কি অকুলার অ্যাবনর্মালিটি? দুইটা মেইনলি, লেন্টিকোনাস আর হলো রেটিনাইটিস পিগমেন্টোসা। এই দুটো একটু লিখে রাখেন। তাহলে সিনারিওটা থাকবে এইভাবে যে হেমাচুরিয়া, হি অলসো কমপ্লেন্স অফ ডেফনেস অ্যান্ড সাম সর্ট অফ নাইট ব্লাইন্ডনেস। রেটিনাইটিস পিগমেন্টোসা দিয়ে কিন্তু নাইট ব্লাইন্ডনেস হয়। এভাবে সিনারিও দাও। বায়োপসি করলে কি পাওয়া যাবে? থিন অ্যান্ড স্প্লিট বেসমেন্ট মেমব্রেন। কি ধরনের ডিজিজ? এটা এক্স লিঙ্ক রেসিসিভ অথবা অটোসোমাল রেসিসিভও হতে পারে। মিউটেশনটা কোথায়, এতটুকু জানলে অ্যালপর্ট সিনড্রোম ইম্পর্টেন্ট। এটা কিন্তু পারবেন আপনারা, আমি যা বলছি তাই লেখা, ওকে? এখন একটা জিনিস হলো অ্যালপর্ট সিনড্রোমের পেশেন্টদের তো অবভিয়াসলি যেহেতু জেনেটিক ডিজিজ, শেষ পর্যন্ত কিন্তু তাদের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি মানে ট্রান্সপ্ল্যান্ট লাগে। এখন একটা প্রবলেম হলো ট্রান্সপ্ল্যান্ট করার পরে যেটা হয় যে এখানে তো অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, বা দের ইজ নর্মাল কোলাজেনের এগেনস্টে তো একটা ইমিউন রেসপন্স হচ্ছে, মিউটেশন আছে যেহেতু। যখন রেনাল ট্রান্সপ্ল্যান্টটা করা হয় তখন যেটা হয় যে নর্মাল যে ডোনার কিডনি, এটার কোলাজেন বেসমেন্ট মেমব্রেনের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, ইমিউন রেসপন্স হয়। তখন সেটা কি হয়ে যায়? আমরা একটু আগে যেটা পড়ছি, দ্যাট ইজ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ বা অ্যান্টি জিবিএম ডিজিজ। তাহলে রেনাল রিপ্লেসমেন্ট করার পরে, ট্রান্সপ্ল্যান্ট করার পরে যদি আবার রিকারেন্স হয়, তার মানে কি হয়েছে? অ্যান্টি জিবিএম ডিজিজ হয়ে গেছে। তার মানে অ্যালপর্ট সিনড্রোম কিন্তু অ্যান্টি জিবিএম ডিজিজ হতে পারে ট্রান্সপ্ল্যান্টের পর। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বাকিগুলো এগুলো এত কিছু ইম্পর্টেন্ট কিছু না, এগুলো আমরা স্কিপ করে যাব। এখন একটা খুব ইম্পর্টেন্ট টপিক আসবো, সেটা হলো অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ এটা কিন্তু আসলে ADPKD অথবা ARPKD হিসাবে আমরা পড়ি। হোয়াট ইজ ADPKD? দিস ইজ অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। ইভেন এটা অটোসোমাল রেসিসিভও হতে পারে, অটোসোমাল রেসিসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ। এখানে মেইন যেটা প্রিভ্যালেন্সটা কি, এখানে প্রিভ্যালেন্স ইজ 1 in 1000। ইম্পর্টেন্ট হলো এটা হলো প্রিভ্যালেন্স ইজ 1 in 1000। মেইনলি কিন্তু এটা অটোসোমাল ডমিনেন্ট ট্রেটেই হয়। এখানে কি থাকে? স্মল সিস্ট থাকে লাইনিং দ্য টিউবুলার এপিথেলিয়াম, স্মল সিস্ট লাইন বাই দ্য টিউবুলার এপিথেলিয়াম থাকে। এটা মনে রাখার উপায় হলো, তাহলে ADPKD হলো দুই রকম, ADPKD 1, ADPKD 2, আরেকটা হলো ARPKD, তাই না? যেটা বললাম অটোসোমাল রেসিসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ। অটোসোমাল ডমিনেন্ট যে 1 আর 2, 1টায় 85% হয়, 2টা হয় 15%। 1টাতে যে জিনটার প্রবলেম থাকে দ্যাট ইজ কল্ড PKD1, PKD1 মিউটেশন, আর এতে থাকে PKD2 মিউটেশন।
অথবা পলিসিস্টিন 1 অথবা পলিসিস্টিন 2, প্রোটিনটার নাম পলিসিস্টিন 1 পলিসিস্টিন 2। টাইপ 1টা হয় ক্রোমোজোম নাম্বার 16, টাইপ 2টা হয় ক্রোমোজোম নাম্বার 4। তাহলে আবার বলি 1 is 85%, 2 is 15%, পিকেডি 1 পিকেডি 2 ক্রোমোজোম 16 ক্রোমোজোম 4, আর ARPKD যেটা সেটা ইজ রিলেটেড টু ক্রোমোজোম 6। এই ক্রোমোজোম নাম্বারগুলো জানতে হবে, এখানে লেখা নাই যদিও, বাট জানতে হবে, ঠিক আছে। এখন এটা কি নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্টটা, যেহেতু আমরা জানি আমরা সবসময় বায়োল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস বা হাইড্রোনেফ্রোসিস না, ব্যালোটেবল কিডনির একটা কজ কিন্তু আমরা সেই থার্ড ইয়ারের ওয়ার্ড থেকেই পড়ে আসতেছি, সেটা হলো ADPKD। সো এখানে পেশেন্টের মেইনলি থাকবে ল অ্যান্ড ম্যাস, একটা ল অ্যান্ড ম্যাস নিয়ে প্রেজেন্ট করবে, সাথে থাকবে হাইপারটেনশন। হাইপারটেনশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইউজুয়ালি 20 বছর পর থেকেই হাইপারটেনশনটা হয়, ঠিক আছে। হাইপারটেনশনটা 20 বছর পর থেকে হতে পারে। এছাড়া পেশেন্টের হেমাচুরিয়া থাকতে পারে, সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া এরকম থাকে না। এখন এই সিস্টের মধ্যে হঠাৎ করে পেইন হতে পারে মেইনলি দুইটা কারণে, একটা হলো হেমোরেজ আর একটা হলো ইনফেকশন। তাহলে বললাম ল অ্যান্ড ম্যাস থাকে আর হাইপারটেনশন থাকে। দের ইজ অলসো হেমাচুরিয়া অ্যান্ড ইভেন সিস্টের মধ্যে ইনফেকশন বা হেমোরেজের জন্য দের ক্যান বি ল অ্যান্ড পেইন অ্যান্ড রেনাল ফেইলিয়ারে প্রগ্রেস করবে, আলটিমেটলি সেটা রেনাল ফেইলিয়ারে প্রগ্রেস করবে। এখন যেটা আছে আরেকটা জিনিস, সেটা হলো ইট ইজ আ কজ অফ পলিসাইথেমিয়া। হ্যাঁ, it is a cause of polycythemia. So এটা কিন্তু এখানে লেখা নাই, but ADPKD is associated with polycythemia because there is increase of the erythropoietin production. এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু কাইন্ডলি এখানে অ্যাড করে নেবেন, পলিসাইথেমিয়া। আর কি কি জিনিস অ্যাসোসিয়েটেড উইথ ADPKD, এটা এখানে লেখা 5টা জিনিস। হ্যাঁ, 5টা জিনিস আমরা লিখে রাখবো। সিস্ট ইন আদার অর্গানস, প্রথমটা হলো শুধু কিডনির মধ্যে সিস্ট থাকবে তা না, অন্য কোথাও থাকে, মেইনলি লিভারে থাকে। সো লিভারের হেপাটোমেগালিও এখানে পাওয়া যেতে পারে, মেইনলি 30% ক্ষেত্রে দের ইজ সিস্ট ইন দ্য লিভার। এছাড়াও স্প্লিনে থাকতে পারে, প্যানক্রিয়াসে থাকতে পারে, এগুলো এখানে লেখা নাই। আরেকটা হলো বেরি অ্যানিউরিজম। বেরি অ্যানিউরিজমের সাথে যে ADPKD অ্যাসোসিয়েটেড, এটা কিন্তু আমরা আগে থেকে জানি। সো 2 নাম্বার হলো বেরি অ্যানিউরিজম, যেটা রাপচার করে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হতে পারে। 3 নাম্বার হলো কোলোনিক ডাইভার্টিকুলা। 4 নাম্বার হলো অ্যাবডোমিনাল ওয়াল হার্নিয়া। আর 5 নাম্বার হলো মাইট্রাল ভালভ প্রোল্যাপস, যেটার জন্য মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে আর রেয়ারলি অ্যাওর্টিক রিগার্জিটেশনও হতে পারে। সো 5টা যদি আবার বলি, সিস্ট ইন আদার অর্গান, মেইনলি 30% কেসেস ইন দ্য লিভার। সেকেন্ড ইজ বেরি অ্যানিউরিজম অথবা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। থার্ড ইজ mitral valve prolapse leading to mitral regurgitation and rarely aortic regurgitation. কোলোনিক ডাইভার্টিকুলা, অ্যাবডোমিনাল ওয়াল হার্নিয়া, একদম পুরো মুখস্থ করে ফেলবেন। এটা এই প্যারার মধ্যে এই কথাটাই লেখা, সো এটা আপনারা এই জায়গাটাতে লিখে রাখেন, কারণ এই প্যারা পরীক্ষার আগে তো আর পড়বেন না, এখানে সুন্দর করে ছোট করে লিখে রাখেন। ইনভেস্টিগেশন কি, যদিও এটা একটা জেনেটিক ডিজিজ, কিন্তু এখানে কিন্তু জেনেটিক স্টাডি বা জিন মিউটেশন স্টাডি করাটা ইজ নট দ্য ডায়াগনস্টিক থিং। এখানে আল্ট্রাসোনো। সো আল্ট্রাসোনো ইজ দ্য স্ক্রিনিং চয়েস, আল্ট্রাসোনো ইজ দ্য চয়েস। আল্ট্রাসোনোর ক্রাইটেরিয়াটা মনে রাখবেন কিভাবে, 2, 4, 8 দিয়ে। 2, 4, 8 এটা কিভাবে মনে রাখে, 2, 4, 8 দিয়ে। সো নর্মালি 15 বছরের পর থেকেই আমরা স্ক্রিনিংটা শুরু করি। হ্যাঁ, 15 বছরের আগে কিন্তু আমরা স্ক্রিনিং করি না। সো 15 to 39 ইয়ার্স যদি হয়, তাহলে 2টা অ্যাটলিস্ট 2 এর বেশি, সো মোর দেন 2 সিস্ট ইদার কিডনি। সেখানে 3 লিখছে তো, সো মোর দেন 2, তাই না, 3 মানে মোর দেন 2। সো মোর দেন 2 সিস্ট, ইউনিল্যাটারাল বাইল্যাটারাল, একটা কিডনিতে যদি 3টার বেশি সিস্ট থাকে তাহলেই হলো। যদি 60 বছরের নিচে, তাহলে 40 to 59 ইয়ার্স হয়, তাহলে হলো 2/2, 2 সিস্ট ইন 2 কিডনি, তার মানে 4টা সিস্ট থাকতে হবে অ্যাটলিস্ট। যদি 60 ইয়ার্সের বেশি হয়, তাহলে 4টা করে সিস্ট থাকতে হবে 2 কিডনিতে, তার মানে 4 into 2, 8। তাহলে 2, 4, 8 দিয়ে মনে রাখবেন। 2:1 বা মোর দেন 2 অ্যাকচুয়ালি, এটা হলো 2:2, এটা হলো 4:2। সো 2, 4, 8 দিয়ে এটা ক্রাইটেরিয়াটা মনে রাখা যায়। আরেকটা হলো, যেহেতু সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বা বেরি অ্যানিউরিজমের সাথে একটা রিলেশন আছে, উই শুড স্ক্রিন ফর দ্য ইন্ট্রাক্রেনিয়াল অ্যানিউরিজম বাই MR অ্যানজিওগ্রাফি। কিন্তু এটা সবার করতে হয় না, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজের, ধরেন মা মারা গেছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়ে, এরকম একটা হিস্ট্রি দেওয়া, তার ক্ষেত্রে আমরা MR অ্যানজিওগ্রাফি করব। এখন একটা সিনারিও বলি কিভাবে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ পরীক্ষায় আসবে, খুবই সিগনিফিকেন্ট ভাবে, মানে সোজাভাবে আসবে। আসলে ধরেন 20 to 25 ইয়ার ওল্ড, যেহেতু অটোসোমাল ডমিনেন্ট একটা ডিজিজ, এরকম হঠাৎ করে একটা ল অ্যান্ড পেইন আছে, ল অ্যান্ড ম্যাস নিয়ে আসছে, হেমাচুরিয়া,
হেমাচুরিয়া আছে, আর সাথে হাইপারটেনশন, বিপি বেশি দেওয়া, ইউরিনারিতে হ্যাঁ হেমাচুরিয়া দিয়ে দিতে পারে, সিবিসিতে হেমোগ্লোবিনের অ্যামাউন্টটা বেশি দিয়ে দিল, হয়তো 15-16 এরকম দিয়ে দিতে পারে। সাথে একটা ফ্যামিলি হিস্ট্রি আছে যে কোন একটা ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে হলো কি যে স্ট্রোক করে, দ্যাট মিনস সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়ে, এরকম একটা হিস্ট্রি দেওয়া। তাহলে এরকম ডিরেক্টলি হয়তো দিতে পারে যে কি ইনভেস্টিগেশন করব, উই উইল ডু অ্যান আল্ট্রাসাউন্ড, কি করব, এখানে কি কি অ্যাসোসিয়েশনস থাকতে পারে, 5টা অ্যাসোসিয়েশন আমরা যেগুলো বললাম, এই কয়টাই, আর কিছু লাগবে না। ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হলো হাইপারটেনশন কন্ট্রোল, এখানে আমাদের বিপি টার্গেট হলো 130/80 নিচে, লেস দেন 130/80। আরেকটা হলো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, দ্যাটস ইট। এই দেখেন একটা ছবি আছে কি সুন্দর, এইটা হলো এডিপিগিরি, বায়োল্যাটারাল কিডনিতে কত বড় বড় কতগুলো সিস্ট, এটা তো 2টা-4টার কত বেশি, তাই না? এখানে তো এইটার মধ্যেই তো 20-30টার মতো আছে। সো দিস ইজ এডিপিগিরি, এটা এমআরআই করা, এতটুকু পড়লে এনাফ। ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা বেশি আসে না ইয়েতে, আমরা জানি যে ম্যানেজমেন্ট কিন্তু পার্ট 1 পরীক্ষায় আসে না, কিন্তু মেইনলি যেটা পড়া লাগে দ্যাট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগস অ্যান্ড দ্য সাইড ইফেক্টস, আর কিছু পড়া লাগে না, এটাই মেইনলি লিখছে যেটা। এখন হলো রেনাল ভাস্কুলার ডিজিজ, এইটা পরীক্ষার জন্য 5 স্টার, রেনাল আর্টারি স্টেনোসিসটা পরীক্ষার জন্য 5 স্টার। এখানে যেটা লিখছে রেনাল আর্টারি স্টেনোসিসটা মেইনলি হয় হলো গিয়ে 2টা কারণে, একটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে স্টেনোসিস হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেছে তাই স্টেনোসিস হয়ে যাচ্ছে, এটা একটা কারণ। আর সেকেন্ড কারণ হলো ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া, ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া, এই 2টাই কারণ। অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা ইউজুয়ালি ওল্ডার এজে যারা থাকে তারা এটা নিয়ে প্রেজেন্ট করে, অ্যান্ড সেকেন্ড ইজ ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া, দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন, ঠিক আছে? দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন, অ্যান্ড দিস আলটিমেট প্রিভেলেন্স হলো 2% ইন আনসিলেক্টেড পেশেন্টস অ্যান্ড 4% পর্যন্ত ওল্ডার পেশেন্টসদের হতে পারে। এছাড়া রেয়ার কজের মধ্যে ভাস্কুলাইটিস, থ্রম্বোএম্বলিজম আর অ্যানুরিজম। ভাস্কুলাইটিসের মধ্যে কোন দুইটা ভাস্কুলাইটিস অ্যাসোসিয়েটেড উইথ রেনাল আর্টারি স্টেনোসিস, একটা হলো কি টাকায়াসু আর্টারাইটিস, আরেকটা হলো পলিআর্টারাইটিস নোডোসা, এটা এখানে লিখে রাখেন এখনই, টিএ টাকায়াসু আর্টারাইটিস আর প্যান পলিআর্টারাইটিস নোডোসা। সো এই 2টা নিয়ে আলোচনা করবো এখন। প্যাথোফিজিওলজি কি, যেহেতু রেনাল আর্টারি স্টেনোসিস তার মানে রেনাল পারফিউশনটা মেইনটেইন হয় না, রেনাল পারফিউশন মেইনটেইন না হওয়ার কারণে সেখানে রেনিন সিক্রেশনটা বেড়ে যায়, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়, রেনিন বেড়ে যাওয়ার কারণে অ্যালডোস্টেরন বাড়ে, যেটার জন্য হলো হাইপারটেনশন রেজাল্টস ইন হাইপারটেনশন অ্যান্ড দের ইজ ফ্লুইড রিটেনশন, এটাই হলো মেইন। দেখেন এইটুকু একটু ইম্পর্টেন্ট। ইয়াঙ্গার পেশেন্টসদের কি, ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া ইজ দ্য মোর কমন ইন ইয়াঙ্গার পেশেন্টস। যদি পরীক্ষায় দেয় যে ইয়াং ফিমেলের রেনাল আর্টারি স্টেনোসিসের মতো ফিচার, দ্য কজ ইজ ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া, হ্যাঁ, ইটস নট অ্যাথেরোস্ক্লেরোসিস। সো দেখেন ইয়াং ফিমেল যদি হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করে ইন 15 to 30 years, women are more affected more frequently, this is fibromuscular dysplasia। এটাতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো there is bleeding, হ্যাঁ, irregular bleeding, angiography করলে there is bleeding, তাহলে কথা কি, এফএমডির মেইন কথা হলো কি young female with hypertension and MRA আর angiography করলে there is bleeding, এটুকু ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ফিচারটা কি, ক্লিনিক্যাল ফিচার হলো কি মেইনলি এইটা, তাই না, এই কয়টা ক্লিনিক্যাল ফিচারটা মনে রাখবেন হলো যে বললাম যেটা, দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন। সো মোস্ট কমন কজ যেহেতু সেকেন্ডারি হাইপারটেনশনের, দ্য হাইপারটেনশনটা হবে রিসেন্ট অনসেট, সিভিয়ার অ্যান্ড ডিফিকাল্ট টু কন্ট্রোল। এসি ইনহিবিটর বা এআরবি যেটা দিয়ে আমরা ইউজুয়ালি হাইপারটেনশন কন্ট্রোল করতে চাই, সেটা দিলে there is deterioration of renal function। কতখানি ডিটোরিয়েশন হয়, there is 30% or more of rise in serum creatinine। এই 2টা একসাথে মনে রাখেন, 1 নাম্বার আর 6 নাম্বারটা একসাথে মনে রাখবেন। আরেকটা জিনিস হলো there is renal impairment, এটা তো অবভিয়াসলি renal impairment। এখন আসেন কিডনিজ আর অ্যাসিমেট্রিক্যাল ইন সাইজ। ওয়াই অ্যাসিমেট্রিক্যাল, যেহেতু রেনাল আর্টারি স্টেনোসিস এক সাইডে ব্লাড সাপ্লাই কম হতে দ্য কিডনিজ আর অ্যাসিমেট্রিক্যাল ইন সাইজ। ইউজুয়ালি 1.5 সেন্টিমিটারের বেশি যদি ডিফারেন্স হয় তাহলে আমরা বলি অ্যাসিমেট্রিক্যাল। একটা ধরেন 8 আর একটা 9.5, তাহলে দিস ইজ অ্যাসিমেট্রিক্যাল ইন সাইজ।
যেহেতু এটা অ্যাথেরোস্ক্লেরোসিসের সাথে অ্যাসোসিয়েটেড, there is peripheral vascular disease of the lower limbs. আরেকটা জিনিস হয়, that is flash pulmonary edema which occurs repeatedly. তাহলে ক্লিনিক্যাল ফিচারগুলো কি কি? hypertension, acute pulmonary edema, progressive renal failure, deterioration with ARB, 30% increase in serum creatinine. acute pulmonary edema টা bilateral ডিজিজের ক্ষেত্রে হয়, ইউজুয়ালি নাইটে হয় and severe hypertension এর সাথে অ্যাসোসিয়েটেড। একটু জানলে হবে। তাহলে হিস্ট্রিটা থাকবে যে হয় 60-year-old মেল ফিমেল দিয়ে দিল, যে মানে বয়স্ক একটা এজ দিয়ে দিল। হাইপারটেনশন যেটা কন্ট্রোল হচ্ছে না, পুয়ারলি কন্ট্রোল, এসি ইনহিবিটর এআরবির একটা হিস্ট্রি দিতে পারে, সাথে দিয়ে দিল যে সিরাম ক্রিয়েটিনিন অনেক বেশি বেড়ে গেছে এইটা দেওয়ার পরে। সাথে এরকম একটা নাইটে সাডেন ব্রেথলেসনেসের একটা হিস্ট্রি দেওয়া, দ্যাট ইজ ফ্ল্যাশ পালমোনারি ইডেমার একটা হিস্ট্রি দেওয়া থাকতে পারে। আলট্রাসাউন্ড করে দেখা যাবে যে কিডনি সাইজ অ্যাসিমেট্রিক্যাল। সো এটা যেহেতু একটা ভাস্কুলার ডিজিজ, তো এখানকার ইনভেস্টিগেশন অফ চয়েস ইজ এমআরএ অ্যানজিওগ্রাফি করে দেখতে হবে। ওকে, সো সিটি অর এমআরএ, দিস ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। এতটুকু জানলে ইম্পর্টেন্ট হয়ে যাবে। রেনাল আর্টারি স্টেনোসিস আরেকটা ভাবে আসতে পারে, সেটা হলো আপনাদের হাইপোক্যালিমিয়া যখন পড়ানো হয়েছে তখন হয়তো রেনাল আর্টারি স্টেনোসিসটা আপনারা পেয়েছেন। হাইপোক্যালিমিয়ার একটা কজ কিন্তু রেনাল আর্টারি স্টেনোসিস। কিভাবে করে হাইপোক্যালিমিয়া? যেহেতু রেনিন বাড়ার কারণে অ্যালডোস্টেরনটা বাড়ে, অ্যালডোস্টেরন বাড়ার কারণে অ্যালডোস্টেরনের যে কাজটা, সে সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করে পটাশিয়ামকে এক্সক্রিশন করে দেয়, তাই না? সো এই জন্য এখানেও এটাই হবে যে হাইপারনাট্রিমিয়া হবে অ্যান্ড দের ইজ হাইপোক্যালিমিয়া। তো একটা হাইপোক্যালিমিয়ার সিনারিও দিয়ে দিল, হাইপোক্যালিমিয়া উইথ হাইপারটেনশন, ইট ক্যান বি রেনাল আর্টারি স্টেনোসিস। এটা আই থিঙ্ক আমার ক্লাস না, আমি এটা একটা অ্যাপ্রোচ আছে খুব ইজি, এটা দেখায় দিতে পারতাম আপনাদেরকে। ওকে, সো রেনাল আর্টারি স্টেনোসিস থেকে মোটামুটি একটু পারলেই এনাফ, ম্যানেজমেন্ট এখানে এই ক্ষেত্রে লাগবে না। এখন আছে এই ডিজিজটা ভাস্কুলার আর কি হতে পারে? থ্রম্বোটিক মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকিউট রেনাল ড্যামেজ। থ্রম্বোটিক মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকিউট রেনাল ড্যামেজ, মানে কখন অ্যাকিউট রেনাল, মানে একটা একেআই লাইক ফিচার হয় মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথির কারণে, ব্লাড ভেসেলের কারণে। এই দুইটা খুব ইম্পর্টেন্ট, hemolytic uremic syndrome and thrombotic thrombocytopenic purpura. These are the primary thrombotic microangiopathy, মানে ব্লাড ভেসেলের নিজের থেকেই সমস্যা। HUS আর হলো টিটিপি, হাস আর টিটিপি, এটা হলো কি ইয়েতে আছে আপনাদের হেমাটোলজি চ্যাপ্টারে আছে, কিন্তু এটা আমি এখানে বলে দিচ্ছি কারণ এটা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড ভাবে আসতে পারে। হ্যাঁ, যেমন জিপিএ এমপিএ যেটা আমরা পড়লাম, এটা কিন্তু আপনাদের রিমোটোলজি থেকেও আসতে পারে, এটা আপনাদের রেসপিরেটরি থেকেও আসতে পারে, আবার নেফ্রোলজি থেকেও আসতে পারে। আর HUS আর টিটিপি এটা আপনাদের হেমাটোলজি থেকেও আসতে পারে, আবার হলো কি যে নেফ্রোলজি থেকেও আসতে পারে। সো hemolytic uremic syndrome আর thrombotic thrombocytopenic purpura both are microangiopathy। হ্যাঁ, thrombotic microangiopathy মানে ছোট ব্লাড ভেসেলে থ্রম্বাস হয়েছে, তাই তো বাংলা ভাষায় যদি বলি। থ্রম্বোটিক মানে থ্রম্বাস ইন মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি, মানে স্মল ব্লাড ভেসেলসে থ্রম্বাস ফর্মেশন হয়। এটা রিস্ক ফ্যাক্টর কি? দুইটা রিস্ক ফ্যাক্টর। হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম এইটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ইট ইজ অ্যাসোসিয়েটেড শিগা টক্সিন বা ইকোলাইয়ের যে ভেরোটক্সিন আছে, ইকোলাই O15787, সো একটা ব্লাডি ডায়রিয়ার হিস্ট্রি থাকে। ওকে, আর এটার হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের it's a triad, it is a triad of thrombocytopenia, microangiopathic hemolytic anemia আর renal failure। তাহলে অ্যানিমিয়া কি রকমের অ্যানিমিয়া? মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, সোজা কথা হিমোলাইটিক অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া আর হলো রেনাল ফেলিয়ার, এই তিনটা ট্রায়াড। ওকে, এটার ট্রিটমেন্ট ইজ সাপোর্টিভ অ্যান্ড প্লাজমা এক্সচেঞ্জ। সো সিনারিও কি দেওয়া থাকবে পরীক্ষায়? সিনারিও দেওয়া থাকবে যে একজন 20-year-old মেল হ্যাড বার্গার and then একটা ব্লাডি ডায়রিয়া বা ডিসেন্ট্রির একটা হিস্ট্রি আছে রিসেন্টলি। এখন হলো কি যে হি কেম উইথ রেড কালার ইউরিন অ্যান্ড ইনভেস্টিগেশন করে পাওয়া গেছে সিবিসিতে হিমোগ্লোবিনটা কম, আবার প্ল্যাটিলেটও কম পাওয়া গেল। পিভিএফ করলে পাওয়া যেতে পারে সিস্টোসাইটস অ্যান্ড আর কিছু ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসের যে ফিচারগুলো, যেমন হলো গিয়ে ইনক্রিজ ইন রেটিকুলোসাইট, ইনক্রিজ ইন এলডিএইচ, এগুলো হয়তো দিয়ে দিল পরীক্ষায়, বা এগুলো চেতে পারে, তাই না? এগুলো আসতে পারে যে কি আর পেতে পারি। সো দের ক্যান বি ইনক্রিজ এলডিএইচ অ্যান্ড সিরাম ক্রিয়েটিনিন বেশি, দিস ইজ হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। এই দুইটার সাথে
এখন এটার সাথে টিটিপির ডিফারেন্সটা কি? টিটিপির ডিফারেন্সটা হলো থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা ইজ অটোইমিউন ডিজিজ। এখানে মেইনলি যে প্রবলেমটা, there is deficiency of an enzyme, এনজাইমটার নাম হলো ADAMTS13। ADAMTS13টা বডিতে কি করে সেটা হলো আমাদের যে বন্ড রিলিভারেন্ট ফ্যাক্টরটা থাকে সেটা কিন্তু একটু বিশাল আকারে থাকে, দিটস কল মাল্টিমার বা পলিমার আকারে থাকে। পলিমারটাকে এই ADAMTS13টা ছোট করে মনোমার করে, তাহলে প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশনে যে বন্ড রিলিভারেন্ট ফ্যাক্টরের যে কাজটা আছে এটা স্মুথলি হয়, প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন হয় না। কিন্তু যখন এত বড় বড় বন্ড রিলিভারেন্ট ফ্যাক্টর থাকে ওগুলো একসাথে ক্লাম্প টুগেদার করে থ্রম্বাস ফর্মেশন করে ফেলে। সো দিস ইজ দ্য মেইন প্যাথোলজি। এটার রিস্ক ফ্যাক্টর হলো এইচআইভি, প্রেগনেন্সি, ক্যান্সার, সাম ম্যালিগনেন্সিস, আর কিছু ড্রাগসের মধ্যে সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, এই দুইটা ইম্পর্টেন্ট। এটাও একটা টেট্রাড, এটা ইজ আ পেন্টাড, ইট ইজ আ পেন্টাড, মানে ওই ট্রায়াডটার সাথে আরও দুইটা ফিচার থাকবে। এখানেও হেমোলাইটিক অ্যানিমিয়া থাকবে, এখানেও থ্রম্বোসাইটোপিনিয়া থাকবে, এখানেও রেনাল ফেলিয়ার থাকবে। এটার সাথে থাকবে আরও দুইটা জিনিস, একটা হলো ফিভার আর একটা হলো নিউরোলজিক্যাল সিমটমস। সো এটার সিনারিওটা কি আসবে বলি। একটা 25-year-old প্রেগনেন্ট ফিমেল comes to you with fever দেওয়া থাকলো না, হ্যাঁ, comes to with severe headache and one episode of epilepsy, এরকম একটা one episode of seizure এরকম দেওয়া আছে। অন এক্সামিনেশনে পাওয়া গেছে ব্লাড প্রেশার বেশি, আর এদিকে ফিভার, হ্যাঁ, 39°C এরকম দেওয়া। আর হলো ইনভেস্টিগেশনে ওই সেম জিনিসই ইনভেস্টিগেশনে পাওয়া গেল। সো দিস ইজ থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, এটার ইয়েও হলো প্লাজমা এক্সচেঞ্জ, এটা পরীক্ষা যা আছে ওইটাই বললাম আমি। সো হাসটা তো এখান থেকে মোটামুটি যা বললাম এইটুকুই, সিনারিওর জন্যই মেইন ইম্পর্টেন্ট, ট্রায়াডটা কি আর সিনারিও হিসাবে কিভাবে আসে এটাও এখানে এইভাবে পড়ছি। এটা মেইনলি এটা ইয়েতে দেওয়া, আপনাদের মেইনলি এটা আলোচনা করে হেমাটোলজিতে, কিন্তু যেহেতু এখানেও আসতে পারে। আরেকটা জিনিস হলো ইনভেস্টিগেশনটা এত ডিরেক্ট না দিয়ে এমনও দিতে পারে যে একটা সিনারিও দাও আপনাকে দিয়ে দিল যে কি হোয়াট মোর ডু ইউ এক্সপেক্ট অন ইনভেস্টিগেশন। সেখানে হয়তো অ্যান্সার ইজ ইনক্রিজ এলডিএইচ। কেন ইনক্রিজ এলডিএইচ? বিকজ দের ইজ হিমোলাইটিক অ্যানিমিয়া, তাই না? there is increase in reticulocyte, কেন? because there is hemolytic anemia। এটা কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষায়, কিন্তু এইগুলো যদি আসে এভাবে পারতে হবে। আর কি কি থ্রম্বোটিক মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি আছে? ডিআইসি, ম্যালিগনেন্সি, সিস্টেমিক স্ক্লেরোসিস, হেল্প, ম্যালিগনেন্ট হাইপারটেনশন। সিস্টেমিক স্ক্লেরোসিসটা রিউমাটোলজি ক্লাসে বলছিলাম, স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস, হ্যাঁ, এটার নাম স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস। একটা সিস্টেমিক স্ক্লেরোসিসের পেশেন্ট হঠাৎ করে এরকম অ্যাকিউট রেনাল ফেলিয়ার, ম্যালিগনেন্ট হাইপারটেনশনের মতো ফিচার 210 বা 120 বিপি নিয়ে আসলো, কি করব? এখানে কিন্তু এসি ইনহিবিটর ইজ দ্য চয়েস, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ওকে, এখন আরেকটা জিনিস যেটা আমরা পড়ছিলাম একদম ইনিশিয়ালি, একটা টেবিল ছিল যে রেডিও কন্ট্রাস্ট ডাই ইনডিউস নেফ্রোলজিক্যাল মানে কিডনির প্রবলেমস, তাই না? এটার মধ্যে 2 নাম্বারটা ছিল কোলেস্ট্রল এম্বোলাই, যেটা বলছিলাম যে পড়বো আমরা। কোলেস্ট্রল এম্বোলাইটা কি? কোলেস্ট্রল এম্বোলাইটা এক ধরনের, অবভিয়াসলি যেহেতু আমরা নেফ্রোলজিতে পড়ছি, কোনো পেশেন্ট স্পেশালি যদি কোনো অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার মতো পেশেন্ট, যাদের ধরেন আগে থেকে এমআই আছে বা স্ট্রোক আছে, তাদের যদি অ্যানজিওগ্রাম বা এই টাইপের কোনো ইনভেস্টিগেশন করা হয় যেটাতে ডাই লাগে, তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে রেনাল ফেইলিয়ারের একটা চান্স থাকে। তখন এইটাকে কিভাবে আলাদা করব আমরা কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথি থেকে? 2টা ফিচার দিয়ে আলাদা করা যায়। একটা হলো এই ক্ষেত্রে there is a typical rash that is called the livido reticularis, হ্যাঁ, there is a typical rash that is called the livido reticularis। আরেকটা জিনিস হতে পারে এখানে ইউসিনোফিল কাউন্টটা বেশি থাকে। এই 2টা দিয়ে আলাদা করা যায় কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথি থেকে। স্মল ভেসেল ভাস্কুলাইটিসটা আমরা আলোচনা করছি। এখন আসি রেনাল ইনভলভমেন্ট ইন সিস্টেমিক ডিজিজ। ডায়াবেটিস মেলাইটাসের যেটা, এটা মেইনলি আপনাদেরকে পড়তে হবে ইয়ে থেকে, ডায়াবেটিস চ্যাপ্টারটা থেকেই, হ্যাঁ। এখন এখানে দেখেন কিভাবে প্রেজেন্ট করতে হবে। আমরা পড়ছি আমরা মাইক্রো অ্যালবুমিনেরিয়া, এইটা মেইনলি ফার্স্ট ড্রাগ ইজ এসি ইনহিবিটর অর এআরবি। আরেকটা দেখেন লিখছে এম্পাগিফ্লজিনও দেওয়া যেতে পারে। মাল্টিপল মায়োলোমাটা এই বক্সটা 5 স্টার, এটা পরীক্ষায় আসে অনেকে, যে কিভাবে মাল্টিপল মায়োলোমা কিডনিকে ইনভলভ করে। দিস ইজ অলসো কল্ড মায়োলোমা কিডনি বা মায়োলোমা নেফ্রাইটিসও বলে। মেইনলি কাস্ট নেফ্রোপ্যাথি,
Fanconi syndrome, AL amyloidosis, monoclonal immunoglobulin deposition disease, hypercalcemia. এই দুইটা একসাথে পড়বো, হ্যাঁ, Fanconi syndrome, hypercalcemia. আমরা অলরেডি পড়ছি না যে হাইপারক্যালসিমিয়া কিন্তু পলিউরিয়া করতে পারে, তাই না, ডায়াবেটিস ইনসিপিডাস করে। সো দের ইজ থার্স্ট, পলিউরিয়া, বোন অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন, মানে হাইপারক্যালসিমিয়ার যে ফিচার্সগুলো। মাল্টিপল মায়োলোমাতে হাইপারক্যালসিমিয়া হয়, এটা আমরা জানি। মাল্টিপল মায়োলোমা ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ ফ্যানকনিস সিনড্রোম। ফ্যানকনিস সিনড্রোম একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আপনাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারে পড়ার কথা। দ্যাট ইজ কল্ড টাইপ 2 অথবা প্রক্সিমাল আরটি এর সাথে অ্যাসোসিয়েটেড। এখানে 3টা ইউরিয়া হয়, একটা হলো অ্যামাইনো অ্যাসিড ইউরিয়া, ফসফেটুরিয়া, আর হলো গ্লাইকোসুরিয়া। ওকে, সো এই 3টা জিনিস হয়, আর এটার সাথে এই জন্য হলো যে রেনাল ম্যানিফেস্টেশনটা হতে পারে। এই 3টা, হ্যাঁ, একটা হলো কাস্ট নেফ্রোপ্যাথি, একটা হলো এল অ্যামাইলয়েডোসিস, একটা হলো মনোক্লোনাল ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন ডিজিজ। এটা কি মনোক্লোনাল ইমিউনোগ্লোবুলিন ডিজিজ? আমরা তো জানি মাল্টিপল মায়োলোমা কিন্তু ডিজিজ অফ গামোপ্যাথি, এটা একটা মনোক্লোনাল গামোপ্যাথি, তার মানে মনোক্লোনাল লাইট চেইন এখানে তৈরি হয় অতিরিক্ত। সো এই লাইট চেইনগুলো নিজে নিজেই গ্লোমেরুলাসের মধ্যে ডিপোজিট হতে পারে। দিস ইজ কল্ড মনোক্লোনাল ইমিউনোগ্লোবুলিন ডিজিজ। এই লাইট চেনগুলো কাস্ট ফর্মেশন করতে পারে। লাইট চেনগুলো কম্বাইন্ড উইথ ট্যাম হর্সফল প্রোটিন দিয়ে কাস্ট ফর্মেশন করতে পারে। এই লাইট চেনগুলো অ্যামাইলয়েড ফর্ম করতে পারে, দিয়ে অ্যামাইলয়েডোসিস করতে পারে। তাহলে 3 ভাবে লাইট চেন নিজে, লাইট চেন কাস্ট ফর্মেশন করে, লাইট চেন অ্যামাইলয়েড ফর্মেশন করে। এই 3টা, আর একটা হলো ফ্যানকনি সিনড্রোম, হাইপারক্যালসিমিয়া। এই 5টা একসাথে পড়লে এনাফ। সার্কোইডোসিস, আচ্ছা, সিস্টেমিক স্ক্লেরোসিসটা অলরেডি আলোচনা করছি। এসএলই যেটা টাইপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। 6টা যে টাইপের মধ্যে ডিপিজিএনটা ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসবে কিভাবে? এসএলই তো অনেকভাবেই আসতে পারে, মেইনলি কিন্তু proliferative GN, diffuse proliferative glomerulonephritis, টাইপ 3 থেকে 4টা ইজ মোর কমন। এখানে যেটা লেখা আছে এটার থেকে আপনাদের হলো কি যে মেইনলি লুপাস নেফ্রাইটিসের ক্রাইটেরিয়া কিন্তু 2টা। একটা হলো গিয়ে সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া মোর দেন 0.5 গ্রাম পার ডে, যেটা বলছেন যে সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া এই ক্ষেত্রে কিন্তু কম, নর্মালি 1 গ্রামের বেশি, কিন্তু এই ক্ষেত্রে 0.5 গ্রাম পার ডে। আরেকটা হলো যদি দের ইজ ইউরিনাস সেল অথবা কাস্ট, আরবিসি সেল অথবা কাস্ট থাকে, তাহলে এই 2টা হলো লুপাস নেফ্রাইটিসের ফিচার। এরকমভাবে আসবে, হয়তো দিতে পারে বায়োপসিতে কি পেতে পারেন, এরকম দিয়ে দিতে পারে, আর কিছু এতটা ইম্পর্টেন্ট না। এখন আছে AKI. AKI is rapid deterioration of the renal function, usually over days or weeks, reduction in urine volume. ওকে, এখানে যেসব কথাবার্তা লিখছে এতটা ইম্পর্টেন্ট না। প্যাথোফিজিওলজি 3 রকম, এটা ইম্পর্টেন্ট। প্রিরেনাল, রেনাল, পোস্ট রেনাল। প্রিরেনাল মানে কিডনির পারফিউশন কম, রেনাল মানে কিডনির নিজেরই কোনো একটা কিছু হয়েছে, পোস্ট রেনাল মানে ইউরিন ফ্লোয়ে অবস্ট্রাকশন। এই ছবিটা অ্যান্ড এটা 5 স্টার, এটা পরীক্ষায় আসে, হ্যাঁ। সো ইম্পেয়ার্ড পারফিউশন কেন হবে? একটা হলো কার্ডিয়াক ফেলিয়ার, সেপসিস, ব্লাড লস, ডিহাইড্রেশন, ভাস্কুলার অক্লুশন। বাংলাদেশে মোস্ট কমন কজ অফ প্রিরেনাল AKI ইজ ডায়রিয়া। বাইরে বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশে ইনফেকশনটা বেশি কমন, তাই না? সো ইনফেকশন অ্যান্ড ডায়রিয়া, দিস ইজ বাংলাদেশের মোস্ট কমন কজ অফ প্রিরেনাল AKI। রেনাল তো আমরা পড়বো, রেনাল তো আমরা বললাম না যে 4টা ডিজিজ, 4টা পার্ট অফ কিডনি। There is glomerulus, there is vessels, there is tubule, and there is interstitium. এই 4টা জায়গার যে কোনো একটাতে কিছুতে কিছু হলে that is called renal disease বা renal AKI হতে পারে। পোস্ট রেনাল যে কোনো অবস্ট্রাকশন, সেটা হলো যে স্টোন দিয়ে হতে পারে, ক্যান্সার দিয়ে হতে পারে, অথবা এমনি স্টেনোসিস হয়ে যেতে পারে, BPH দিয়ে হতে পারে। এই 4টা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ট্রু ফলস আসে মেইনলি এখান থেকে, হ্যাঁ। এখন আমরা এটা কিভাবে আলাদা করব, যেটা প্রি রেনাল নাকি রেনাল না পোস্ট রেনাল? এখানে ইম্পর্টেন্ট হলো প্রি রেনালের সাথে ATN কে আলাদা করা, মানে টিবিউলের যে কারণটা, অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস, এই 2টাকে আলাদা করাটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো প্রি রেনালের কজগুলো তো আমরা ওই ছবি থেকেও পড়বো, আর এখানেও যেটা এক্সট্রা আছে সেটা আমরা পড়বো, হ্যাঁ। যেমন স্পেশালি ড্রাগসগুলো পড়তে হবে, ঠিক আছে? ড্রাগসগুলো কিন্তু পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন যেটা প্রিরেনাল AKI, সেটার নামটাই তো বোঝা যাচ্ছে, তার মানে পারফিউশন কম। সো একটা পারফিউশন কম হলে পেশেন্টের কি হয়? দের ইজ মেইনলি 2টা জিনিস, একটা হলো হাইপোভলিমিয়া, একটা হলো হাইপোটেনশন অ্যান্ড ট্যাকিকার্ডিয়া। মানে হাইপোভলিমিক শকের ফিচারগুলো পেশেন্টের থাকে। লো বিপি, স্পেশালি পশ্চুরাল, ট্যাকিকার্ডিয়া, ওয়েট কমে যায় যেহেতু হাইপোভলিমিয়া, ড্রাই মিউকাস মেমব্রেন, জেবিপি হয়, ভিজিবল হয় না।
আর যখন এটিএন হয়, তাই না, এটিএন মানে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, দ্যাট ইজ মোর। এটিএন এর কারণ হলো যদি প্রিরেনাল একেআইটা এত দূর প্রগ্রেস করে যে টিউবুলার ব্লাড সাপ্লাই এতই হ্যাম্পার হয়ে গেলো যে নেক্রোসিস হয়ে গেল, তখন সেটাকে বলে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এটা মেইনলি টক্সিক কজটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। অ্যামাইনোগ্লাইকোসাইড, সিসপ্লাটিন, টেনোফোবির, মেথোট্রেক্সের আয়োডিনেটেড কন্ট্রাস্ট, এটা পরীক্ষার জন্য 5 স্টার। এইটা পরীক্ষায় খুবই বেশি আসে। আরেকটা আসে র্যাপডোমায়োলাইসিস। আচ্ছা, এখন হলো প্রিরেনাল আর রেনালটাকে আলাদা করব কিভাবে? দুইটা জিনিস দিয়ে মেইনলি আলাদা করা যায়। একটা হলো ইউরিনারি সোডিয়াম, আর একটা হলো ফেনা, ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম, ফেনা। ইউরিনের সোডিয়াম যদি 20-এর কম থাকে আর ফেনা যদি 1%-এর কম থাকে তাহলে এটা প্রিরেনাল একেআই। যদি ইউরিনারি সোডিয়াম 40 মিলিমোলের বেশি থাকে আর যদি ফেনা 1%-এর বেশি থাকে তাহলে সেটা এটিএন। এই দুইটা, প্রথম দুইটা, এটা একটা বক্স করে পাশাপাশি লিখে নেবেন, কারণ এটা পরীক্ষায় আসবে। তো পরীক্ষায় দিয়ে দিল যে এটা প্রিরেনাল না রেনাল, এটিএন। আলাদা করবেন কিভাবে? 5টা অপশন, ফেনা ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, ফেনা, এটা খুব ইম্পর্টেন্ট। গ্লোমেরুলার, গ্লোমেরুলার মানে গ্লোমেরোনেফ্রাইটিস গুলো, এটা আমরা অলরেডি সব আগুলো আলোচনা করছি। হ্যাঁ, টিউবুলার ইন্টারস্টিশিয়াল, দ্যাট মিনস এআইএন, এআইএন গুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। এই যে দেখেন এমএনপি যেটা পড়ছিলাম, যে পিপিআই, পেনিসিলিন, এনএসআইডি, মেসালাজিন, এটা এখানে লেখা নাই। লিউকোসাইটোরিয়া, ইউসিনোফিলিয়া, এগুলো আমরা অলরেডি আলোচনা করছি। সার্কোইডোসিসটা অলরেডি আলোচনা করা হলো। এখন হলো টিউবুলার ইন্টারস্টিশিয়াল, টিউবুলটা কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে গেছে। মায়োলোমাটা অলরেডি আলোচনা হলো। এটা হলো ক্রিস্টাল, কি কি ক্রিস্টাল দিয়ে আলোচনা অবস্ট্রাকশন হতে পারে। অ্যাসাইক্লোভিডটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সিনারিও দিতে পারে হয়তো যে অ্যাসাইক্লোভিড দিয়ে এরকম একেআই হতে পারে। টিউবুলার ইন্টারস্টিশিয়াল, এটা ইম্পর্টেন্ট, এখানে একটা স্টার দেন। এই ড্রাগসগুলোর নাম ইম্পর্টেন্ট। ভাস্কুলারগুলো উই অলরেডি ডিসকাস, হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম, টিটিপি, ডিআইসি, স্ক্লেরোডার্মা, যে কোনো কিছুই হতে পারে, এটা ইম্পর্টেন্ট। পোস্টরেনাল তো আলাদা করে কিছু না, ক্যান্সার, স্টোন আর হলো গিয়ে বিপিএইচ, এই তিনটেই মেইন। এই চারটা থেকে ভেরি ইম্পর্টেন্ট হলো এই দুইটা লাইন, প্রিরেনালের প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, আর যতগুলো ড্রাগসের নাম আছে, কারণ ট্রু ফলসের ড্রাগসের নামগুলো ইনভ্যারিয়েবলি দেয়, স্পেশালি এআইএন আর হলো এটিএন, এই দুইটা ড্রাগসের নামগুলো ইনভ্যারিয়েবলি পরীক্ষায় আসে। হ্যাঁ, আচ্ছা, এই ছবিটা ইম্পর্টেন্ট, এই ছবিটা একটু আমরা দেখি। এই ছবিটা মেইনলি দেখাইছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন কিভাবে কাজ করে আর হলো গিয়ে অ্যাঞ্জিওটেনসিন কিভাবে কাজ করে। আমরা দুইটা ড্রাগই তো ইউজ করি, তাই না, একটা হলো এনএসএআইডি, একটা হলো এসি ইনহিবিটর। এই দুইটা কিভাবে কিডনির উপর ফাংশন করে এটাই দেখাচ্ছে। যে দেখেন প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন এফারেন আর্টেরিয়লকে ডাইলেট করে, আর অ্যাঞ্জিওটেনসিন 2 ইফারেন আর্টেরিয়লকে কনস্ট্রিক্ট করে। সো এ যখন ডাইলেট করে তখন এখান দিয়ে জিএফআর বাড়ে, আবার এ যখন কনস্ট্রিক্ট করে তখনও এই দিক দিয়ে জিএফআরটা বেড়ে যায়। সো আমরা যখন এই দুইটাকে ইনহিবিট করে দিই তখন কিন্তু জিএফআর কমে যায়। তাহলে এনএসএআইডি কি করে? এফারেন আর্টেরিয়লকে কনস্ট্রিক্ট করে দেয় প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করে, আর এসি ইনহিবিটর কি করে? ইফারেন আর্টেরিয়লকে ভ্যাসোডাইলেট করে দেয়। তাহলে কিন্তু জিএফআরটা এই জন্য কমে যায়, কারণ হলো যে এই দিক দিয়ে তো সব চলে যাচ্ছে, এখানে ফিল্ট্রেশন টাইমটা কমে যাচ্ছে। এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা বুঝে বুঝে পড়লেই হবে, একটা পড়লেই হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন করে হলো গিয়ে, ছবিটাতে দেখেন, ছবিটা দেখলে বোঝা যায়, দেখেন এটা মোটা, এটা চিকন, তাই না? সো প্রোস্টাগ্ল্যান্ডিন করে কি? এটাকে ভ্যাসোডাইলেট করে, এসি ইনহিবিটর কনস্ট্রিক্ট করে। যখন এটাদের ইনহিবিটরগুলো দেওয়া হয় তখন উল্টাটা হয়, তখন জিএফআর কমে যায়। জিএফআর হয় কোত্থেকে? এই দিক দিয়ে, তাই না? সো এই দিক দিয়ে যদি বেশি আসে, এফআরএন দিয়ে বেশি আসলে জিএফআর বাড়বে, ইফআরএন দিয়ে যদি কম যায় তাহলে জিএফআর বাড়বে। সো এভাবে এটা একটু বুঝে পড়বেন। এখানে আসলে তেমন কিছু, এগুলো সব ম্যানেজমেন্ট, তো ম্যানেজমেন্ট থেকে তো পরীক্ষায় কোয়েশ্চেন খুব একটা আসে না। হ্যাঁ, সেগুলো আমরা মোটামুটি বাদ দিয়ে যাব, জাস্ট রিডিং পড়বেন, এখানে আসলে আসার মতো কিছু নাই তেমন একটা। আচ্ছা, এখন আমাদের নতুন টপিক, দ্যাট ইজ সিকেডি। সিকেডি কি? সিকেডি ইজ ইররিভার্সিবল ডিটোরিয়েশন অফ রেনাল ফাংশন ওভার এ পিরিয়ড অফ ইয়ার্স, ইউজুয়ালি 3 মান্থসের পরে হলেই এটাকে আমরা সিকেডি বলি। আচ্ছা, একে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো একে আর একটা ক্রাইটেরিয়া আছে, দ্যাট ইজ কল্ড দ্য রাইফেল ক্রাইটেরিয়া, আর একটা কেডিকো ক্রাইটেরিয়া, এই দুইটা আছে। রাইফেল ক্রাইটেরিয়াটা আপনারা প্লিজ গুগল করে দেখে নেবেন, এটা যেহেতু বইয়ে নাই কিন্তু এটা কিন্তু লাগে পরীক্ষা, অনেক সময় দিয়ে দেয়, স্পেশালি ট্রু ফলসে দেয়। আর একটা হলো কি, রাইফেল ক্রাইটেরিয়াটা আপনাদের শীটেও সম্ভবত আছে, তো শীটটা থেকেও দেখে নিতে পারবেন। এখন আসেন সিকেডি। সিকেডির কজটা কি?
মোস্ট কমন হলো ডায়াবেটিস মেলাইটাস, হ্যাঁ 20-40%, ইন্টারস্টিশিয়াল ডিজিজ, গ্লোমেরুলার ডিজিজ, হাইপারটেনশন। সো মেইন হলো গিয়ে এই চারটাই, ঠিক আছে। 10-20%। বাংলাদেশের ক্ষেত্রে ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইজ গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি পারসিস্ট করে তাহলে কিন্তু সিকিডি হয়। দেখেন আইজিএ নেফ্রোপ্যাথি ইজ মোস্ট কমন। যদি আমরা পড়ছি না যে আইজিএ নেফ্রোপ্যাথি ইজ সেলফ লিমিটিং, কিন্তু এটার প্রগনোসিসও ভালো, কিন্তু ইট ক্যান লিড টু সিকিডি। এটা সিস্টেমিক ডিজিজের মধ্যে এসএলই করতে পারে, ভাস্কুলাইটিসগুলো করতে পারে, এগুলো ইম্পর্টেন্ট। জেনেটিকের মধ্যে পলিসিস্টিক কিডনি ডিজিজ, অ্যালপোর্ট সিনড্রোম, এই দুটো অলরেডি আমরা পড়ছি আলাদা করে। আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফিচার কি, এটা ইউজুয়ালি দের ইজ নাথিং, হ্যাঁ এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। সিকিডির স্টেজটা একটা বক্স আছে প্রথমে, যে 5টা স্টেজ, কোনটাতে কত জিএফআর ওটা একটু দেখে নেবেন। আচ্ছা, ইউজুয়ালি ইটস ইনসিডেন্টাল, মানে এখানে কোনো কিছু পাওয়া যায় না, ইনসিডেন্টাল। একটা পেশেন্ট হয়তো ডায়াবেটিক অথবা হাইপারটেনসিভ, সে ইউরিনারি করতে গেছে, ক্রিয়েটিনিন করতে গেছে, তখন রুটিন ব্লাড টেস্টে ধরা পড়ছে যে তার হলো ক্রিয়েটিনিন, তখন তার ধরা পড়ছে তার সিকিডি। মেইনলি পেশেন্টদের কোনো সিমটমই হয় না যতক্ষণ না জিএফআর 30-এর নিচে না যায়, হ্যাঁ। আর 15-20 নিচে গেলে দের ইজ সিমটমস। মেইনলি সিমটম কি, অ্যান্ড সিকিডি ইজ আ ট্রায়াড অ্যাজ ওয়েল। সিকিডি ইজ আ ট্রায়াড অফ অ্যানিমিয়া, হাইপারটেনশন অ্যান্ড অ্যানোরেক্সিয়া। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় হয়তো অ্যানিমিয়া দিবে, নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, দের ইজ অ্যানোরেক্সিয়া অ্যান্ড দের ইজ হাইপারটেনশন। এই তিনটা হলো ট্রায়াড অফ সিকিডি, খুব ইম্পর্টেন্ট এটা। আরও কি কি হতে পারে এখানে লিখছে, সিকিডিতে সিনারিও হিসাবে দেওয়ার মতো আসলে না, তাই না। ম্যানেজমেন্টগুলো পড়বো অ্যান্ড কমপ্লিকেশনগুলো পড়বো আমরা। ম্যানেজমেন্ট হলো মনিটর দ্য রেনাল ফাংশন, তার মানে আমরা 6 মাস পর পর মনিটর করবো, এখানে এটাই লিখছি 6 মাস পর পর ইউজুয়ালি মনিটর করতে হয়। প্রিভেন্ট অর স্লো ফার্দার রেনাল ড্যামেজ। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট। জেভিপি রেজড হতে পারে যদি। আরেকটা জিনিস হলো সিকিডির যেসব সিমটমস হয় এটা কিন্তু ক্রিয়েটিনিনের জন্য হয় না, এগুলো সব কিছু হয় ইউরিয়ার কারণে। ইউরিয়া ইজ এ টক্সিক প্রোডাক্ট। যখন কিডনি এরকম 30-এর কম জিএফআর হয়ে যায় তখন কিন্তু ইউরিয়া সব সিমটমগুলো করে। যেমন ইউরিয়ার কারণেই পেরিকার্ডাইটিস হয়ে পেরিকার্ডিয়াল টেম্পোনেট হতে পারে। তারপর হলো গিয়ে যে পেরিকার্ডিয়াল টেম্পোনেটের জন্য পালসাস প্যারাডক্সাস হতে পারে। মেটাবলিক অ্যাসিডোসিস হয়, ঠিক আছে, কিডনিতে। পিগমেন্টেশনের মধ্যে ব্রাউন লাইন পিগমেন্টেশন অ্যান্ড এক্সক্রিয়েশন অফ পুরাইটাস অ্যান্ড বুজিং ইজিলি। বাকিগুলো তো অত কিছু না। ইয়েলো কমপ্লেক্সন হতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, অ্যাবসেন্ট রিফ্লেক্সেস, রিডিউস সেন্সেশন, প্যারাসিসিয়া, রেস্টলেস লেগ। এটা ইম্পর্টেন্ট, রেস্টলেস লেগটা ইম্পর্টেন্ট। এইটা থেকে আলাদা করে খুব একটা কিছু জানার নাই এইটা থেকে। আচ্ছা, এখন আসেন রিডিউসিং দ্য রেট অফ প্রগ্রেশন, অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি, তাই না। আমাদের তো কি বললাম, দিস আ ট্রায়াড অফ হাইপারটেনশন, অ্যানিমিয়া অ্যান্ড অ্যানোরেক্সিয়া। তো অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপিটা আমরা দিব কিভাবে, এটা টার্গেটটা কি। অ্যান্টি হাইপারটেনসিভ এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা মনে রাখবেন কিভাবে, এসিআর যদি 33-এর নিচে হয়, টার্গেটটা কি, বিপি কত করতে চাই আমরা। এসিআর যদি 3-এর নিচে হয় তাহলে আমরা দিব, আমাদের টার্গেট হলো 140/90। এসিআর যদি 3 to 30 হয় তাহলে টার্গেট হলো 130/80। আর যদি এসিআর মোর দেন 70 অথবা পিসিআর মোর দেন 100 হয় তাহলে 125/75। এটা প্লিজ এখানে আলাদা করে লিখে নেবেন, যে দেখেন যে 140/90, 130/80, আরেকটা হলো 125/75। কখন কত এসিআর হলে কোনটা টার্গেট, এটা পরীক্ষায় আসে অনেক বেশি, সো এটা এখানে লিখে রাখবেন। রিডাকশন অফ প্রোটিনিউরিয়া, আমরা জানি যে এসি ইনহিবিটর এআরবি কিন্তু আসলে অ্যান্টি প্রোটিনিউরিক ড্রাগ, হ্যাঁ। যেহেতু এরা জিএফআরটাকে কমায় দেয়, ইফারেন আর্টিরিয়াল রেজিস্ট্যান্সটাকে কমায় দেয়, সো এই জন্য ইফারেন আর্টিরিয়াল ভ্যাসোডাইলেটেশন করে দেয়, এই জন্য কিন্তু প্রোটিন রিডিউস করে দেয়। দেয়ার ইজ দ্য রিডাকশন অফ প্রোটিনিউরিয়া। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু সিকেডির পেশেন্টকে এটা কিন্তু প্রি রেনাল ফেইলিয়ারটাকে এক্সাসারবেট করতে পারে। কিন্তু আমরা কখন এটাকে বন্ধ করব বা কখন এটাকে দিব না, যদি জিএফআর আমরা এসি ইনহিবিটর শুরু করি অ্যান্ড 7 থেকে 10 দিন পরে মনিটর করে দেখি যে জিএফআর 25%-এর বেশি কমে গেছে, তাহলে আমরা বন্ধ করে দিব। আরেকটা হলো পটাশিয়াম। পটাশিয়াম যদি 5.5-এর বেশি হয় আমরা ইউজুয়ালি দিব না। আর এই থেরাপি পাওয়ার পরে যদি কারো পটাশিয়াম 6-এর বেশি হয়ে যায় তাহলে আমরা বন্ধ করে দিব। তাহলে আবার বলি, এসি ইনহিবিটর দেওয়ার পরে আমরা হলো কি 7 থেকে 10 দিন পর মনিটর করে দেখব, যদি
যে 7 থেকে 10 দিন পরে মনিটর করে দেখব, যদি জিএফআর বেসলাইন থেকে 25% কমে যায় তাহলে আমরা এসি ইনহিবিটর স্টপ করব। আরেকটা হলো যদি 5.5 এর বেশি থাকে পটাশিয়াম ইনিশিয়ালি, তাহলে আমরা শুরুই করব না। কিন্তু যদি শুরু করার পরে পটাশিয়াম 6 এর বেশি হয়ে যায় তাহলে উই উইল স্টপ অর রিডিউস দ্য ডোজ, মেইনলি উই উইল স্টপ। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই চারটা ইম্পর্টেন্ট, এটা থেকে ট্রু ফলস ছাড়া আসলে আসার মতো কিছু নাই যে কখন নেফ্রোলজিস্টের কাছে আপনি পাঠাবেন। দেখেন ইজিএফআর লেস দেন 30, ইজিএফআর লেস দেন 30 হলো দ্যাট মিনস ইটস সিকেডি স্টেজ 4। এখন দেখেন এই স্টেজ তো আর আপনি মেডিসিনে ইয়ে করতে পারবেন না, তাই না? কেন স্টেজ 30 মানে 4 এর পরেই আমরা নেফ্রোলজিস্টের কাছে পাঠাই? কারণ হলো কি এর সময়ই তো সিমটমস হয়, এই সময় মেটাবলিক ডিস্টারবেন্সগুলো হয়। ঠিক আছে, প্রথমে কিন্তু কোনো মেটাবলিক ডিস্টারবেন্সগুলো হয় না, যেমন হলো ভিটামিন ডি রিলেটেড কোনো সিমটমস হয় না, অ্যানিমিয়া থাকে না পেশেন্টের, অ্যানিমিয়া থাকতে পারে কিন্তু ওরকম সিগনিফিকেন্ট কিছু থাকে না, বা এন্ডোক্রাইন যে ডিসফাংশনগুলো এগুলো কিন্তু হয় না, কিডনির যে এক্সক্রিটরি বাদে বাকি ফাংশনগুলো কমে যায়, এটা কিন্তু এখানে থাকে না। এই জন্য নেফ্রোলজিস্টের কাছে পাঠাতে হবে। তারপর হলো র্যাপিড ডিটোরিয়েশন, অবভিয়াসলি র্যাপিড ডিটোরিয়েশন হলো তো নেফ্রোলজিস্টের কাছে পাঠাতেই হবে, তাই না? সিগনিফিকেন্ট প্রোটিনুরিয়া, যে পিসিআর মোর দেন 100, এসিআর মোর দেন 70 যদি হয়ে থাকে, যেটা আমরা জানি যে বায়োপসি করতে পাঠাতে হবে যদি আননোন ইটিওলজি থেকে থাকে। এসিআর মোর দেন 30 উইথ নন ভিজিবল হেমাটোরিয়া, hypertension that remains poorly controlled on at least 4 antihypertensive medications, মানে resistant hypertension, suspicion of renal involvement in multisystem disease, তখন আমরা নেফ্রোলজিস্টের কাছে পাঠাবো। ঠিক আছে, নাহলে মেডিসিন ওয়ার্ডেই থাকতে হবে। আচ্ছা, ফুডস হাই ইন পটাশিয়াম, এটা তো পরীক্ষায় আসার মতো না, বাট দেখবেন। আচ্ছা, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস, 3 নাম্বার পয়েন্ট, না? ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস, এখান থেকে এত বড় কথাবার্তার মধ্যে যেটা জানতে হবে সেটা হলো কি পটাশিয়ামটাকে আমরা 70 মিলিমোল পার ডে কম রাখবো, আর সোডিয়ামকে 100 মিলিমোল পার ডে কম রাখবো। এই দুইটা কথা জানলেই হবে। এখন আছেন অ্যাসিড বেস ব্যালেন্সে কি হয়টা কি, ফার্স্ট অফ অল কি প্রবলেমটা হয় সেটা হলো যে সিকেডি হলে অর্গানিক অ্যাসিডসগুলো বডি থেকে বের হতে পারে না, অ্যান্ড দ্যাট ইজ কল্ড হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের একটা মোস্ট কমন কজ হলো সিকেডি। তাহলে যেহেতু হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস বললাম, তাহলে এখানে কি থাকবে? দেয়ার ইজ পটাশিয়ামটা বেশি থাকে, সোডিয়ামটা কম থাকে, বাইকার্বনেট কম থাকে, 22-এর কম থাকে। এটা আমি শিওর আপনাদেরকে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে পড়ানোর কথা, তাই না? হোয়াট ইজ অ্যাসিডোসিস অ্যান্ড কেন কি হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো there is high anion gap metabolic acidosis, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা একটা বুঝার জিনিস, what that is the renal bone disease। এটার আরেকটা নাম হলো রেনাল অস্টিওডিস্ট্রফি, যেটা ছিল পুরানো নাম, নতুন নাম হলো সিকেডি এমবিডি। সিকেডি এমবিডি মানে ক্রনিক কিডনি ডিজিজ মিনারেল বোন ডিজিজ, সিকেডি এমবিডি। এখানটা আমরা এখান থেকে এই ছবিটা দেখে পড়বো আমরা। হ্যাঁ, এখানে মেইনলি কি সমস্যা? মেইনলি হয় দুইটা সমস্যা হয়। মেইনলি যে দুইটা সমস্যা হয় কি কি আমি যদি একদম সংক্ষেপে আপনাকে বলি। ফার্স্টে আমরা যেটা জানি যে কিডনিতে থাকে হলো 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইম, যেটা হলো গিয়ে ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে। ভিটামিন ডি প্রথমে হলো গিয়ে 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল থাকে, তারপর যখন এটাকে 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইমটা দিয়ে ট্রান্সফর্ম করে তখন সেটা ভিটামিন ডি3 হয়, তখন সেটা 125 হাইড্রক্সি ক্যালসিফেরল হয়, যেটা আমরা ইউজুয়ালি ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল বা ক্যালসিট্রায়ল বলি যেটাকে। সো এই কনভার্সনটা হয় না বিকজ অফ ল্যাক অফ 1 আলফা হাইড্রক্সিলেজ। এটার জন্য দের ইজ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এখন একটা জিনিস হলো ভিটামিন ডিটা আমাদের বডিতে দুইটা ভাবে কাজ করে। একটা হলো ভিটামিন ডি পটাশিয়াম ক্যালসিয়ামকেও বডিতে বাড়ায়, ফসফেটকেও বডিতে বাড়ায় বাই অ্যাবজর্বিং ইন দ্য গাট, মানে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনটাকে বাড়ায় দিয়ে। ঠিক আছে, এটা। আরেকটা হলো প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েডের কাজ হলো দুই রকম। প্যারাথাইরয়েড হলো ক্যালসিয়ামকে বাড়ায়, ফসফেটকে কমায়, আর এরা মেইনলি কাজ করে হলো রেনাল টিউবিউলসে ক্যালসিয়ামকে রিঅ্যাবজর্ব করে দেয়, ফসফেটকে এক্সক্রিশন করে দেয়। সো যেহেতু আমাদের বডিতে ভিটামিন ডিটা কমে গেল, ভিটামিন ডি কমার কারণে ক্যালসিয়াম ফসফেট দুইটাই কমে যাবার কথা, কিন্তু কিডনির একটা
সিকেডি হওয়ার কারণে যেটা হয়, কিডনি নিজের থেকে ফসফেটকে এক্সক্রিট করতে পারে না। কিডনি নিজে থেকে কিন্তু ফসফেটকে এক্সক্রিট করে দেয় বডি থেকে, হ্যাঁ, কিন্তু ফসফেটকে এক্সক্রিট করার ক্ষমতাটা কমে যায়। সো মেইন ডিফেক্ট হলো দুইটা, একটা হলো ভিটামিন ডি কম আর একটা হলো ফসফেটের এক্সক্রিশন কম। যদিও ভিটামিন ডি কমের জন্য কিন্তু ফসফেটটা এমনিই কমে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ফসফেটকে এক্সক্রিশন করতে পারে না, সো দের ইজ প্লাজমা ফসফেট ইনক্রিজড। তাহলে এখন দেখি, তাহলে ভিটামিন ডি কমার জন্য হলো ক্যালসিয়াম কমে যাচ্ছে, যেহেতু ইন্টেস্টাইনে অবজর্পশন হয় না, আবার এদিকে ফসফেটটা বেড়ে গেছে। এই দুইটাই কিন্তু স্টিমুলাস ফর প্যারাথাইরয়েড, এই দুইটাই ইজ আ স্টিমুলাস ফর প্যারাথাইরয়েড হরমোন। কারণ প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়ামকে বাড়ায়, ফসফেটকে কমায়। যেহেতু আমাদের বডিতে উল্টা হয়ে গেছে, ক্যালসিয়াম কমে গেছে, ফসফেট বেড়ে গেছে, সো প্যারাথাইরয়েডটা স্টিমুলেশন হবে। দিস ইজ কল্ড সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। সেকেন্ডারি বিকজ এটা ক্যালসিয়ামের কারণে হয়েছে বা ফসফেটের কারণে হয়েছে, সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। এখন আসি, আরেকটা জিনিস হয়, যেহেতু বডি থেকে ফসফেট বেড়ে গেছে, আমরা রিউমাটোলজিতে একটা জিনিস পড়ছিলাম, দ্যাট ইজ কল্ড FGF23, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23। এইটার কাজ হলো ফসফাচুরিয়া, মানে ফসফেটকে বডি থেকে বের করা। যেহেতু ফসফেট বেড়ে গেছে, সো FGF23টাও বডিতে বেড়ে যাবে। FGF23 কি করে, সে ফসফেটকে তো বের করার চেষ্টা করবে, ফসফেট কে এক্সক্রিশন করার চেষ্টা করবে, কিন্তু এ আরেকটা জিনিস করে ফেলে, সে হলো ভিটামিন ডি আরো কমায় দেয়। কারণ হলো এটা 1 আলফা হাইড্রক্সিলেজকে ইনহিবিট করে, অ্যান্ড অলসো এটাও প্যারাথাইরয়েডকে স্টিমুলেট করতে পারে। তাহলে FGF23 তিনটা কাজ করে, একটা হলো ফসফেটকে এক্সক্রিশন করার চেষ্টা করে, ভিটামিন ডি এর সিনথেসিস আরো কমায় দেয়, অ্যান্ড প্যারাথাইরয়েডকে আরো স্টিমুলেশন করে। তো শেষ পর্যন্ত এখন কি হচ্ছে, তাহলে প্রথম যে ডিজিজটা হয়, সিকেডি এমবিডির ভিতরে মেইনলি আছে চারটা ডিজিজ, চারটা। এখন কি কি? প্রথম যে ডিজিজটা, ভিটামিন ডি কম, দিস ইজ কল্ড অস্টিওমেলেশিয়া। অস্টিওমেলেশিয়া মানে ডিমিনারালাইজেশন অফ এক্সিস্টিং বোন। ভিটামিন ডি নাই, ভিটামিন ডি না থাকার কারণে ক্যালসিয়াম ফসফেট বোনে জমা হতে পারতেছে না, ডিমিনারালাইজেশন, দিস ইজ কল্ড অস্টিওমেলেশিয়া। সেকেন্ড ইজ অস্টাইটিস সিস্টিকা ফাইব্রোসা, এইটা হচ্ছে প্যারাথাইরয়েডের কারণে। হাইপার প্যারাথাইরয়েডিজমটা কি করে? হাইপার প্যারাথাইরয়েডিজম করবে, বোন থেকে ক্যালসিয়ামকে বের করে নিয়ে আসবে। অস্টিওক্লাস্টিক বোন রিজর্পশন মানে অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বাড়াই দিয়ে ক্যালসিয়ামকে বোন থেকে বের করে নিয়ে আসবে। সো দিস ইজ কল্ড অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা। ক্যালসিয়ামকে বের করে এনে ওখানে ফাইব্রাস টিস্যু হয়ে যাবে, অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা। থার্ড ইজ অস্টিওপোরোসিস। এত নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে বোনের ডেন্সিটি, মিনারেল ডেন্সিটিটা এমনি কমে যাবে, দ্যাট ইজ অস্টিওপোরোসিস। অ্যান্ড ফোর্থ ইজ অস্টিওস্ক্লেরোসিসও হতে পারে। এই যে ক্যালসিয়ামটা যে ফসফেটটা যে এত বেড়ে গেছে, ফসফেটটা ডিপোজিশন হয়ে যায় আবার বনে গিয়ে, সো দের ইজ অস্টিওস্ক্লেরোসিস। তো অস্টিওমেলেশিয়া, অস্টিওপোরোসিস, অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা, অস্টিওস্ক্লেরোসিস। অ্যাট দ্য এন্ড কি ডিফেক্টটা থেকে গেল বা কি এফেক্টটা হলো আমাদের বডিতে? অ্যাট দ্য এন্ড ডিফেক্টটা হলো ভিটামিন ডিটা কম, ভিটামিন ডি কমের কারণে ক্যালসিয়াম কমে গেল, এদিকে ফসফেটকে বের করতে পারে না দেখে ফসফেট বেড়ে থাকতেছে। এরপরে যখন সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হয়ে কম্পেনসেশনের চেষ্টা হয়, তখন কিন্তু ক্যালসিয়াম কখনোই বেশি হয়ে যায় না, ক্যালসিয়াম কিন্তু নর্মাল থাকে, ক্যালসিয়াম নর্মাল পর্যন্ত হতে পারে। আর ফসফেটটা কিন্তু, প্যারাথাইরয়েড কিন্তু ফসফেটকে বের করার চেষ্টা করে ফসফেটটাকে নর্মাল পর্যন্ত করতে পারে। কিন্তু তাহলে সিকেডিতে কি ফিচার পাওয়া যায়? ভিটামিন ডি কম, ক্যালসিয়াম কম অথবা নর্মাল, ফসফেট বেশি অথবা নর্মাল থাকতে পারে, প্যারাথাইরয়েড হরমোনটা বেশি থাকবে, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, FGF23টা বেশি থাকে। এইটা গেল। এখন আরো দুইটা জিনিস হতে পারে, ওয়ান ইজ কল্ড টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। এই প্যারাথাইরয়েড হরমোনটা, সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েড হরমোনটা, এ তো একটা স্টিমুলাসের কারণে মানে হাইপারপ্যারাথাইরয়েডিজম হয়েছে না, দ্যাট ইজ লো ক্যালসিয়াম অ্যান্ড হাই ফসফেট। কিন্তু একটা টাইমে সে অটোনোমাস হয়ে গেল, সে কন্টিনিউয়াসলি স্টিমুলেটেড হতে হতে নিজের থেকে হাইপারপ্লেসিয়া হয়ে অটোনোমাস হয়ে যায়, দ্যাট ইজ কল্ড টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে তো কোনো স্টিমুলাস লাগছে না, সো এখানে ক্যালসিয়ামটা হাই হবে, ফসফেটটা লো হবে। আর আরেকটা জিনিস হলো যে অ্যাডাইনামিক বোন ডিজিজ। এটা কি? হোয়াট ইজ অ্যাডাইনামিক বোন ডিজিজ? অ্যাডাইনামিক বোন ডিজিজ হলো যে, এগেন এই প্যারাথাইরয়েড যে আমাদের বডিতে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হলো, এটা কিন্তু হচ্ছে বিকজ ভিটামিন ডি কম অ্যান্ড ক্যালসিয়ামটাকে কম, আবার এইদিকে ফসফেটটা বেশি, এই দুইটা কারণেই মেইনলি।
কিন্তু এখন যদি আমরা বাইরে থেকে অস্টিওমাইলিশিয়া ট্রিটমেন্ট করতে গিয়ে এত বেশি ভিটামিন ডি দিয়ে দিই যে ক্যালসিয়াম নর্মাল হয়ে গেল, অথবা আমরা ফসফেট যে হাইপার ফসফেটেমিয়া কারেক্ট করতে গিয়ে এত বেশি যদি ফসফেট বাইন্ডার দিয়ে দিই যে ফসফেটটা নর্মাল হয়ে গেল, তখন কিন্তু আর প্যারাথাইরয়েড স্টিমুলেশন হবে না। আর প্যারাথাইরয়েডই কিন্তু বোনের টার্নওভারে কাজ করে। সো যদি এরকম হয় তাহলে কিন্তু সাপ্রেস হয়ে যায় প্যারাথাইরয়েড, দ্যাট ইজ কল্ড অ্যাডাইনামিক বোন ডিজিজ। এই ক্ষেত্রে কিন্তু প্যারাথাইরয়েড হরমোনটা লো পাওয়া যায়। ঠিক আছে, মোটামুটি এটাই। এখন ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো যে আমাদের দুইটা জায়গায় ট্রিটমেন্ট করতে হবে। একটা হলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ট্রিটমেন্ট করতে হবে, আর একটা হলো প্যারাথাইরয়েড যে বেশি হাইপারফসফেটেমিয়া, এই দুইটার ট্রিটমেন্ট করতে হবে। ভিটামিন ডি ট্রিটমেন্টের জন্য আমরা মেইনলি আমাদের টার্গেট থাকবে যে ক্যালসিয়ামটাকে এখানে আমাদের মেইন টার্গেট থাকবে যে ইনঅ্যাডিকুয়েট অ্যাক্টিভেশন অফ ভিটামিন ডি করার, তাই তো? আমরা কাদেরকে দিব? আমরা দিব যাদের হাইপোক্যালসিমিয়া থাকে আর যাদের প্যারাথাইরয়েড 2 to 3 টাইমস ওভার দ্য নর্মাল লিমিট থাকে, মানে মোর দেন 2 টাইমস দ্য লিমিট অফ আপার লিমিট থাকে। আর ফসফেট বাইন্ডার আমরা কাদেরকে দিব? ফসফেট বাইন্ডার আমরা ফার্স্টে ডায়েটারি রেস্ট্রিকশন করব হাইপারফসফেটেমিয়ার জন্য। ফার্স্ট থিং উই ডু ইজ ডায়েটারি রেস্ট্রিকশন। সেকেন্ড হলো ফসফেট বাইন্ডার, যেটা হলো ক্যালসিয়াম বেসড হতে পারে, নন ক্যালসিয়াম বেসড হতে পারে, যেমন ক্যালসিয়াম কার্বনেটও হতে পারে, বা নন ক্যালসিয়াম বেসড হলো সেভেলএমআর, এই নামটা একটু জানতে হবে। আর আমাদের টার্গেট হবে লেস দেন 1.5 মিলিমোল, এটুকুই এনাফ টু নো। আরেকটা হলো টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হয়ে গেলে প্যারাথাইরয়েডেক্টমি করতে হবে। আচ্ছা, সিকেটি এমবিডিটাকে আরেকটু সিম্পলিফাইড ভাবে এইভাবেও বলতে পারি। হ্যাঁ, একদম। এটা তো এতক্ষণ তো মুখে বললাম, এখন লিখেও দেখাচ্ছি আপনাদেরকে। দুইটা ডিফেক্ট, মেইন ডিফেক্ট দুইটা। একটা হলো ভিটামিন ডি কমে যাচ্ছে বিকজ অ্যাক্টিভেট হয় না, ভিটামিন ডিটা অ্যাক্টিভেট হয় না, 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমটা নাই, অ্যাক্টিভেট হয় না। আরেকটা হলো কিডনিকে ফসফেটকে এক্সক্রিট করতে পারে না। তো যখন ভিটামিন ডি কমে, আমরা বলছিলাম যে ভিটামিন ডি দুইটার উপর সেম ইফেক্ট, প্যারাথাইরয়েডের দুইটার উপর অপোজিট ইফেক্টস। তো যেহেতু ভিটামিন ডি কমে গেছে, ক্যালসিয়াম ফসফেট দুইটাই কমে, কিন্তু এদিকে ফসফেট এক্সক্রিশন যেহেতু হয় না, সো ফসফেটটা কিন্তু অতিরিক্ত বাড়ছে। সো সব মেলায় যে ইফেক্টটা হয় সেটা হলো ক্যালসিয়ামটা কমে, ফসফেটটা বাড়ে। এই দুইটাই কিন্তু স্টিমুলেটরি ইফেক্ট ফর প্যারাথাইরয়েড হরমোন, কারণ প্যারাথাইরয়েড হরমোন যেটা করার চেষ্টা করে সেটা প্যারাথাইরয়েড হরমোন হলো ক্যালসিয়ামকে বাড়ায়, ফসফেটকে কমায়, তাই না? এখানে ইনক্রিজ ফসফেট এক্সক্রিশন করে। সো যেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হয়। আর এই হাইপারফসফেটেমিয়াটা FGF23 কে স্টিমুলেট করে। এই দুইটা মিলে যেটা করে সেটা হলো কি ক্যালসিয়ামকে বাড়ানোর চেষ্টা করে, ফসফেটকে বের করে দেওয়ার চেষ্টা করে বডি থেকে, ফসফেটকে এক্সক্রিশন করে। অ্যান্ড এটা কিভাবে করে? বাই ইনক্রিজিং দ্য অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। এটাকে বলে অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হলো অস্টিওমাইলেশিয়া, ভিটামিন ডি কমটাই মেইনলি হলো অস্টিওমাইলেশিয়া। সো এই পুরাটা হলো সিনারিও। এখন দেখেন পরীক্ষায় কি আসতে পারে, কিভাবে আসতে পারে। পরীক্ষায় দেওয়া সিকেডির পেশেন্ট এরকম, দিস ইজ নর্মাল। হ্যাঁ, দিস ইজ নর্মাল, মানে এখনো সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হয়ে কম্পেনসেশনটা হয় নাই। সিকেডিতে এইটাই পাওয়ার কথা। দিস ইজ দ্য অ্যাকচুয়াল পিকচার ফর সিকেডি। যদি আমি কোনো ট্রিটমেন্ট না দিই, এই আর্লি অন এটাই হওয়ার কথা। কারণ দেখেন ভিটামিন ডি কম, সে ক্যালসিয়ামও কমে যাবে, আর এদিকে ফসফেট এক্সক্রিট না করার কারণে ফসফেটটা বাড়বে। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও দিতে পারে যে পিটিএইচটা বেড়ে গেছে অলরেডি, সো পিটিএইচটা বেড়ে ক্যালসিয়ামকে নর্মাল করে ফেলছে, ফসফেটকেও কিছুটা ট্রাই করছে নর্মাল করে ফেলার, অ্যান্ড দের ইজ অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা, এরকম হতে পারে। আরেকটা হলো এই সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমটা ক্যান টার্ন ইনটু টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। যেহেতু এটা অটোনোমাস, তখন কি হয়? তখন ক্যালসিয়ামটা বেড়ে যাবে, তাই না? অ্যান্ড ফসফেটটা কমে যাবে। কারণ টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের জন্য একটা স্টিমুলাস দরকার ছিল, যে ক্যালসিয়াম লো ফসফেট বেশি, কিন্তু টারশিয়ারিতে কিন্তু কোনো স্টিমুলাসের দরকার নাই। প্যারাথাইরয়েড নিজে নিজেই অটোনোমাস হয়ে গেছে, সে নিজে নিজে বেশি বেশি বানায়, সে ক্যালসিয়ামকে বাড়াই দিচ্ছে, ফসফেটকে কমাই দিচ্ছে। সো এরকমও হতে পারে। সো যখন সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম থাকে তখন মেইনলি পিকচারটা হয় এরকম, অথবা এরকম হতে পারে। অ্যাকচুয়ালি ইনক্রিজ করে না কখনোই, নর্মাল হয়, নর্মাল করার চেষ্টা করে সে, আর ফসফেটকে সে বডি থেকে বের করার চেষ্টা করে। আর টারশিয়ারি হলে এরকম। সো পরীক্ষায় যদি এরকম দেয় তাহলে আপনি চিন্তা করবেন যে অলরেডি টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হয়ে গেছে। হ্যাঁ, আর যদি আপনি দেখেন যে পরীক্ষায় দিছে যে এরকম সিনারিও বা এইটা, তাহলে চিন্তা করবেন সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। আরেকটা যেটা বললাম অ্যাডাইনামিক বোন ডিজিজ, এটা কি?
আমরা জানি যে এই প্যারাথাইরয়েডটা স্টিমুলেট হচ্ছে কিন্তু মেইনলি এই কারণটায়, তাই না, যে ক্যালসিয়াম কম ফসফেট বেশি। কিন্তু এখন যদি আমি ক্যালসিয়ামটা এমনই কারেক্ট করে ফেলি যে ক্যালসিয়াম নর্মাল হয়ে ইভেন বেশি হয়ে গেল, ভিটামিন ডি ট্রিটমেন্ট বেশি দিয়ে ক্যালসিয়াম বেশি দিয়ে, অথবা ফসফেটকে এতই কমায় ফেললাম ফসফেট বাইন্ডার দিয়ে যে ফসফেট নর্মাল হয়ে গেল অথবা একদম কমেই গেল, তখন কি হবে? তখন যে প্যারাথাইরয়েডের যে স্টিমুলাসটা ছিল ওটা তো চলেই গেল, ইভেন এটা প্যারাথাইরয়েডকে সাপ্রেস করবে। সো প্যারাথাইরয়েড হরমোনটা কমে যাবে, তাই না? প্যারাথাইরয়েড হরমোন কমে গেলে এই বোন টার্নওভার তো একদমই বন্ধ। এই জন্যই এটার নাম অ্যাডাইনামিক বোন ডিজিজ, মানে বোনের দের ইজ নো ডাইনামিজম, বোনের মধ্যে কোনো টার্নওভার নাই। দিস ইজ কল অ্যাডাইনামিক বোন ডিজিজ। এখন আসি কিসের ট্রিটমেন্টটা আবার বলি। অস্টিওমাইলিশিয়ার ট্রিটমেন্ট ইজ ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম। এইখানকার টারশারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের ট্রিটমেন্ট হলো প্যারাথাইরয়েডেক্টমি। ফসফেটের জন্য আমরা ইউজ করি ফসফেট বাইন্ডার্স, ফসফেট বাইন্ডার্স আর হলো কি ক্যালসিয়াম কার্বনেট। আর যদি আমরা ক্যালসিয়ামটাকে এরকম অ্যাডাইনামিক বোন ডিজিজ না করতে চাই তখন কিন্তু আমরা ক্যালসিয়াম ছাড়া যে ফসফেট বাইন্ডার সেটা ইউজ করতে পারি, সেটা হলো সেভেলএমআর। ঠিক আছে, এই দুইটা, এটা আরেকটা ট্রিটমেন্ট। তাহলে অস্টিওমাইলিশিয়া, অস্টাইটিস ফাইব্রোসিস সিস্টিকা, অস্টিওপোরোসিস যে কোনো ক্রনিক ডিজিজেই হয়, সো অস্টিওপোরোসিস হতে পারে, অ্যান্ড দের ইজ অ্যাডাইনামিক বোন ডিজিজ। এই কয়টাই হলো কি মেইনলি সিকেডি এমবিডির পার্ট। আই হোপ এটা বুঝছেন, আই থিঙ্ক সো, এটা বুঝার কথা। আর এটা আরেকটু যদি বেশি জানতে চান, আই থিঙ্ক ওই যে প্যারাথাইরয়েড চ্যাপ্টারটা নেফ্রোলজি থেকে একটু বেশি দেখে ফেললে আই থিঙ্ক একদমই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বাট আই হোপ আপনারা বুঝছেন যে মেইন সমস্যাটা কি। এখন আরেকটা প্রবলেম ইন সিকেডি, ইটস অ্যানিমিয়া, তাই না? এটা আমরা জানি অ্যানিমিয়া ইজ আরেক মানে মেজর প্রবলেম। অ্যানিমিয়ার ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে ট্রিটমেন্টের পর টার্গেট থাকবে 10 to 12 গ্রাম%। আমরা এখানে 13, 14, 15, 16 চাই না, আমরা 10 থেকে 12 ইজ এনাফ। ওকে, কজ এই 5টা কজ পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। হ্যাঁ, কারণ হলো কি যে এইগুলো ট্রু ফলসে আসে, কেন হচ্ছে না অ্যানিমিয়া, কেন হচ্ছে সিকেডি, 5টা কজ। এটা আমরা ABCDE দিয়েই মনে রাখতে পারি। ই ইজ দ্য মেইন কজ। হ্যাঁ, erythropoietin deficiency is the main cause of anemia. সিকেডির অ্যানিমিয়া কিন্তু নর্মোসাইটিক নর্মোক্রোমিক, নর্মোসাইটিক নর্মোক্রোমিক, এটা খুব ইম্পর্টেন্ট। এ ফর অ্যানোরেক্সিয়া, যেহেতু সিকেডি একটা ক্রনিক ডিজিজ, এখানে আমরা অ্যানোরেক্সিয়া থাকবে, সেই জন্য আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। বি ফর বোন ম্যারো সাপ্রেশন বাই ইউরিয়া, ইউরিয়া কিন্তু বোন ম্যারো সাপ্রেশন করতে পারে, ইউরেমিয়া। সি ফর ক্যাপিলারি ফ্র্যাজিলিটি অ্যান্ড ডিক্রিজ প্ল্যাটেলেট ফাংশন। ডি ফর ডিক্রিজ আরবিসি সার্ভাইভাল বা রিডিউসড আরবিসি সার্ভাইভাল। আর ই ফর ইপো ডেফিসিয়েন্সি, এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি। এই 5টা এভাবে মনে রাখতে পারেন, বা আপনি এমনি 5টা মনে রাখতে পারলে তো খুবই ভালো, বাট দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো দিস ইজ 5 স্টার। এটা তো বললামই যে কিভাবে কি হয়, টার্গেটটা খুব ইম্পর্টেন্ট। একটা যখন আমরা সিকেডির পেশেন্টে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া পাবো, তারপরও আমাদের ফার্স্ট থিং উইল ডু ইজ দ্য আয়রন প্রোফাইল। আয়রন প্রোফাইল করার পরই আমরা ডিসাইড করব যে আমরা এরিথ্রোপয়েটিন দিব কি দিব না। এরিথ্রোপয়েটিনের 2টা কমপ্লিকেশন, ওয়ান ইজ হাইপারটেনশন অ্যান্ড ওয়ান ইজ থ্রম্বোসিস, এই 2টা ইম্পর্টেন্ট। আর কন্ট্রাইন্ডিকেশন ইজ মেইনলি 3টা, একটা হলো আয়রন ডেফিসিয়েন্সি, অ্যাক্টিভ ইনফ্লামেশন অ্যান্ড ম্যালিগনেন্সি। সো আয়রন প্রোফাইলটা মাস্ট করতে হবে। ট্রিটমেন্ট অফ রিস্ক ফ্যাক্টরস এটা এতটা ইম্পর্টেন্ট না। এখন আছে মেইন ট্রিটমেন্ট অফ একটা সিকেডির মেইন ট্রিটমেন্ট, কিন্তু মেইন ট্রিটমেন্ট ইজ RRT, হ্যাঁ, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি 2 রকম, একটা হলো ডায়ালাইসিস আর একটা হলো রেনাল ট্রান্সপ্লান্ট। ডায়ালাইসিসের মাধ্যমে শুধু এক্সক্রিটরি ফাংশনটাকে আমরা পেতে পারি ফেরত, যে কি সিকেডি হলো যে কিডনির এক্সক্রিটরি ফাংশনটা চলে যাচ্ছে, যে ইউরিয়া ক্লিয়ার করতে পারে না বা টক্সিক সাবস্টেন্সেসগুলো ক্লিয়ার করতে পারে না, এইটাই খালি ডায়ালাইসিস করে আমরা ফেরত পেতে পারি। কিন্তু কিডনির যে মেটাবলিক ফাংশন, যেমন অ্যানিমিয়া, যেমন হলো এরিথ্রোপয়েটিন যে ফাংশনটা, ইভেন হলো যে ফাংশন সিকেডি এমবিডি যেটা মিনারেল বোন ডিজিজ যে প্রবলেমটা, এটা কিন্তু রিভার্স করে না। সো এইটার রিভার্স করে একমাত্র রেনাল ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো প্রিপারেশন ফর রেনাল ট্রান্সপ্ল্যান্ট ইজ মেইনলি 12 months। ওকে, অ্যাটলিস্ট 12 months করতে হবে। পেশেন্টকে আগে থেকে এডুকেশন, কাউন্সেলিং এগুলো করে রেডি করতে হয়, আর একটা ভ্যাকসিনেশন দিতে হয় অফ হেপাটাইটিস বি এর ভ্যাকসিনেশন দিতে হয়, একটু জানলে এনাফ। ওকে, সো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, তাই না, এখানে যেগুলো লিখছে এটা এত কিছু আসলে পরীক্ষায় আসে না। এখন আমরা জানি যে মেইনলি দের আর 4 টাইপস: হিমোডায়ালাইসিস, হিমোফিল্ট্রেশন,
peritoneal dialysis আর আরেকটা আছে hemodiafiltration. So there is hemodialysis, hemofiltration, hemodiafiltration, and there is peritoneal dialysis. এইটা হলো 4 টাইপের ডায়ালাইসিস যেটা আমরা পড়ি। মেইনলি আমরা হিমোডায়ালাইসিসটাই পড়ি, কারণ হিমোডায়ালাইসিসটাই আসে পরীক্ষায়, প্লাস হলো কি যে আমরা রেগুলারলি হিমোডায়ালাইসিসই আসলে করা হয়। পেরিটোনিয়াল ডায়ালাইসিস থেকে হিমোডায়ালাইসিসটাই ইজ মোর প্রেফার্ড। এই 4টা ইম্পর্টেন্ট, হ্যাঁ। 15.34 যে কেন হিমোডায়ালাইসিসটা করি। হিমোডায়ালাইসিস এফিশিয়েন্ট, এটা আপনার সপ্তাহে 3 বার করলেই এনাফ, সপ্তাহে 3 বার একটা 4 ঘন্টার সেশন। কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস এভরি ডে করতে হয়, এভরি ডে 8 থেকে 10 ঘন্টা। সো দেখেন 2 to 3 days বিটুইন ট্রিটমেন্ট, এটা এভরি ডে করতে হচ্ছে। সো আ ফিউ আওয়ার্স বিটুইন ট্রিটমেন্ট। কিন্তু হিমোডায়ালিসিস তো হসপিটালে গিয়ে করতে হয়, তাই না? অনেকেরই আত্মীয় স্বজন কিন্তু ডায়ালিসিস পায়, এটা তো অ্যাটলিস্ট জানি আমরা যে হসপিটালে যায় যে ওনারা, কিন্তু পেরিটোনিয়াল ডায়ালিসিস বাসায় করা যায়। রিকোয়ার্স অ্যাডুকেট ভেনাস সার্কুলেশন, আর এখানে হলো কি পেরিটোনিয়াল ক্যাভিটি লাগবে, যেহেতু আমরা পেরিটোনিয়াম দিয়ে করি। কেয়ারফুল অ্যাডারেন্স টু ডায়েট আর লাগে, এখানে ডায়েটের অত রেস্ট্রিক্টেড না। ফ্লুইড রিমুভাল কম্প্রেসড ইনটু ট্রিটমেন্ট পিরিয়ডস মে কজ সিমটমস অ্যান্ড হিমোডাইনামিক ইনস্টেবিলিটি। এখানে স্লোলি যেহেতু করা হয়, ইউজুয়ালি এরকম ডিসফাংশনগুলো হয় না। ইনফেকশন হতে পারে ভাস্কুলার অ্যাক্সেস এরিয়াতে, আর এখানে ইনফেকশন হতে পারে পেরিটোনিয়ামে, পেরিটোনাইটিস। Patients are usually dependent on others. Patients can take full responsibility for their treatment. Important এতটা না, বাট এমনি দেখলেন যে কি মেইন সমস্যা। আমরা কিন্তু মেইন ডিজিজগুলো অলরেডি ডিসকাসড। আমি যে প্রথমে টপিকগুলো লিখছিলাম, আমরা জিএন পড়ছি খুব ভালো করে। জিএনটাই মেইন টপিক অফ নেফ্রোলজি, হ্যাঁ। আমরা 10-12টা জিএনের মতো, 10টার মতো তো অ্যাটলিস্ট পড়ছি। এটা খুব ইম্পর্টেন্ট। দেন ইজ এআইএন, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসটা ইম্পর্টেন্ট, এটা পড়ছি আমরা। থার্ড আমরা পড়লাম হলো এডিপিকেডি, রেনাল আর্টারি স্টেনোসিস, আরও কিছু ভাস্কুলার ডিজিজগুলো পড়লাম। একেআই থেকে ইউজুয়ালি কোয়েশ্চেন খুব একটা আসে না, যেটা আসে আমরা অলরেডি পড়ছি, মেইনলি ড্রাগসের নাম আর যে ডিফারেন্স বিটুইন একেআই এটিএন, এটা আসে। আর সিকেডি অ্যান্ড ইটস কমপ্লিকেশনস, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা কিন্তু ভালো করে পড়ছি। আই হোপফুলি আপনারা ডেটাটা ইন্টারপ্রিট করতে পারবেন, আই হোপ। এখন আসেন হিমোডায়ালাইসিস, ইটস দ্য মোস্ট কমন ফর্ম। ওকে, এটা আসলে আমরা জানি না যে মোস্ট কমনলি কিন্তু আমরা হিমোডায়ালাইসিসই করি। এখন আসেন এটা কি, ইন্ডিকেশনস ফর ডায়ালাইসিস উইথ এক্সাম্পলস অফ একেআই এন্ড সিকেডি, মানে কখন অ্যাকিউট কেসে হিমোডায়ালাইসিস করি বা ডায়ালাইসিস করি, আর কখন ক্রনিক কেসে আমরা ডায়ালাইসিস করি। এটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, এটা আমরা দেখি তাহলে। আচ্ছা, ডায়ালাইসিসের কখন আমরা অ্যাকিউট ক্ষেত্রে ডায়ালাইসিস করব, হ্যাঁ, কখন একদম ডায়ালাইসিস ইমিডিয়েটলি করা প্রয়োজন, সেটা হলো পালমোনারি ইডেমা, অ্যাকিউট পালমোনারি ইডেমা। হ্যাঁ, অ্যাকিউট পালমোনারি ইডেমা, তার মানে কিন্তু কার্ডিয়াক পালমোনারি ইডেমা কিন্তু না। এটা হলো যে সিকেডির কারণে বা একটা পেশেন্টের একেআই হঠাৎ করে ফ্লুইড ওভারলোড হয়ে গেল, তখন যে পালমোনারি ইডেমা হয় সেটা কিন্তু ডায়ালাইসিস করতে হবে। আমরা জানি যে সিকেডিতে বা একেআই যেই হোক না কেন মেটাবলিক অ্যাসিডোসিস হয়। মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য পিএইচ, আনাদার পি ইজ পিএইচ যদি লেস দেন 7.1 অথবা প্রোটন আর হাইড্রোজেন যদি মোর দেন 79 হয়। পটাশিয়াম যদি 6.5 এর বেশি হয়, অথবা ইসিজিতে যদি হোয়াইট কিউআরএস থাকে। পেরিকার্ডাইটিস অথবা এনকেফালোপ্যাথি, দিস ইজ ইউরেমিক পেরিকার্ডাইটিস অর এনকেফালোপ্যাথি। কার্ডিয়াক পেরিকার্ডাইটিস, কার্ডিয়াক কারণে বা অন্য কারণে পেরিকার্ডাইটিস হয়ে গেলে তার আমরা ডায়ালাইসিস দিব না, তাই না? ইউরেমিক প্ল্যাটেলেট ডিসফাংশন, দিস ইজ ইউরেমিয়া ইনডিউসড, মানে ইউরেমিয়া ইনডিউসড যদি প্ল্যাটেলেট ডিসফাংশন হয়, ব্লিডিং ডায়াস্টিসিস হয়। তো 5টা পি, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। অ্যাকিউট পালমোনারি ইডেমা, pH less than 7.1, potassium more than 6.5, pericarditis, encephalopathy, platelet dysfunction, bleeding diastasis. পটাশিয়ামেরটা কিন্তু অন্যভাবেও হতে পারে, যেমন ধরেন অন্য যে কোনো কারণে পটাশিয়ামের 6.5 এর বেশি অথবা ইসিজিতে চেঞ্জেস আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডায়ালাইসিস করতে পারি ইমিডিয়েটলি। আমরা ওই অন্যান্য স্টেপসগুলো যেটা আমরা ইউজুয়ালি ফলো করি ওগুলো স্কিপ করে। এটা ইম্পর্টেন্ট খুব পরীক্ষার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্রনিক এক্সাম্পলগুলো তো ইম্পর্টেন্ট আছে। ক্রনিক এক্সাম্পলগুলো কিন্তু আসলে এটার সাথে সাথে মিলায়, হ্যাঁ। অ্যাকিউট পালমোনারি ইডেমার জায়গায় দেখেন অন্য ডিপেন্ডেন্ট ইডেমা, রেজিস্ট্যান্ট টু ডায়াবেটিক্স অথবা সিভিয়ার হাইপারটেনশন। হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে এখানে পটাশিয়াম রেজিস্ট্যান্ট টু ডায়েটারি কন্ট্রোল। ইউরেমিয়ার ক্ষেত্রে ইউরেমিক সিনড্রোম ইনক্লুডিং অ্যানোরেক্সিয়া, নশিয়া, লেথার্জি, জিএফআর লেস দেন 10। মেটাবলিক অ্যাসিডোসিস, ক্রনিক অ্যাসিডোসিস রেজিস্ট্যান্ট টু বাইকার্বনেট থেরাপি। অ্যান্ড আদার্সের মধ্যে হলো কি ইন্ট্রাক্টেবল অ্যানিমিয়া অ্যান্ড আয়রন হাইপারফসফেটেমিয়া ডিসপাইট বাইন্ডার্স। এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাকিউটটা বেশি ইম্পর্টেন্ট।
আরেকটা জিনিস হলো যে সিকেডি যে স্টেজটা ওটার মধ্যে লাস্ট স্টেজ হলো ইএসআরডি ওর স্টেজ 5, দ্যাট ইজ লেস দেন 15 অথবা 5ও বলে ইএসআরডি। লেস দেন 15 হলে কিন্তু আরআরটি ইজ ডায়াল মানে একদম লাগবেই। ওটা তো ওই চার্টটা তো আসলে দেখি নাই দেখে আমরা এখন একটু বলে দিলাম। আচ্ছা, হিমোডায়ালিসিসটা কিভাবে করতে পারি আমরা? হিমোডায়ালিসিসটা আমরা ইউজুয়ালি করি এখানে ক্যাথেটার অ্যাক্সেস দিয়ে অথবা ফিস্টুলা দিয়ে। ফিস্টুলাটা করলে ফিস্টুলাটা ম্যাচিউর করতে একটু টাইম লাগে, মানে ফিস্টুলা আপনি বানানোর পরে আমরা অ্যাটলিস্ট 1 মান্থ পর থেকে ওটা দিয়ে ডায়ালাইসিস করতে পারি। এখন এখানে দেখেন একটা জিনিস আছে, ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম। এটা পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট। সেটা হলো যে কারো যদি ফার্স্ট টাইম ডায়ালাইসিস করা হয় অথবা অনেকদিন পর পর ডায়ালাইসিস করা হয়, তখন কিন্তু এক ধরনের নিউরোলজিক্যাল ডিসফাংশন হয়, যেটাতে পেশেন্টের সেরিব্রাল ইডেমা অথবা সিজার এরকম একটা ফিচার থাকে, দ্যাট ইজ কল্ড ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম। এটা যদি পরীক্ষায় দেয় যে একটা পেশেন্ট হঠাৎ করে ডায়ালাইসিস করতে গিয়ে এরকম সেরিব্রাল ইডেমার ফিচার্স, তার মানে হলো রেজড আইসিপির ফিচার্স নিয়ে আসলো বা এপিলেপসি বা সিজার হয়ে গেল, তখন সেটা কি? দ্যাট ইজ ডায়ালাইসিস ডিসইকুইলিব্রিয়াম। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এই ছবিগুলো দেখলে এনাফ আই থিঙ্ক, যে ওই যে দেখেন এইখানে করতে পারি আমরা জুগুলার ক্যাথেটার করতে পারি, ফিমোরাল ক্যাথেটার করতে পারি, এন্ড দিস ইজ দ্য ফিস্টুলা। ফিস্টুলা আমরা হাতের অনেক জায়গায় করতে পারি, ফোর আর্মে করতে পারি, রিস্টে করতে পারি। ওকে, এটা ইম্পর্টেন্ট। এছাড়া আর বেশি এটার ভিতর থেকে আসলে লাগে না। হ্যাঁ, এর থেকে বেশি লাগে না। ইভেন আমরা গ্রাফটও করে দিতে পারি। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট যে কি কি কমপ্লিকেশনস হয়। একটা হলো হাইপোটেনশন। ইভেন এটাও যদি পরীক্ষায় দেয় যে এরকম সাডেনলি বিপি ড্রপ করলো ডায়ালাইসিস করতে করতে, হোয়াট হ্যাপেন? দিস ইজ হাইপোটেনশন। অ্যারিথমিয়া হতে পারে, হেমোরেজ হতে পারে, ব্লাড লস হতে পারে, এয়ার এম্বলিজম হতে পারে, ডায়ালাইসার হাইপারসেন্সিটিভিটি, বিটুইন ট্রিটমেন্টস পালমোনারি এডেমা আর সেপসিস হতে পারে। এটা একটু ইম্পর্টেন্ট, জাস্ট একটুকু মোটামুটি পড়লেই হয়, এতগুলো পড়া লাগবে না। আই থিঙ্ক একটুকু পড়লেই এনাফ যে ডায়ালাইসিসের কমপ্লিকেশনস কী কী, এর থেকে বেশি আসলে আর লাগে না। হ্যাঁ, পেরিটোনিয়াল ডায়ালাইসিসের কমপ্লিকেশনটা একটু পড়ি আমরা। পেরিটোনাইটিস। হ্যাঁ, পেরিটোনাইটিস ইজ দ্য মোস্ট কমন। সেটা হলো যে এটা একটা সিনারিও আসতে পারে কিভাবে, যে এরকম একটা পেশেন্ট হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস পায়, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা সিএপিডি সে পায়। সিএপিডি পেতে পেতে হঠাৎ করে সে নোটিস করলো যে ব্যাক দিয়ে দের ইজ ক্লাউডি ফ্লুইড ড্রেন করছে। সো অপশন আসতে পারে যে আপনি কি করবেন। একটা অবভিয়াসলি ওটার কালচার সেন্সিটিভিটি করতে পারেন। আরেকটা হলো এটার কজ কি? কজ ইজ স্ট্যাফ এপিডার্মিডিস। হ্যাঁ, স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ পেরিটোনাইটিস ইন ডায়ালাইসিস পেশেন্টস। তো এটা একটু লিখে রাখেন এখানে, যে স্ট্যাফাইলোকক্কাল এপিডার্মিডিস, এই নামটা একটু লিখে রাখেন। আর এটা ট্রিটমেন্ট হলো কি ক্যাথেটার রিমুভাল করা লাগে না সবসময়, আমরা ইন্ট্রাপেরিটোনিয়াল অ্যান্টিবায়োটিক্স দিই। হ্যাঁ, ইন্ট্রাপেরিটোনিয়াল অ্যান্টিবায়োটিক্স। বাকিগুলো একটু মোটামুটি এত কিছু ইম্পর্টেন্ট না। পেরিটোনাইটিস তো হবেই, একটা ইনফেকশন একটা জায়গার একটা কিছু অ্যাক্সেস করলে। স্ক্লেরোসিং পেরিটোনাইটিস হতে পারে, এক্সিট সাইটে ইনফেকশন হতে পারে, মেমব্রেনটা ফেইল করতে পারে, তাহলে ওই মানে পেরিটোনিয়াল মেমব্রেন দিয়েই তো আসলে মানে ডায়ালাইসিসটা হচ্ছে, মেমব্রেনটা নাও করতে পারে, আলট্রাফিল্ট্রেশনও ফেলিয়ার হতে পারে। এটুকু ইম্পর্টেন্ট। এখন আসলে একটা পেশেন্টের রেনাল গ্রাফটিং করলাম, রেনাল গ্রাফটিং করে দিলাম আমরা, যে ঠিক আছে তার রেনাল অ্যালোগ্রাফট করে দিলাম। এখন কি হতে পারে তার, মানে কমপ্লিকেশনস তার কি কি হতে পারে, এটা পরীক্ষায় আসার মতো সিনারিও হিসাবে মেইনলি আসার মতো। যদি তাড়াতাড়ি একদম আওয়ার্স টু ডেজের মধ্যে হয়, দেয়ার ক্যান বি রেনাল আর্টেরিয়াল থ্রম্বোসিস, দেয়ার ক্যান বি ইউরেটেরিক লিক, ডিলেড গ্রাফট ফাংশন, হাইপার অ্যাকিউট রিজেকশন। এখানে এইটার থেকে ইম্পর্টেন্ট হলো ইনফেকশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাকিউট রিজেকশন হতে পারে, ক্যান অকার উইথ নন অ্যাডারেন্স অর ইনসাফিসিয়েন্ট ইমিউনোসাপ্রেশন। বিকে ভাইরাস নেফ্রোপ্যাথি হতে পারে, রেনাল আর্টারি স্টেনোসিস হতে পারে মান্থস ইয়ার পরে, অ্যালোগ্রাফট ইঞ্জুরি হতে পারে, এনি টাইম হতে পারে হলো গিয়ে ট্যাক্রোলিমাস আর সাইক্লোস্পোরিন টক্সিসিটি, সেপসিস হতে পারে, রিকারেন্স অফ ডিজিজ আমরা এটা মনে রাখতে পারি মে আই ফলো দিয়ে। হ্যাঁ, মে আই ফলো মানে তাড়াতাড়ি হয় হলো গিয়ে এমসিজিএন, আই ফর আইজিএ নেফ্রোপ্যাথি, এফ ফর এফএসজিএস, এমসিজিএন, আইজিএ নেফ্রোপ্যাথি আর এফএসজিএস, মে আই ফলো দিয়ে এইটা মনে রাখতে পারেন যে কোন কোন ডিজিজের রিকারেন্স হয়। এখানে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিসও লিখছে, কিন্তু মেইনলি মে আই ফলোটা দিয়ে পড়ছি আমি আগে যখন পড়ছিলাম। ওকে, রেনাল ট্রান্সপ্ল্যান্টের একটা কমপ্লিকেশন এখানে যেটা লেখা নাই, ইনফেকশনটা লেখা আছে, কিন্তু ইনফেকশন মধ্যে মোস্ট কমনই সিএমভি বা সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন, মানে একটা
পেশেন্ট সে হলো কি যে ধরেন 1 মাস আগে বা এরকম একটা কিছু লিখছে যে 1 মাস আগে সে রেনাল ট্রান্সপ্ল্যান্ট করছে, এখন তার ফিভার, সাথে হলো কি যে ডাব্লিউবিসি একটু রেজ দিয়ে দিল, লিভার ফাংশন টেস্টটা একটু অল্টার দিয়ে দিল, দিট ক্যান বি সাইটোমেগালোভাইরাস ইনফেকশন। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আরেকটা হলো সাইক্লোস্পোরিন অর ট্যাক্রিলিমাস টক্সিসিটি। এটা এখানে যদিও নাই, একটু আলোচনা করি যেহেতু জানা উচিত আপনাদের। সেটা হলো যে সাইক্লোস্পোরিন অর ট্যাক্রিলিমাস টক্সিসিটিটা কি, এই দুইটা ড্রাগকে বলে ক্যালসিনিউরিন ইনহিবিটর, সিএনআই, ক্যালসিনিউরিন ইনহিবিটর। এই দুইটা ড্রাগের অনেকগুলো কমপ্লিকেশন আছে বইয়ে। এটা মেইনলি এইটা আছে যতদূর মনে পড়ে ইমিউনোলজি চ্যাপ্টারে একটা বক্স আছে যেটার মধ্যে এই দুইটা লেখা। এখন ধরেন এর কমন কমপ্লিকেশন কি? কমন কমপ্লিকেশন হলো ট্রেমর। ট্রেমর হয়, একটা পেশেন্ট সাইক্লোস্পোরিন পায় আপনি বুঝবেন কেমনে, বাট অ্যাক্রিলিমাস পায় মেইনলি ট্রেমর হতে পারে। গাম হাইপারপ্লেসিয়া, হাইপারট্রাইকোসিস, এই তিনটা হলো কমন কমপ্লিকেশনস। এছাড়া হতে পারে হাইপারক্যালিমিয়া। আর আরেকটা ইম্পর্টেন্ট দ্যাট এটা হলো গিয়ে স্কিন ক্যান্সারের ইয়েটা বাড়ায় দেয়, চান্সটা বাড়ায় দেয়। তো যদি সিনারিও দেয় একটা পেশেন্ট রেনাল ট্রান্সপ্লান্ট পাইছে অনেক আগে, এখন হলো গিয়ে যে তার স্কিনে একটা র্যাশ দেখা গেছে, হি হ্যাজ বিন অন ইমিউনোসাপ্রেসিভ ফর আ লং টাইম, কি হতে পারে? ক্যান বি সাইক্লোস্পোরিন ও ট্যাক্রোলিমাস ইনডিউস মেলানোমা, নন মেলানোমা স্কিন ক্যান্সারটা বেশি হয়, স্কোমাস সেল ক্যান্সার এগুলো বেশি হয়। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো ট্যাক্রোলিমাস আর সাইক্লোস্পোরিন টক্সিসিটি। সাইক্লোস্পোরিন ক্যান অলসো কজ হাইপারটেনশন, এটা বলতে ভুলে গেছি, হাইপারক্যালিমিয়া, হাইপারটেনশনও করতে পারে। রেনাল ডিজিজ ইন প্রেগনেন্সি নট দ্যাট ইম্পর্টেন্ট, জাস্ট নামগুলো দেখবেন। এটার মধ্যে ডিআইসি অ্যান্ড হেল্প তো আমরা জানি, হিমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম, লো প্ল্যাটিলেট, ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এইটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুবই 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 ইম্পর্টেন্ট যে কি এই চারটা, এটা থেকে সিনারিও হিসেবে আসতে পারে, এটা থেকে ট্রু ফলস তো আসতেই পারে। হিমোডাইনামিক্স অলরেডি ওই ছবিটা দিয়ে ডিসকাস করছি, তাই না? আমরা যে কিভাবে এনএসআইডি কাজ করে, কিভাবে এসি ইনহিবিটর কাজ করে। আর একটা কন্ট্রাস্ট এটিএন এর মধ্যে, এটা মনে রাখতে পারবেন পার্ক দিয়ে, প্যারাসিটামল, অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যাম্ফোটেরিসিন, আর একটা হলো রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট, পার্ক। এটিএনটা পার্ক দিয়ে মনে রাখবেন। ওকে, লস অফ টিউবুলার কালেক্টিং ডাক্ট ডিসফাংশন, ওকে, এটা এতটা ইম্পর্টেন্ট না। গ্লোমেরোনেফ্রাইটিস আমরা অলরেডি এগুলো মোটামুটি আলোচনা করছি, পেনিসিলামিন, গোল্ড, এনএসআইডি, এগুলো যে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি করে। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, এমএনপি, এখানে এমটা নাই। আর একটা হলো গিয়ে ক্রনিকটা করে হলো এমএনপি ছাড়াও আমরা পড়ছিলাম লিথিয়াম, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, ওই চারটার সাথেই, তাই না? প্যাপিলারি নেক্রোসিসের আমরা কজই পড়ছি তিনটা, ডায়াবেটিস, এনএসআইডি আর সিকেল সেল অ্যানিমিয়া। সো এখানে এনএসআইডিটাই লেখা, এইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রিস্টাল ফর্মেশন, অ্যাসাইক্লোভির কিভাবে ক্রিস্টাল ফর্মেশন, এটা হয়তো একটা দিয়ে দিতে পারে যে অ্যাসাইক্লোভির কিন্তু ক্রিস্টালোপ্যাথি করে, ক্রিস্টালোপ্যাথি। নেফ্রোক্যালসিনোসিস মানে কিডনির মধ্যে ক্যালসিয়াম জমা হয়, নেফ্রোক্যালসিনোসিস। ইটস ডিফারেন্ট ফ্রম নেফ্রোলিথিয়াসিস। নেফ্রোলিথিয়াসিস হলো রেনাল স্টোন, নেফ্রোক্যালসিনোসিস হলো কি ডিপোজিশন অফ ক্যালসিয়াম, এটা কিন্তু ডিফারেন্ট। রেট্রোপেরিটোনাল ফাইব্রোসিসটাও ইম্পর্টেন্ট, এটা হলো মেইনলি আর্গট ডেরিভেটিভস যেগুলো, ক্যাবারগোলিন, ব্রোমোকিপটিন, আরেকটা হলো মেথাসার্জাইড, প্র্যাক্টোলল, এটা কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা, আমরা আবার একটু দেখি। হিমোডাইনামিক্সটাও ছবিটা দেখেই হয়ে গেল। এটিএনটা হলো পার্ক দিয়ে মনে রাখবেন। তারপর গ্লোমেরোনেফ্রাইটিস আমরা ওই চারটেই পড়ছি, আলাদা করে এটার দরকার নাই। তারপর হলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আমরা পড়ছিলাম এমএনপি, আর ক্রনিক হলো এমএনপি প্লাস হলো লিথিয়াম, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস। ক্রিস্টালের মধ্যে অ্যাসাইক্লোভিরটা খুব ইম্পর্টেন্ট। প্যাপিলারি নেক্রোসিস, এনএসআইডিটা আমরা ওই তিনটা কজের মধ্যে অলরেডি পড়ে আসছি। রেট্রোপেরিটোনাল ফাইব্রোসিসটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা আসে অনেক, যে এটা কি ড্রাগগুলোর নামগুলো আসে। ঠিক আছে, আচ্ছা এখন আসে ইকোলাই। ওকে, সরি ইকোলাই বলছি, ইউটিআই। UTI is the term to describe acute urethritis and cystitis caused by microorganism. So mainly renal তো নেফ্রাইটিস, তাই না, ইনফেকশন বা ইমিউনোমিডিয়েট, যা আমরা এগুলো অলরেডি পড়ে আসছি। এরপরে যেটা হয় সেটা হলো কি যে পাইলোনেফ্রাইটিস, মানে রেনাল পেলভিসের ইনফেকশন হয়। এর নিচে, হ্যাঁ, পেলভিসের নিচে কি আছে? ইউরেটার আছে, ব্লাডার আছে, আর হলো ইউরেথ্রা আছে। মেইনলি এই তিনটা মিলাই হলো আপনার ইউটিআই। কিন্তু ইউরেটারে কিন্তু আলাদা করে আসলে আইটিসটা হয় না, সো মেইনলি ব্লাডার আর সো ইউরেথ্রাইটিস অ্যান্ড সিস্টাইটিস, এই দুইটাই হলো মেইনলি আমাদের ইউটিআইটাকে কম্পোজ করে।
সো ইউটিআই কিন্তু খুবই কমন ইন ফিমেলস, এটা তো আমরা জানি তাই না, 3%। কিন্তু ইয়ের পরে ইউটিআই ইজ আনকমন ইন মেলস except in the first year of life and in men over 60 60 উপরে কেন হয়? মেইনলি বিপিএইচ এর কারণে, ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন। বিপিএইচ হয়ে যায় ব্লাডার অবস্ট্রাকশন, আউটফ্লো অবস্ট্রাকশন হয়ে যায়, ওই ইউরিনে ইনফেকশন হয়। এটা আমরা ডান। আচ্ছা, প্যাথোফিজিওলজি হলো কি যে ইউরিন ইজ অ্যান এক্সেলেন্ট কালচার মিডিয়া। অ্যাসেন্ট অফ অর্গানিজম কেন মহিলাদের বেশি হয়? কারণ শর্ট ইউরেথ্রা, সো অর্গানিজমটা তার বেশি উপরে তাড়াতাড়ি উঠতে পারে। আর হলো কি ব্যাকটেরিয়াসাইডাল প্রস্টেটিক সিক্রেশনসটা অ্যাবসেন্ট। অ্যান্ড অলসো সেক্সুয়াল ইন্টারকোর্স, মাইনর ট্রমার কারণে, আবার পেরিনিয়ামটার সাথেও তো শর্ট ডিস্টেন্স ফ্রম দ্য ইউরেথ্রা, এইসব কারণে হলো কি যে ফিমেলদের বেশি হয়। ক্লিনিক্যাল ফিচার্স আমরা তো ইউটিআইটা জানি তাই না, ইউটিআই এর ক্লিনিক্যাল ফিচার হলো কি যে dysuria, main হলো dysuria, burning pain during micturition, and also there is abrupt onset of frequency of micturition, urgency, suprapubic pain হতে পারে, এটাই। most common organism is E. coli, এটা একদম ইম্পর্টেন্ট, এই জন্য বড় করে এখানে লেখা আছে, most common organism is E. coli। এসটিডির সাথে মেইনলি ক্ল্যামাইডিয়ার সাথে আলাদা করতে হবে, এটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস পড়ার সময় আমরা ইউজুয়ালি বলছিলাম তাই না, অসুবিধা নাই। রিস্ক ফ্যাক্টরগুলো তো আমরা জানি মোটামুটি। একটা হলো কি ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন, যেটা বিপিএইচ যেটা বললাম, যে কোনো কারণে ব্লাডার আউটফ্লো যদি অবস্ট্রাকশন হয়ে যায়, প্রস্টেট ক্যান্সার হলো, স্ট্রিকচার হলো, অ্যানাটমিক্যাল যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, নিউরোলজিক্যাল প্রবলেম, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটা স্টার্ট দেন। কী কী নিউরোলজিক্যাল প্রবলেমে ইউটিআই হতে পারে? মাল্টিপল স্ক্লেরোসিস, স্পাইনা বাইফিডা, ডায়াবেটিক নিউরোপ্যাথি, বাকিগুলো এতটা ইম্পর্টেন্ট না। ইউরিন একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে আমরা কি করব? সবার আগে আমরা ইউরিনারি করব তাই না। ইউরিনারিতে আমরা তো জানি অলরেডি যে 3টা জিনিসের কথা আমি অলরেডি বলছিলাম, যে 3টা জিনিস পাওয়া যায়। একটা হলো কি যে নাইট্রেট, লিউকোসাইড এস্টারেজ, আর হলো ডাব্লিউবিসি। নাইট্রাইট, লিউকোসাইড এস্টারেজ, আর হলো ডাব্লিউবিসি। সো দেখেন, দ্য অ্যাবসেন্স অফ বোথ নাইট্রেটস অ্যান্ড লিউকোসাইড এস্টারেজ ইন দ্য ইউরিন মেক্স ইউটিআই আনলাইকলি। আর 10⁵ এর বেশি অর্গানিজমস যদি আমরা পেয়ে যাই তাহলে এটা সিগনিফিকেন্ট। দিস ইজ কল ব্যাকটেরিউরিয়া। মোস্ট কমন কজ হলো ইকোলাই, ইউজুয়ালি গ্রাম নেগেটিভ রডস দিয়ে কিন্তু হয়। ওকে, ইয়াং ফিমেলদের আফটার ম্যারেজ মানে রিসেন্ট সেক্সুয়াল ইন্টারকোর্স স্টার্ট করার পরে দে হ্যাভ দ্যাট ইজ কল হানিমুন সিস্টাইটিস। এটাকে হয় হলো স্ট্যাফ এপিডার্মিডিস দিয়ে। হ্যাঁ, এটা একটা ডিফারেন্ট, এই জন্য এটা বলে রাখলাম যে স্ট্যাফাইলোকোকাস এপিডার্মিসটা হয় ইউজুয়ালি ইয়াং ফিমেলদের। ওকে, ম্যানেজমেন্ট এত ইম্পর্টেন্ট না, কোনটা কত ইয়ে দেয়, পরীক্ষা এগুলো আসে না সাধারণত, কিন্তু এটা জানতে তো হবে, কারণ আপনাদের ডেভিডসন ব্যাচ, আপনাদের তো আর পরীক্ষার সাথে ইয়ে নেই, আপনাদের এগুলো জানতে হবে যে কোনটাতে কোন ড্রাগ দেয়। প্রেগনেন্সিটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ পরীক্ষা যদি সিনারিও দিয়ে দেয় প্রেগনেন্সি একটা দিয়ে দিতে পারে। ওকে, এপিডিডাইমা অর্কাইটিসটা খুব ইম্পর্টেন্ট। কেন ডক্সিসাইক্লিন? কারণ হলো এপিডিডাইমা অর্কাইটিসটা ক্ল্যামাইডিয়া নিশেরিয়া দিয়ে খুব হয়, হ্যাঁ, এই জন্য ডক্সিসাইক্লিন। ফ্লুইড ইনটেকটা বেশি। পারসিস্টেন্ট আর রিকারেন্ট ইউটিআই যদি হয়ে থাকে কারো, মানে রিপিটেড কালচারসে যদি থাকে ট্রিটমেন্টের পরেও, অথবা হলো কি রিইনফেকশন হতে পারে, তাহলে কিন্তু আন্ডারলাইন কোনো প্যাথোলজি থাকার সম্ভাবনা থাকতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট। তখন তাদের কি করতে হবে? তাদের ফ্লুইড ইনটেক বেশি করতে হবে, রেগুলার ব্লাডার এমটিং করতে হবে, গুড পার্সোনাল হাইজিন অ্যান্ড এমটিং অফ ব্লাডার বিফোর অ্যান্ড আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স। ক্র্যানবেরি জুস হতে পারে। অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়াটা হলো যে ব্যাকটেরিয়া 10⁵ আছে অর্গানিজমে, বাট দ্য পেশেন্ট ইজ অ্যাসিমটোমেটিক, তাই তো, এটাই হলো কি অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া। আরেকটা আছে স্টেরাইল পাইউরিয়া, এই দুইটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্যাথেটার রিলেটেডটা এতটা লাগবে না। আচ্ছা, এখন আছে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, এটা ছিল ইউটিআই। ইউটিআই ইজ মেইনলি সিস্টাইটিস অ্যান্ড ইউরেথ্রাইটিস, ইকোলাই দিয়ে মেইনলি হয়, সেটা আইসিইউতে হোক আর যেখানে হোক, ইকোলাই ইজ দ্য মেইন অর্গানিজম। হ্যাঁ, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস একটা ট্রায়াড, এটা হলো লয়েন পেইন, ফিভার অ্যান্ড টেন্ডারনেস ওভার দ্য কিডনিস। ট্রায়াড হলো গিয়ে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেসও বলতে পারেন। ট্রায়াড অফ লয়েন পেইন, ফিভার অ্যান্ড টেন্ডারনেস ওভার দ্য কিডনিস, ভেরি ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এখানে রেনাল ইনফেকশনটা মেইনলি তো অ্যাসেন্ডিং হয়, তাই না, ব্লাডারের থেকে অর্গানিজমটা উপরে উঠে। প্রিডিসপোজিং ফ্যাক্টরসের মধ্যে সিস্ট ও রেনাল স্কারিং থাকতে পারে।
পরীক্ষায় একটা সিনারিও হয়তো দিয়ে দিতে পারে যে একটা পেশেন্টের এরকম লয়েন পেইন আছে, তার সাথে ফিভার দেওয়া অ্যান্ড টেন্ডারনেস আছে, হোয়াট ক্যান বি দ্য ডায়াগনোসিস। অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্যাপিলারি নেক্রোসিস। এটা একটু ইম্পর্টেন্ট, যদি আমরা প্যাপিলারি নেক্রোসিসের ওইটার ভিতরে কিন্তু এই কজটা ছিল না। রিস্ক ফ্যাক্টরগুলো দেখেন, ডায়াবেটিস, ক্রনিক ইউরিনারি অবস্ট্রাকশন, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি, সিকল সেল ডিজিজ। সো এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুইটা ইয়ের নাম লিখছে, দুইটা পাইলোনেফ্রাইটিস স্পেশাল, একটা হলো এমফাইসেমেটাস পাইলোনেফ্রাইটিস আর একটা হলো জ্যান্থোগ্রানুলোমেটাস পাইলোনেফ্রাইটিস। এমফাইসেমেটাসটা হয় হলো গ্যাস ফর্মেশনের সাথে ডায়াবেটিসে, আর জ্যান্থোগ্রানুলোমেটাসটা হয় হলো আরসিসিতে। এই দুটো একটু জেনে রাখলেন, যেহেতু ডেভিডসনে লেখা আছে একটু আলাদা করে পাশে লিখে রাখলে এনাফ। ট্রিটমেন্ট অতটা ইম্পর্টেন্ট না। রেনাল টিবিটা পরীক্ষার জন্য যেটুকু ইম্পর্টেন্ট সেটা হলো ক্লিনিক্যাল ফিচারটা তো জানতে হবে, তাই না? রেনাল টিবি ইউজুয়ালি ব্লাডার ইনভলভমেন্ট নিয়ে আসে, ফ্রিকোয়েন্সি ডিসুরিয়া, হেমাচুরিয়া, ফিভার, নাইট সোয়েট, যেটা হলো কি সিস্টেমিক সিমটমসগুলো সাধারণত থাকে, ওয়েট লস, লয়েন পেন, এগুলো ইউজুয়ালি থাকে। নিউট্রোফিল থাকে, কিন্তু দিস ইজ আ কজ অফ স্টেরাইল পাইউরিয়া। পরীক্ষায় সিনারিও দিয়ে দিলে একটা পেশেন্টের ফিভার আছে, নাইট সোয়েট, ওয়েট লস এরকম আছে, এখন হলো ডিসুরিয়া, হেমাচুরিয়া নিয়ে আসছে, স্টেরাইল পাইউরিয়া, তার মানে পাস সেলস আর প্লেন্টি, কিন্তু কালচার করে দের ইজ নো অর্গানিজম, মানে স্টেরাইল পাইউরিয়া আছে। তো এখন কি হতে পারে, আমরা এটাকে টিবির জন্য স্পেশাল কালচারটা করতে দিব, তাই না? এএফবি স্টেইন করতে দিব, আর হলো কি যে টিবির যে কালচারটা সেটা করতে দিব, লোয়েনসেন জেনসেন মিডিয়া বা লিকুইড মিডিয়াগুলো, ব্যাকটেক মিডিয়া, এগুলোতে আমরা করতে দিব। আর রেডিওলজি করতে হবে ম্যান্ডেটরি, যেহেতু পালমোনারি টিউবারকুলোসিসটা দেখতে হবে। ট্রিটমেন্ট ইজ সেম, যে কোনো অ্যান্টিটিবি ইজ দ্য সেম। রিফ্লাক্স নেফ্রোপ্যাথি ইজ ইউজুয়ালি একটা ইউরোলজিক্যাল কেস, হ্যাঁ, বেসিকো ইউরেটারিক রিফ্লাক্স। এটা এতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট টপিক আসছে আমাদের জন্য, সেটা হলো ইউরোলিথিয়াসিস বা রেনাল স্টোন। রেনাল স্টোনটা কিন্তু অনেক কমন, এটা হলো ইউজুয়ালি 1 to 2% হয়, আর হলো 60 to 70 ইয়ার্সের পরে 7%ই হতে পারে। রেনাল স্টোন কি রকম? ক্যালসিয়াম অক্সালেট মানে অক্সালেট স্টোন, ক্যালসিয়াম ফসফেট, ইউরিক অ্যাসিড স্টোন, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট স্টোন বা স্ট্রুভাইট স্টোন, সিস্টিন, আরেকটা আছে জ্যান্থিন, এরকম আছে। এখন এটার মধ্যে ইউরিক অ্যাসিড স্টোনটা হলো রেনাল স্টোন কিন্তু এক্সরে করলে দেখা যায়, হ্যাঁ, রেনাল স্টোন এক্সরে করলে দেখা যায়, কিন্তু যদি ইউরিক অ্যাসিড স্টোন হয় অথবা জ্যান্থিন স্টোন হয় তখন সেটা দেখা যায় না। দ্যাট ইজ নট রেডিওলুসেন্ট, সরি নট দোজ আর রেডিওলুসেন্ট, মানে এগুলো ইয়েতে আসে না, এক্সরেতে দেখা যায় না। আরেকটা হলো সিস্টিন স্টোন, যেটা সিস্টিন স্টোন কিন্তু সেমি ওপ্যাক, মানে ওটা ঠিক সাদাও না আবার হলো দেখাও যাবে না এরকম না, সেমি ওপ্যাক। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হলো ইউরিক অ্যাসিড স্টোনটা কিন্তু এক্সট্রাতে দেখা যায় না, এটা একটু জানার বিষয়। অক্সালেট স্টোন মেইনলি রিলেটেড টু গাউট অ্যান্ড মেইনলি ক্রনস ডিজিজের সাথে, মানে আইবিডির সাথে অক্সালেট স্টোনটা রিলেটেড, বা টার্মিনাল আইলিয়ামের যে ডিজিজগুলো ওটার সাথে কিন্তু অক্সালেট স্টোনের একটা রিলেশন। ক্যালসিয়াম ফসফেট স্টোন হতে পারে যে কোনো কারণে, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট বা স্ট্রুভাইট স্টোন ইজ রিলেটেড টু প্রোটিয়াস ইনফেকশন, এটা একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রিডিসপোজিং ফ্যাক্টরসগুলোর মধ্যে দেখেন, এখানে দেখেন সবগুলোই হাই, লো হলো যেগুলো সি আলা, লো সাইট্রেট অ্যান্ড লো ক্যালসিয়াম, এটা একটু মনে রাখবেন, হ্যাঁ, লো হলো সি আলাগুলো, ক্যালসিয়াম অ্যান্ড সাইট্রেট, এই দুইটা একটু জানলেই হবে। অ্যাকোয়ার্ডের মধ্যে হাইপার ক্যালসিয়াম অফ এনি কজ, যেটা হলো কি যে হাইপার প্যারাথাইরয়েডিজম থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে, ম্যালিগনেন্সি, এনিথিং ক্যান কজ হাইপার ক্যালসিমিয়া, যেগুলো করতে পারে সেটা কিডনি স্টোনও করতে পারে। আইলিয়াল ডিজিজ, যেমন বলো টার্মিনাল আইলিয়ামের ডিজিজ, সেটা কিন্তু অক্সালেট স্টোন করে, আইবিডি, রেনাল টিউবারকুলোসিস, এগুলো। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 অথবা ডিস্টাল, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সিনারিও দিলে এটা দিয়ে দিবে, ডেটা দিয়ে দিবে, যে ডেটা দিয়ে দিল যে পটাশিয়ামটা কম, সাথে হলো গিয়ে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। নর্মালি হাইপোক্যালিমিয়ার সাথে কিন্তু অ্যালকালোসিস থাকে, তাই না? সো হাইপোক্যালিমিয়ার সাথে অ্যাসিডোসিসের একটা সিনারিও দাও, পেশেন্টের একটা স্টোনের হিস্ট্রি আছে, এটা কি? দিস ইজ টাইপ 1 বা ডিস্টাল। স্টোনের হিস্ট্রিটা না থাকলে টাইপ 2 হতে পারতো।
আরেকটা জিনিস আপনাদের ডেফিনেটলি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে হয়তো পড়াইছে, কিন্তু আমি বলি সেটা হলো কি যে এই দুইটাকে আলাদা করার একটা উপায় হলো টাইপ 1 বা ডিস্টাল আর টাইপ 2 বা প্রক্সিমালকে আলাদা করার উপায়টা কি, এটাকে বলে অ্যাসিড লোড টেস্ট। টাইপ 2 মানে ডিস্টাল অ্যাসিডিফিকেশন ইজ দ্য মেইন থিং। ইউরিনের যে অ্যাসিডিফিকেশন হয় এটা কিন্তু মেইনলি হয় ডিস্টাল কনভলিউটেড টিবিউল দিয়ে, কারণ ওখানে কিন্তু অ্যাক্টিভ সিক্রেশন হয় হাইড্রোজেন আয়নের। সো যখন ডিস্টাল এন্ডে প্রবলেম থাকে তখন আপনি যতই অ্যাসিড দেন আর যাই দেন না কেন এখানে অ্যাসিডিফিকেশনটা হয় না। হ্যাঁ, এখানে ইউরিনারি পিএইচ সবসময় লেস দেন 5.5ই থাকতেছে, যদিও প্রোফাউন্ড অ্যাসিডোসিস থাকে বডিতে, কিন্তু ইয়ের ক্ষেত্রে মোর দেন 5.5 থাকে। আর যদি আপনার হলো কি যে প্রক্সিমাল হয় সেখানে কিন্তু এই দুইটা দিয়ে এভাবে আলাদা করা যায়। আর টাইপ 4 যেটা, টাইপ 4 ইজ আলাদা করার উপায় হলো টাইপ 4টা কিন্তু হাইপারক্যালেমিক। এই একটা সিম্পল জিনিস দিয়ে টাইপ 4 এর সাথে এই দুইটাকে আলাদা করা পসিবল। তাহলে টাইপ 1 অর ডিস্টাল আরটি এটা, যেটা হলো কি কারণগুলো মনে রাখতে পারবেন এস দিয়ে, এসএলই, শোগ্রেন সিনড্রোম, আর কিছু টক্সিনস আর ড্রাগস যেমন হলো টলুইন, লিথিয়াম, অ্যাম্ফোটেরিসিন, এইটা দিয়ে কিন্তু আসতে পারে। হ্যাঁ, সো আরটিএ টাইপ 1-এ কিন্তু অ্যাসিড লোড টেস্ট দিলেও ইউরিনের পিএইচ 5.5 এর উপরেই থাকে, কারণ হলো এত প্রোফাউন্ড অ্যাসিডোসিস থাকার কারণে ডিস্টাল মেকানিজমটা এমনিই কাজ করে না, সো ইউরিনের অ্যাসিডিফিকেশনটা হয় না। আরেকটা জিনিস হলো যে এত অ্যাসিডোসিস থাকার কারণে এখানেই স্টোনটা ফর্মেশন হয়, ক্যালসিয়ামকে অ্যাট্রাক্ট করে, ওইভাবে হলো স্টোন ফর্মেশন। সো এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, বাকিগুলো এত ইম্পর্টেন্ট না। সিস্টিনিউরিয়াটা দিয়ে সিস্টিন স্টোন হয় অবভিয়াসলি, এটা তো বুঝবেনই। অক্সালুরিয়া দিয়ে হয় হলো অক্সালেট স্টোন। মেডুলারি স্পঞ্জ কিডনিটা অল্প একটু পড়বো আমরা, আর হলো এটাই, আর কিছু না। সো ইম্পর্টেন্ট হলো এখানে স্টার এটা, আর এখান থেকে মনে রাখবেন লো সি, হ্যাঁ, লো ক্যালসিয়াম, লো সাইট্রেট। Staghorn calculi is associated with infection. It's a proteus infection. Proteus infection দিয়ে Staghorn calculi হয়, এটা একটু ইম্পর্টেন্ট, এটা এখান থেকে দাগায় রাখবেন। এই যে এটা একটা নেফ্রোলিথিয়াসিসের Staghorn calculus, এইটা দেখো মানে হরিণের শিঙের মতো Staghorn calculus। এটুকুই এনাফ মোটামুটি জানার জন্য। এই পিসিএনএল, ইএসডব্লিউএল এগুলো আমাদের ব্যাপার না, এগুলো ইউরোলজির ব্যাপার। হ্যাঁ, সো এটা দরকার নেই আমাদের। আচ্ছা, এটা একটু পড়ি আমরা। প্রিভেন্ট ক্যালসিয়াম স্টোন ফর্মেশন করতে কি কি করবো? মেইন থিং ইজ হাইড্রেশন। অ্যাটলিস্ট 2 লিটার হাইড্রেশন করতে হবে। সোডিয়াম, পটাশ, যেগুলো বলছিলাম, ক্যালসিয়ামটা ইনটেক করতে হবে, তাই না? লো ক্যালসিয়াম ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেনাল স্টোন ফর্মেশন। আর এটা হলো অ্যাভয়েড ক্যালসিয়াম সাপ্লিমেন্টস। অক্সালেটের ক্ষেত্রে অ্যাভয়েড ফুডস দ্যাট আর রিচ ইন অক্সালেট সাচ এস স্পিনাচ অ্যান্ড রুবার্ব। ড্রাগসের মধ্যে থায়াজাইড ডায়োটিক্স। থায়াজাইড ডায়োটিক ব্যাপারে একটা কথা এমনি একটু বলে রাখি, থায়াজাইড ডায়োটিক্স কিন্তু ডায়োটিক্স অ্যাজ আ পারপাস, মানে ডায়োটিক পারপাস ছাড়াও, হাইপারটেনশন কন্ট্রোল এই পারপাস ছাড়াও থায়াজাইড ডায়োটিক্স কিন্তু আরও 2টা জিনিসে ইউজ করে। একটা হলো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, আর একটা হলো নেফ্রোলিথিয়াসিস। এই দুটো একটু মনে রাখবেন, কারণ পরীক্ষায় হয়তো থায়াজাইড হিসাবে এটা দিতে পারে, তাই না? অ্যালোপিউরিনল হলো আপনারা যদি ইউরেট স্টোন, ইউরিক অ্যাসিডকে বের করার জন্য অ্যালোপিউরিনল দিতে পারি। মেডুলারি স্পঞ্জ কিডনিটা একটু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এটা আসলে এডিপিকেডির মতোই একটা সিস্টিক ডিজিজ। হ্যাঁ, ইটস অ্যাসোসিয়েটেড বাই ম্যালফরমেশন অফ দ্য প্যাপিলারি কালেক্টিং ডাক্টস ইন দ্য ক্যালিসিয়াল রিজন অফ দ্য রেনাল পিরামিডস। মানে রেনাল পিরামিডসের এখানে ম্যালফরমেশন থাকে, যেটার জন্য মেডুলাতে সিস্ট হয়, হ্যাঁ। আর এখানে রেনাল স্টোন থাকে। সো দ্য সিস্ট ইজ ইন দ্য মেডুলা অ্যান্ড দেয়ার ইজ অ্যাসোসিয়েশন উইথ রেনাল স্টোন। সো এখন ধরেন আপনি সিস্ট দেখে এডিপিকেডি মনে করলেন, কিন্তু দেখলেন সিনারিওতে হয়তো স্টোনার কথা লেখা। সো দিট ক্যান বি মেডুলারি স্পঞ্জ কিডনি, এই জন্য এটা একটু বললাম। বাকিগুলো এতটা ইম্পর্টেন্ট না। রেট্রোপেরিনিয়াল ফাইব্রোসিসটা, এখানে যেটা হয় রেট্রোপেরিনিয়াল ফাইব্রোসিসটা ইউজুয়ালি হয় হলো গিয়ে ইউরেটারের এগেনস্টে দিয়ে অবস্ট্রাকশন করে দেয়। এখানে আমরা ড্রাগগুলোর নাম পড়ছিলাম, তাই না? আর্গট ডেরিভেটিভস, মেথাসার্জাইড, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সেটা সিনারিও হিসাবে দিতে পারে না। আরেকটা হলো গিয়ে আইবিডির সাথেও কিন্তু অ্যাসোসিয়েটেড। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট, আইবিডির সাথেও অ্যাসোসিয়েটেড, এই লাইনটা ইম্পর্টেন্ট। টিউমার্সের মধ্যে আমাদের জন্য আসবে হলো গিয়ে আরসিসি। আরসিসির আরেকটা নাম হলো হাইপারনেফ্রোমা, আরও একটা নাম হলো গিয়ে গ্রাউইটস টিউমার, GRAWTI, গ্রাউইটস, WITZ,
গ্রাভিটস টিউমার, হ্যাঁ, রেনাল সেল কার্সিনোমা আরেক নাম। সো অবভিয়াসলি বলছি না যে যখন যেটার এক্সট্রা একটা নাম থাকে ওইটা কিন্তু জানতে হয়। এটার হলো কি 65 to 70 ইয়ার্স অফ এজ, পিক এজটা সবসময় জানতে হবে, 65 to 75 এজ। এখন এটা হলো গিয়ে 4 রকম, একটা হলো গিয়ে মোস্ট কমন ইজ ক্লিয়ার সেল ভ্যারাইটি, হ্যাঁ, মোস্ট কমন ইজ ক্লিয়ার সেল ভ্যারাইটি, যেটা হলো গিয়ে 85%। তারপর হলো প্যাপিলারি, আরেকটা হলো ক্রোমোফোব, আরেকটা হলো কালেক্টিং ডাক্ট। তো এই যেখানে 4টা নাম লেখা আছে এটা একটু নিচে নিচে লিখে রাখেন, জাস্ট নামটা জানার জন্য। ওকে, এটাও একটা ট্রায়াড। ওকে, ইউজুয়ালি অ্যাসিমটোমেটিকই থাকে, 50% ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে, কিন্তু ইট ক্যান বি আ ট্রায়াড। ট্রায়াডটা কিসের কিসের? পেইন, হেমাচুরিয়া অ্যান্ড ম্যাস। পাইলোনেফ্রাইটিস ছিল হলো লয়েন পেইন, হেমাচুরিয়া আর হলো লয়েন টেন্ডারনেস, এখানে সরি ফিভার, এখানে হলো পেইন, হেমাচুরিয়া আর ম্যাস। খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আর কি কি থাকতে পারে, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিভার থাকতে পারে, সিস্টেমিক সিমটমস থাকে, ফিভার থাকে, পলিসাইথিমিয়া থাকতে পারে, কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকতে পারে, রেজড ইএসআর, হাইপারক্যালসিমিয়া, প্লাজমা প্রোটিন লিভার ফাংশন টেস্টের প্রবলেম থাকতে পারে। ইট অলসো ক্যান প্রেজেন্ট উইথ পিইউ অ্যান্ড নিউরোপ্যাথি। সো এই পার্টটুকু খুব ইম্পর্টেন্ট। এই টিউমার থেকে কি কি সিক্রেট হয়? রেনিন, এরিথ্রোপয়েটিন, প্যারাথাইরয়েড হরমোন, রিলেটেড প্রোটিন অ্যান্ড গনাডোট্রফিন। এই 4টা নাম কাইন্ডলি লিখে রাখেন পাশে, যে কি কি জিনিস এখান থেকে সিক্রেট হয়। ইনভেস্টিগেশন হলো সবার প্রথমে করব হলো আল্ট্রাসাউন্ড, তারপরে করব কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি, এরপরে বায়োপসি করতে পারি। ম্যানেজমেন্ট তো নেফ্রেক্টমি। আর এখান থেকে ড্রাগসগুলোর নাম, আর যেটা সবসময় বলি ড্রাগসের নাম আর মেকানিজম অফ অ্যাকশন। টাইরোসিন কাইনেজ ইনহিবিটর কি কি? সুনাটিনিব, প্যাজোপ্যানিব। আর এমটর ইনহিবিটর হলো সেরোলিমাস, সেরোনিমাস লিখে নেন, টেমসিরোলিমাস আর এভারিলিমাস। এইটুক জাস্ট ড্রাগসের মেকানিজম অফ অ্যাকশন কোনটা কি। এই ইউরোথেলিয়াল টিউমার, তাই না, এটা খুব ইম্পর্টেন্ট। ইউরোথেলিয়াল টিউমারের মধ্যে, ইউরোথেলিয়াল টিউমার ট্রানজিশনাল এপিথেলিয়ামের যে টিউমার, সেটা কোথায় কোথায় থাকে? রেনাল, পেলভিস, ইউরেটার, ব্লাডার আর ইউরেথ্রাতে থাকে। এটা H 40। এটার মধ্যে দেখবেন মোস্ট কমন ইজ স্কোয়ামাস কার্সিনোমা, যেটা হয় হলো স্টোন আর সিস্টোসোমিয়াসিস। যে একটা হিস্ট্রি দিয়ে দিল, পেশেন্ট মিডল ইস্ট থেকে আসছে, এখন হলো গিয়ে হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করছে, কি হতে পারে? দিস ক্যান বি ব্লাডার ক্যান্সার, মানে ইউরোথেলিয়াল টিউমার। খুব ইম্পর্টেন্ট এটা, মানে সিস্টোসোমার সাথে যে রিলেশনটা, এটা ইম্পর্টেন্ট। রিস্ক ফ্যাক্টর হলো স্মোকিং আর কিছু ডাইজ, অ্যামাইন, অ্যানিলিন ডাই আর অ্যালডিহাইড, 3টা A, অ্যারোমেটিক অ্যামাইন, অ্যানিলিন ডাই আর অ্যালডিহাইড। এটা মেইনলি হয় হলো পেইনলেস ভিজিবল হেমাচুরিয়া নিয়ে, এইটাই মেইনলি সিমটম থাকে, হ্যাঁ, আর কিছু নিয়ে আসে না। ইনভেস্টিগেশন হলো ফার্স্টে করবো সিস্টোস্কোপি, অ্যান্ড গোল্ড স্ট্যান্ডার্ড ইজ সিটি ইউরোগ্রাম। গোল্ড স্ট্যান্ডার্ড হলো সিটি ইউরোগ্রাম আর সিস্টোস্কোপি করতে হবে প্রথমে। এই জন্যই আমরা প্রথমে বলছিলাম না যে একটা পেশেন্ট যদি 40 ইয়ার্সের পরে ভিজিবল হেমাচুরিয়া বা ইভেন ডিপস্টিক পজিটিভ নন ভিজিবল হেমাচুরিয়া নিয়ে আসে, আমাদের কিন্তু সিস্টোস্কোপি করতে হবে বা ইমেজিং করতে হবে, এটা ইম্পর্টেন্ট। ইউরিনারি ইনকন্টিনেন্স হলো 4 রকম, স্ট্রেস, আর্জ, ওভারফ্লো আর হলো গিয়ে কন্টিনিউয়াল। একটা একটা করে ওয়ার্ড পড়বেন তাহলেই মনে থাকবে। স্ট্রেস ইজ এক্স্যাক্টলি প্রেশার। স্ট্রেসটা কি? স্ট্রেস ইনকন্টিনেন্স হলো প্রেশার, একটা ওয়ার্ড। স্ট্রেস মানে প্রেশার, প্রেশার মানে যখনই ব্লাডারে প্যাসিভভাবে প্রেশার পড়ে, যেমন কফিং, স্নিজিং বা এরকম যদি হয়, এইটা কেন হচ্ছে? এই অল্প প্রেশারেই কেন ইনকন্টিনেন্স মানে ইউরিন কেন বের হয়ে যাচ্ছে? কারণ হলো পেলভিক ফ্লোরটা উইক, পেলভিক ফ্লোরটা যে কোনো কারণে উইক। সো স্ট্রেস হলো প্রেশার, মানে অল্প প্রেশারে, লাইক যেমন প্যাসিভ প্রেশার, ইউরেথ্রাল প্রেশারে দের ইজ ড্রিবলিং অফ ইউরিন। এটা ইউজুয়ালি মহিলাদের হয়, কারণ মহিলাদের চাইল্ড বার্থের কারণে পেলভিক ফ্লোরটা সাপোর্টটা লস হয়ে যায়, এই জন্য। সো দেখেন ইউরিন, কফিং, স্নিজিং ও এক্সারশন, এর কারণে এটা হয়। তো সিনারিওতে দিবে যে একটা মহিলা এরকম রিপিটেড চাইল্ড বার্থের একটা হিস্ট্রি আছে, নাও শি experiences incontinence while sneezing or coughing or even laughing. So what kind of incontinence? This is stress, pressure, একটা word. আর্জের ক্ষেত্রে একটাই কথা, there is overactivity, detrusor muscle overactivity. ওকে, এটা কেন হচ্ছে? Arge incontinence is detrusor overactivity. Occurs because of detrusor overactivity, which produces an increased bladder pressure that overcomes the urethral sphincter. Detrusor overactivity is usually idiopathic. অথবা নিউরোলজিক্যাল ডিসফাংশন থাকতে পারে, যেমন স্পাইনা বাইফিডা অর মাল্টিপল স্ক্লেরোসিস। মেইনলি আপার মোটর নিউরন লিশন থাকলে
এরকম ডেট্রুসার ওভার অ্যাক্টিভিটি হয় অ্যান্ড দের ইজ আর্জ ইনকন্টিনেন্স, অথবা ইডিওপ্যাথিক হতে পারে। ওকে, সো এটা ইম্পর্টেন্ট। তো যদি দিয়ে দেয় যে মাল্টিপল স্ক্লেরোসিসের পেশেন্ট বা স্পাইনা বাইফিডার পেশেন্ট এরকম যদি থাকে, এটা কন্টিনিউয়ালের ক্ষেত্রে একটাই ওয়ার্ড, দ্যাট ইজ ফিস্টুলা। যদি ফিস্টুলা থাকে, কন্টিনিউয়াল মানে কি সব সময় ইনকন্টিনেন্স হচ্ছে, এটা একমাত্র একটা কারণেই হতে পারে যদি কোনো ফিস্টুলা থাকে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। আর ওভারফ্লো ইজ ওভার ডিস্টেন্ডেড, সো দ্য ডিজিজ ইজ এখানে ক্রনিক্যালি ওভার ডিস্টেন্ডেড, এটাই হলো কি কারণ। সেটা হয় হলো কি বিপিএইচ এর কারণে, বিপিএইচ এর কারণে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন যদি থাকে, তো কনস্ট্যান্টলি তো ফুল হয়ে আছে, কারণ কমপ্লিটলি ভয়েড করতে পারে না পেশেন্ট, তাই না? সো দিস ইজ ওভারফ্লো। আবার বলি স্ট্রেস হলো প্রেশার, তার মানে হলো অল্প অ্যাক্টিভিটি, স্নিজিং কফিং এইটাতেই হয় ডিউ টু ল্যাক অফ পেলভিক ফ্লোর সাপোর্ট। আর্জ ইজ ডেট্রুসার ওভার অ্যাক্টিভিটি, দ্যাট ইজ ইউজুয়ালি ডিউ ইডিওপ্যাথিক ক্যান অলসো বি নিউরোজেনিক কারণে, নিউরোজেনিক ব্লাডারের সাথে রিলেটেড। কন্টিনিউয়াল ইনকন্টিনেন্স ইজ ফিস্টুলা, মানে এটা একটা ট্রু ফিস্টুলা, মানে ট্রু ইনকন্টিনেন্স। ওভারফ্লো ইজ ওভার ডিস্টেনশন, কারণ ল্যাক অফ ক্লিয়ারেন্স ডিউ টু ব্লাডার নেক অবস্ট্রাকশন, যেটা বিপিএইচ এর কারণে মোস্ট কমন। সো এটা খুব ইম্পর্টেন্ট। এই কটা পোস্ট মিকচুরেশন রিবেলটা এতটা ইম্পর্টেন্ট না, এটা মেইনলি মেনদের হয়। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট। এটা মেইনলি রিলেটেড টু ইউরেথ্রাল স্ট্রাকচার, ওকে, অ্যান্ড ইউরেথ্রাল ডায়াবেটিকুলাম। আচ্ছা, এখন ম্যানেজমেন্ট কি? স্ট্রেস ইনকন্টিনেন্সে ইউজুয়ালি ফিজিওথেরাপি দিতে হয়, পেলভিক ফ্লোরের এক্সারসাইজ করতে হয়। আর্জ ইনকন্টিনেন্সে দিতে হয় হলো ব্লাডারকে রিট্রেনিং করতে হয়। তার এখন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, তার মানে ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন করতে পারে পেশেন্ট, আরেকটা হলো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। ফিস্টুলা হলো তো অবশ্যই সার্জারি করতে হবে। আর ওভারফ্লো ইনকন্টিনেন্স হলে এটাও ডিপেন্ড করে যে কিসের উপর। সো বিপি যদি হয় তাহলে সার্জিক্যালি আমাকে ব্লাডার নেক অবস্ট্রাকশনটা রিমুভ করতে হবে। তো স্ট্রেসেরটা হলো পেলভিক ফ্লোর এক্সারসাইজ, আর্জেরটা ইজ ইন্টারমিটেন্ট সেলফ ক্যাথেটারাইজেশন অ্যান্ড অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, কন্টিনিউয়াসেরটা অবভিয়াসলি ফিস্টুলা রিপেয়ার, আর হলো ওভারফ্লোর ক্ষেত্রে সার্জারি রিলেটেড টু হোয়াট ডিজিজ। প্রস্টেটাইটিসটা পরীক্ষায় আসার মতো ঠিক না আমাদের জন্য, কিন্তু জাস্ট যেটুকু জানার আছে সেটা হলো কিন্তু অবভিয়াসলি প্রস্টেটের ইনফেকশন, তাই না? কিন্তু এটা নন ব্যাকটেরিয়াল কারণেও হতে পারে। যেমন আমরা ইয়েতে একটা পড়ছিলাম রিউমাটোলজিতে, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিগুলো কিন্তু প্রস্টেটাইটিস করতে পারে। দিস ইজ অলসো নোন অ্যাজ ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম হিসাবেও আসতে পারে। এখানে মেইনলি প্রস্টেট রিলেটেড যে সিমটমসগুলো, ফ্রিকোয়েন্সি ডিসিউরিয়া, পেইনফুল ইজ্যাকুলেশন, পেরিনিয়াল আর গ্রয়েন পেইন নিয়ে পেশেন্ট আসে। এটা ইম্পর্টেন্ট, বিপিএইচটা ইম্পর্টেন্ট কারণ এটা আসার মতো আমাদের জন্য। বিপিএইচ ইজ এক্সট্রিমলি কমন, ওকে। হাফ অফ অল ম্যান এজ 80 ইয়ার্স, 80 ইয়ার্সের উপরে 50% মানুষেরই থাকে। এটা অ্যাসোসিয়েটেড উইথ ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন, অ্যান্ড এটা হলো কি হিস্টোলজিক্যাল অ্যাবনর্মালিটি দ্যাট ফলস আন্ডার বিনাইন প্রস্টেটিক এনলার্জমেন্ট, বিপিএইচ বা বিপিই বলা গেছে এখন। প্রত্যেক বছরে 40 বছরের পর থেকে প্রত্যেক বছর 2.4 সেন্টিমিটার স্কোয়ার করে বাড়ে। আর এটা হয় হলো পেরি ইউরেথ্রাল জোন বা ট্রানজিশনাল জোনে। ক্যান্সারটা হয় হলো পেরিফেরালি, আর এটা কিন্তু মাঝখানে হয় ট্রানজিশনাল জোন ভেরি ইম্পর্টেন্ট, ট্রানজিশনাল জোনে হয়। সো এখানে বোথ গ্ল্যান্ড অ্যান্ড অলসো দ্য স্ট্রোমার প্রলিফারেশন হাইপারট্রফিটা হয়, কিন্তু বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া দুইটারই হয়। এখানকার সিমটমগুলো মেইনলি এই আইপিএসএস স্কোরিংটা দেখে পড়বেন। হ্যাঁ, ওইটা আলাদা করে ওটা দেখে পড়া দরকার নেই, এটা দেখে পড়বেন। এটা মনে রাখা, আমি মনে রাখতাম ফান দিয়ে। ফান মানে ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, নকচুরিয়া, আর হলো গিয়ে যে বাকিগুলো দেখেন হেজিটেন্সি। এই চারটা তো আমরা একসাথেই পড়ি, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, হেজিটেন্সি, নকচুরিয়া, ইনকমপ্লিট এমটিং অথবা ড্রিবলিং, উইক স্ট্রিম, স্ট্রেনিং। এই কয়টা হলো গিয়ে যে আইপিএসএস ক্রাইটেরিয়াটাও পড়া হয়ে যাবে, অ্যান্ড অলসো আপনাদের সিমটমগুলো পড়া হয়ে যায়। এখন ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হলো মেডিকেল ট্রিটমেন্টে তো আমাদের জন্য লাগবে, তাই না? মেডিকেল ট্রিটমেন্ট হলো প্রস্টেট যদি 30 গ্রামের নিচে হয় তাহলে আলফা ব্লকার ট্যামসুলোসিন, যদি 30 গ্রামের বেশি হয় তখন হলো 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর অ্যাড করতে হয়, দ্যাট ইজ ফিনাস্টেরাইড, ডুটাস্টেরাইড। এখানে আরেকটা ইন্ডিকেশন লিখেন যেটা ভিতরে লেখা আছে, দ্যাট ইজ যদি পিএসএ মোর দেন 1.4 ন্যানোগ্রাম পার এমএল হয় তখনও আমরা ফিনাস্টেরাইডটা অ্যাড করি। আর সার্জারি তো আসলে আমাদের এতটা জানার দরকার নেই। হ্যাঁ, ম্যানেজমেন্টটা ওইটুকু এনাফ। প্রস্টেট ক্যান্সার থেকে মেইনলি যেটা জানতে হয়
যে এটা 70 ইয়ার্সের পরে হয়, আর এটা কিন্তু পেরিফেরাল জোনে হয়। ওইটা ছিল ট্রানজিশনাল জোন অ্যান্ড দিস ইজ ইন দ্য পেরিফেরাল জোন। প্রস্টেট ইজ আ গ্ল্যান্ড, তাই না? সো এখানে হয় অ্যাডেনোকার্সিনোমা। আর এখানকার ক্যান্সারটা খুব কমনলি মেটাস্টাসাইজ করে বোনে, মেইনলি টু দ্য লাম্বার স্পাইন অ্যান্ড পেলভিস। এইটুকু জানলেই এনাফ। এটা মেইনলি অ্যাসিমটোম্যাটিক থাকে উইথ লোয়ার, একদম বিপির মতোই ফিচার্স থাকে, কিন্তু ডিআরই করে এই দুইটাকে আলাদা করতে পারি আমরা। ডিআরইতে এটা নোডুলার হবে, হার্ড হবে, মিডিয়ান সালকাসটা লস্ট হয়ে যায়, কারণ বিপিএইচটা যেহেতু মাঝখানে হয় তো মিডিয়ান সালকাসটা মেনটেন করতে পারে, কিন্তু এটা পেরিফেরালি হওয়ার কারণে মিডিয়ান সালকাসটা অবলিটারেট হয়ে যায়। এটা ইম্পর্টেন্ট। পিএসএ করতে পারি আমরা একটা টিউমার মার্কার হিসাবে, আর এছাড়া বায়োপসি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। অবভিয়াসলি বায়োপসি ছাড়া তো আর হয় না, তাই না? টেস্টিকুলার টিউমার্সের মধ্যে থেকে মেইনলি লাগবে হলো হোয়াট আর দ্য টিউমার মার্কার্স, আলফা ফিটোপ্রোটিন অ্যান্ড বিটা ইসিজি। দিজ আর দ্য মেইনলি টিউমার মার্কার্স আমাদের এখানকার জন্য। সেমিনোমা আর হলো টেরাটোমা, এই দুইটা জানলে এনাফ, জাস্ট নামগুলো জানলে এনাফ। আমরা একদম শেষে চলে আসছি। এই লাস্ট বক্সটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, স্পেশালি ট্রু ফলসে, যে ইরেকটাইল ডিসফাংশনে কোনটা উইথ রিডিউস লিবিডো, কোনটা উইথ ইনট্যাক্ট লিবিডো, এটা পরীক্ষায় আসে। রিডিউস লিবিডো হলো হাইপোগোনাডিজম অ্যান্ড ডিপ্রেশন, আর লিবিডো ইনট্যাক্ট থাকে কখন, অ্যাংজাইটি যদি থাকে, অ্যাথেরোমা যদি থাকে, নিউরোপ্যাথিক কজেস, আরেকটা হলো ড্রাগসের কারণে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা 5 স্টার, এটা থেকে সবসময় কোয়েশ্চেন আসে, স্পেশালি ট্রু ফলস আসে। সো আই থিঙ্ক সব কিছু শেষ। মেইন টপিক হলো জিএন, হ্যাঁ, এটা একদম বারবার বলছি, মেইন টপিক জিএন, এই জন্য এটার পিছনে এত সময় দিয়ে জিএনটা পড়ানো হয়েছে আপনাদেরকে। এছাড়া হলো কি যে জিএন ছাড়া বাকি যেটা ইউরোলজি চ্যাপ্টারটা থেকে মেইনলি পড়বেন হলো আমাদের জন্য লাগে আরসিসি আর হলো বিপিএইচ, এই দুইটা মেইন ইম্পর্টেন্ট, আর সিকেডি অ্যান্ড সিকেডি কমপ্লিকেশনস, এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর আসলে আমি প্রথমেই বলছিলাম যে নেফ্রোলজি ক্লিনিক্যাল পার্টটা কিন্তু ছোট, মেইন ইজ দ্য বেসিক পার্ট, মানে ফিজিওলজি অ্যানাটমিটা আরও বেশি ভালো করে জানতে হয়। সো আই হোপ আপনাদের ক্লাসটা হেল্পফুল হয়েছে। সো থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ অফিসে জানালে আমার সাথে কন্ট্যাক্ট করা যাবে, অসুবিধা নেই। ওকে, বেস্ট অফ লাক।